ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ডক্টর এমিকো সুলতানা বলছি। আজকের হচ্ছে লাইভ সেশনটা হচ্ছে আমাদের MRCS অ্যান্ড হাউ ইট ক্যান হেল্প ইন ক্যারিয়ার প্রোগ্রেশন ইন দ্য ইউকে। আপনারা যারা হচ্ছে লাইভে এসছেন আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর আমাদের সেশনটা হচ্ছে গত সপ্তাহে আমরা হচ্ছে একটা প্ল্যাবের উপরে লাইভ সেশন করেছি। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে অনেক বড় থ্যাংক ইউ আমাদের এটা আবার হচ্ছে MRCS এর জন্য অর্গানাইজ করার জন্য। আর আমাদের আজকের লাইভটা হচ্ছে লাস্ট টাইমেরটার মতোই হবে, যেটা হচ্ছে আমরা শুরু করব হচ্ছে আমি MRCS এর ব্যাপারে কিছুটা ইনফরমেশন দিব। আমি হচ্ছে MRCS কিভাবে করে ইউকেতে একটা ক্যারিয়ার বিল্ডিং এর জন্য হেল্প করে এটা নিয়ে কিছুটা ইনফরমেশন দিব। আর এরপরে হচ্ছে আমরা কয়েকটা কোয়েশ্চেনগুলো ওয়েলকাম করব, যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু থাকে যেটা হচ্ছে এখনো আনক্লিয়ার, বা আপনাদের নিজের পার্সোনাল পার্সপেক্টিভ থেকে যে বুঝলাম হচ্ছে আমাদের এই সিস্টেমটা হচ্ছে সবার হয় বাট আমার সার্কামস্ট্যান্স এরকম, আমি কি করতে পারি, এসব কোয়েশ্চেন আনসারগুলো হচ্ছে আমি ওয়েলকাম করব ফার্স্ট আমাদের ইনফরমেশন পোর্শনটা একটু পরে। আপনারা যারা জিজ্ঞেস করেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। জানি এখন হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের অবস্থা হচ্ছে ওই করোনা ভাইরাসের জন্য প্লাস মাইনাস আমাদের হচ্ছে কিছুটা জায়গায় হচ্ছে আমাদের অনেকেরই হচ্ছে রিলেটিভ অসুস্থ, হসপিটালের ডিউটির লোড অনেক বেশি। বাট আশা করি সবাই হচ্ছে আমরা সুস্থ থাকি, আর হচ্ছে যাতে আমাদের এই ডিফিকাল্ট টাইমগুলো যাতে খুব তাড়াতাড়ি করে পার হয়ে যায়, আর আমরা যাতে হচ্ছে আমাদের নিজের ক্যারিয়ার প্রোগ্রেশনটা আমরা ঠিক মতো নিজেরা করতে পারি। জানি যে এই করোনা ভাইরাসের জন্য আপনারা যারা হচ্ছে পরীক্ষা দিবেন বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, কিছু হলেও হচ্ছে আমাদের একটু সেটব্যাক হয়েছে এই কারণে যে এই ভাইরাসটার এখন আমাদের করোনা ভাইরাসের সার্কামস্ট্যান্সেসের জন্য অনেকেই হচ্ছে আমরা পরীক্ষা আমাদের পিছিয়ে যাচ্ছে বা ক্লাসগুলো ঠিক মতো হচ্ছে না। আপনারা যারা হচ্ছে কোনো মেডিকেল স্টুডেন্ট বা আপনাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড মানে মেডিকেল এক্সামগুলোর জন্য ওয়েট করছেন, বাট আশা করি তাড়াতাড়ি করে সব কিছু নর্মাল হয়ে যাবে, আর আমরা যাতে আমাদের মেডিকেল ক্যারিয়ার আগের মতো বা ইভেন বেটার যাতে আমরা ইমপ্রুভ করতে পারছি। ওকে, এর মাঝে মাঝে যদি আপনাদের কারো কোনো অসুবিধা থাকে সাউন্ড কোয়ালিটি নিয়ে বা ভিজুয়াল কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন না, এটা কমেন্টে অবশ্যই বলে দিন, আমি হচ্ছে ওইভাবে করে কোনো অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, so without further ado, we'll start with MRCS. MRCS জিনিসটা কি, এটা ফুল ফর্মটা হচ্ছে মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস। MRCS এক্সামটা হচ্ছে আমাদের দুইটা পার্ট আছে। আমাদের হচ্ছে দুইটা পার্টের মধ্যে পার্ট এ আর পার্ট বি। পার্ট এইটা হচ্ছে আমাদের পুরোপুরি হচ্ছে মাল্টিপল চয়েসের একটা কোয়েশ্চেন, আর আমাদের পার্ট বিটা হচ্ছে অস্কি সেটিং। অস্কি মানে হচ্ছে আমাদের কিছুটা ভাইভার মতো, ভাইভার অস্কির কম্বিনেশনটাই আমরা হচ্ছে অস্কি ডাকি। অস্কির ফুল ফর্মটা হচ্ছে ওরাল স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেখানে হচ্ছে আপনার মেডিকেল নলেজটা ওরা টেস্ট করে। ওই অস্পির মধ্যে আমরা যেরকম স্টেশনে যাচ্ছি ওইভাবে করেই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল স্কিলটা হচ্ছে ওইখানটাতে চেক করছেন। আমি হচ্ছে ফার্স্ট একটু জানাচ্ছি যে MRCS কারা দেওয়ার জন্য এলিজিবল, আর MRCS দেওয়ার সব থেকে বেস্ট টাইমিং কোনটা। ওকে, সো MRCS পার্ট এ দেওয়ার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার MBBS গ্র্যাজুয়েশন করা লাগবে। তো অনেকেই হচ্ছে MRCS এর সাথে হচ্ছে আমাদের USMLEর সাথে অনেক সময় কম্প্যারিজন করে, AMCর সাথে কম্প্যারিজন করে, প্ল্যাবের সাথে কম্প্যারিজন করে। এই জিনিসটা একটু জেনে রাখেন যে MRCS ইজ মেইনলি ফর আ সার্জিক্যাল ডিগ্রি। তো আপনার যদি ক্যারিয়ার প্ল্যান থাকে যে না আমি হচ্ছে মেডিসিনে ক্যারিয়ার করব, বা আমি হচ্ছে গাইনোকোলজি, ইমার্জেন্সি মেডিসিন এটসেট্রা এসবে আমি ক্যারিয়ার করব, MRCS ইজ নট দি এক্সাম ফর ইউ। এই এক্সামটাতে হচ্ছে আপনার অনেকটুকুন টাইম লাগে, অনেক এফোর্ট লাগে, আর ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও একটা জিনিস আছে। তো অবশ্যই হচ্ছে MRCS এর প্ল্যানটা আপনি করবেন যখন হচ্ছে আপনি 100% শিওর থাকবেন যে আমি ডেফিনেটলি সার্জিক্যাল ক্যারিয়ার করব। এই কারণেই হচ্ছে সব থেকে বেস্ট টাইম MRCS দেওয়ার হচ্ছে আপনার ইন্টার্নশিপের পরে। আমার কাছে অনেকেই হচ্ছে আমার পার্টিকুলারলি মেডিকেলের জুনিয়র বা আমার হচ্ছে পরিচিত যারা হচ্ছে বিভিন্ন কনফারেন্স ওয়েবিনারের থ্রুতে আমি চিনি, অনেকে হচ্ছে ওই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে বলে যে আমি কি MRCS পার্ট এ দিতে পারবো কিনা। পার্সোনালি আমার কাছে এই ডিসিশনটা খুব বেশি আমি ফেভার করি না, এই কারণে যে আপনার MRCS হচ্ছে আপনার it's an exam that you will definitely be dedicated to surgery for the rest of your career. সার্জারি আপনার আদৌ কি ভালো লাগে বা এটা আপনি কাজ করে কি আপনার ক্যারিয়ার ফুলফিল হবে কিনা, আপনি এটা তখনই বুঝতে পারবেন যখন হচ্ছে আপনি সার্জারিতে কিছুদিন নিজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করেন। আমার নিজের কাছে হচ্ছে যখন আমি
বই খাতা পড়তাম, মানে আমার হচ্ছে যখন when I was studying on pen and paper, not on words and in practical exams, আমার কাছে হচ্ছে মেডিসিন সাবজেক্টটা খুবই পছন্দ হতো। বাট আমি যখন আমার ইন্টার্নশিপ করছিলাম তখন হচ্ছে আমি দেখতে পেরেছি যে আমার কাছে হচ্ছে সার্জারিতে ওয়ার্ক করতে বেশি ভালো লেগেছে, আর হচ্ছে মেডিসিনে আমার কাছে থিওরিটা খুবই পছন্দ হতো। আই লাভ স্টাডিং মেডিসিন, বাট আই ডিড নট এনজয় ওয়ার্কিং ইন মেডিসিন অ্যাজ মাচ অ্যাজ আই এনজয়েড ওয়ার্কিং ইন সার্জারি। এই কারণে আমি বলছি যে অনেক সময় হচ্ছে অনেক কিছু এমবিবিএস আপনি যখন পড়ছেন, আমাদের যখন ফাইনাল ইয়ারে আমরা হচ্ছে বই খাতা দেখা শুরু করি, সার্জারিতে আমরা প্লেসমেন্ট থাকে, তখন অনেক সময় মনে হয় যে না এই আমার অমুক সিএ, আমার অমুক প্রফেসর, ওনাদেরকে হচ্ছে দেখে আমি খুব চাচ্ছি হচ্ছে সার্জারিতে ক্যারিয়ার করতে। বাট এটা আপনার জন্য সুটেবল হবে কি না এটা জানার সব থেকে বেস্ট টাইমটা হচ্ছে আপনি যখন অ্যাকচুয়ালি সার্জারিতে কাজ করবেন। কারণ অনেক কিছুই এরকম দেখা যায়, আমি এটা পার্টিকুলারলি হচ্ছে যারা আপনারা এমবিবিএস এখনও কমপ্লিট করেন নাই বা ইন্টার্নশিপ এখনও আপনার কমপ্লিট হয় নাই, আমি আপনাদের কাছে এটা পার্টিকুলারলি ডাইরেক্ট করে বলছি যে সব থেকে বেস্ট হচ্ছে আপনার আপনি ইন্টার্নশিপটা কমপ্লিট করেন। তো বাংলাদেশে আমরা ইন্টার্নশিপ যখন করি এই 3টা রোটেশন আমাদের থাকছে, মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। টাইমিংটা এক একটা মেডিকেলে একটু ডিফার করে, বাট সাধারণত হচ্ছে 4 মাস 4 মাস, আর গাইনিটা হচ্ছে আমাদের 3 বা 3.5 মাসের থাকে। আপনারা এই 3টা রোটেশন করেন, করার পরে আপনি একটু দেখেন যে আপনার কাছে কোনটা সব থেকে করে মজা পাচ্ছেন বা কোন জায়গায় আপনি কাজ করে ভালো লাগছে। ওইটা করার পরে আপনার এখন ধরেন সবগুলো দেখার পরে নো ইউ লাইক ওয়ার্কিং ইন সার্জারি, ইউ লাইক ওয়ার্কিং উইথ পিপল ইন সার্জারি, that is when you should be deciding whether you should give your MRCS or not. ওকে, তো আমার ওপিনিয়ন সব থেকে বেস্ট টাইম হচ্ছে আপনার এই ডিসিশনটা বানানো হচ্ছে ইন্টার্নশিপের সময়। ওই যে ওই 365 ডেজ আপনি যে ইন্টার্নশিপের সময় পার করলেন, ওই সময় ডিসিশনটা নিয়ে নেন যে না আমি হচ্ছে সার্জারিতে ক্যারিয়ার করতে চাই, আর আমি হচ্ছে সার্জারিতে একটা লাইসেন্সিং এক্সাম বা আমি হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশন এক্সাম দিতে চাচ্ছি ইন সার্জারি। ওই সময় আপনার হচ্ছে কয়েকটা অপশন থাকবেন। আপনার অপশন থাকবে হচ্ছে বাংলাদেশে থাকলে আপনি এফসিপিএস করতে পারছেন, আপনি এমএস করতে পারছেন, আপনি হচ্ছে কোনো ডিপ্লোমা করতে পারেন, যেরকম অর্থোপেডিক্সে আমাদের ডিপ্লোমা কোর্স থাকছে, আর আদারওয়াইজ আপনি এমআরসিএস দিতে পারছেন। কেন আপনি what will be the benefits of giving MRCS? MRCS এর কয়েকটা বেনিফিট হচ্ছে, প্রথমত এটা হচ্ছে একটা রয়্যাল কলেজ অফ সার্জনসের অ্যাকসেপ্টেড একটা ডিগ্রি। তার মানে আপনি এমআরসিএস পার্ট এ আর পার্ট বি পাস করার পরে আপনি যদি আইএলটিএস দেন, আপনি হচ্ছে এটা দিয়ে ইউকেতে জিএমসি লাইসেন্স পেতে পারছেন। আপনি যদি জিএমসি লাইসেন্স পান, ওই আগের সেশনে যেরকম বললাম প্ল্যাব করলে আপনি হচ্ছে ইউকেতে ওয়ার্ক করতে পারছেন। এমআরসিএস এর 2টা পার্ট আর আইএলটিএস না হয় ওইটি যদি আপনি পাস করেন, তাহলেও হচ্ছে আপনি জিএমসি লাইসেন্স পেতে পারবেন। যদি কোনো প্ল্যান থাকে যে না আমি হচ্ছে ডেফিনেটলি ইউকেতেই যাব, তাহলে হচ্ছে এমআরসিএস আপনার জন্য খুব ভালো একটা অপশন। সেকেন্ডলি হচ্ছে এমআরসিএস কাদেরকে আমি দেওয়া বেশি সাজেস্ট করব, তাহলে এটা অনেকে এখন কিউরিয়াস হতে পারেন যে ওয়াই এমআরসিএস অ্যান্ড নট প্ল্যাব। তো প্ল্যাব হচ্ছে আপনার এমন একটা লাইসেন্সিং ডিগ্রি বা লাইসেন্সিং এক্সাম যেটা দিয়ে হচ্ছে আপনি শুধুমাত্র ইউকেতেই ক্যারিয়ার করতে পারছেন। তো প্ল্যাব আমি সাজেস্ট করব যারা হচ্ছে একদমই শিওর ইন্টার্নশিপের যত তাড়াতাড়ি পারে আমি হচ্ছে ইউকেতে চলে যাব। এমআরসিএসটা যদি আপনি দেন, এন্ড রেজাল্ট কিন্তু আপনার একই, 2টাতে আপনি জিএমসি রেজিস্ট্রেশন পাচ্ছেন। বাট এমআরসিএস দেওয়ার বেনিফিটটা কি, যে আপনি যদি শেষমেশ যদি ডিসাইড করেন যে না আমি শিওর না আমার ইউকেতে যাওয়ার ইচ্ছা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এক এক সময় ইচ্ছা হয় যে না বাংলাদেশে কাজ করলেও হচ্ছে আমার জন্য ভালো, ওই সময় হচ্ছে আপনার এমআরসিএস কমপ্লিট থাকলে আপনি হচ্ছে আপনার নিজের ডিগ্রিগুলোর মধ্যে লাস্টে আপনি লিখতে পারেন, ফর এক্সাম্পল ডক্টর XYZ এমবিবিএস এমএস এমআরসিএস। সো ইন দ্যাট কেস আপনার হচ্ছে এমআরসিএসটা হচ্ছে একটা ডিগ্রি হিসাবে আপনার মানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হিসাবেও কাজ করতে পারছেন, হ্যাঁ। বাট আপনার হচ্ছে প্ল্যাবের কিন্তু আপনি এটা দিতে পারবেন না, কারণ প্ল্যাব হচ্ছে শুধুমাত্র লাইসেন্সিং এক্সাম, আর এমআরসিএস হচ্ছে আপনাকে লাইসেন্সও দিচ্ছে, তার সাথে হচ্ছে আপনাকে একটা কোয়ালিফিকেশন আপনার নিজের নামের পিছনে অ্যাড করার জন্য একটা স্পেশাল কোয়ালিটি দিচ্ছে। এমআরসিএস তাহলে দেশে আপনার কি কি লাভ থাকছেন, সিমিলার টু আমরা যেরকম ওই আমাদের ভিজিটিং কার্ডের পিছনে যেসব ডিগ্রি লিখতে পারছেন এমআরসিএসটা ইনক্লুড করতে পারছেন।
রেজিস্ট্রেশনের কথা ফার্স্টেই বলেছি। আর 3 নম্বর জিনিস যেটা আপনি যে 3 নম্বর পয়েন্টটা যেটা আমি একটু ক্লিয়ার করতে চাই, অনেকে মনে করছেন যে আপনার ওই FCPS দিলে যেরকম আমরা ট্রেনিং শুরু করতে, MSc যেরকম আমরা রেসিডেন্সিতে ঢুকতে পারছি, MRCS দিয়ে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে এরকম কোনো কোর্স কোনো কিছু নাই। হ্যাঁ, তো আপনার হচ্ছে আনফর্চুনেটলি MRCSটা দিয়ে আপনি যে একদম ডাইরেক্টলি কোনো বাংলাদেশের ট্রেনিং প্রোগ্রামে ঢুকবেন, দিস ইজ নট পসিবল। তো এই জিনিসটা একটু মনে রাখবেন। ওকে, এখন আপনি MRCS শেষমেশ ডিসাইড করলেন কোনো না কোনো এই দুইটা রিজনের জন্য, যে আইদার আপনি ইউকেতে আসবেন এই JMC রেজিস্ট্রেশনের জন্য আপনি MRCS দিচ্ছেন, আর আরেকটা রিজন হতে পারে যে আপনি হচ্ছে MRCS দিচ্ছেন এই কারণেই যে আপনি একটা অপশন খুলে রাখতে চান, যে আপনি বাংলাদেশে এখন কাজ করবেন, বাট আপনি ওই অপশনটা রাখতে চাচ্ছেন যে না, আমি যদি অ্যাট সাম পয়েন্ট ইন মাই ক্যারিয়ার আমি যদি টায়ার্ড হয়ে যায় যে না আর দেশে থাকবো না, তাহলে হচ্ছে আমি ইউকেতে শিফট করব, তাহলে হচ্ছে MRCS আপনার জন্য খুবই ভালো অপশন। আরও কয়েকটা অপশন আছে যেটা দিয়ে হচ্ছে আপনি মিডল ইস্টে কাজ করতে পারবেন, আপনি হচ্ছে অস্ট্রেলিয়াতে কাজ করতে পারবেন, বাট ওইখানের রেজিস্ট্রেশনের সিস্টেমটা ইউকের মতো এত সিম্পল না। মেইন কারণ এটাই যে রয়্যাল কলেজ অফ সার্জনস ইজ আ কোম্পানি ইজ অ্যান অর্গানাইজেশন ইন ইংল্যান্ড। তো ইংল্যান্ডই শুধু এই সিস্টেমটা করে যে আপনি শুধু MRCS দিয়ে হচ্ছে এখানে ওয়ার্ক করতে শুরু করতে পারেন, বাট আপনার যদি মিডল ইস্টে কাজ করার আপনার ইচ্ছা থাকেন বা অস্ট্রেলিয়াতে কাজ করা লাগে, ওনাদের কিছুটা রেজিস্ট্রেশন প্রসেস বা ক্রাইটেরিয়া থাকে যেটা আমি এখানটাতে শেয়ার করতে পারবো না, এই কারণেই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াগুলো আলাদা থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি আন্ডার 30 ইয়ার্স হন, আপনার যদি মেডিকেল কলেজ ওদের রেকগনাইজ হয় বা না হয়, আপনার ফ্যামিলি আসছে কি না আসছে, ওইসব ক্রাইটেরিয়াতে ওরা কিন্তু আপনি ওইখানটাতে কাজ করতে পারবেন বা কোন হসপিটালে কাজ করতে পারবেন ওইটার উপরে ডিপেন্ড করে। তো এর জন্য হচ্ছে ওই ফ্যাক্টরগুলো হচ্ছে আপনাদের যদি ইন্টারেস্ট থাকে যে MRCS দিয়ে আমি মিডল ইস্টে বা অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে ওয়ার্ক করতে চাই, তাহলে হচ্ছে ওই দেশের হচ্ছে ক্রাইটেরিয়াগুলো আপনার নিজের পার্সোনাল সার্কামস্ট্যান্সের সাথে ম্যাচ করে তারপরে হচ্ছে একটু দেখতে লাগবে। আজকের হচ্ছে লাইভটা আমরা এটার উপরেই ফোকাস করব, যেটা হচ্ছে আমাদের আমরা জাস্ট MRCS অ্যান্ড ক্যারিয়ার ইন দ্য UK ওইটার উপর আমরা ফোকাস করছি। ওকে, সো গোয়িং অন টু হোয়াট ইজ MRCS. So MRCS is an exam which mainly checks your surgical knowledge. এই এক্সামটা ইংল্যান্ডে মানুষরা কখন দেয়, যখন হচ্ছে ফার্স্টে হচ্ছে MBBS কমপ্লিট করার পরে এখানে হচ্ছে 2টা ইয়ার ইন্টার্নশিপের আছে, অ্যাজ অপোজ টু বাংলাদেশ যেখানে আমাদের 1 বছর ইন্টার্নশিপ। এই 2 বছর আপনি ইন্টার্নশিপ করার পরে এখানে হচ্ছে ট্রেনিংয়ে সাধারণত হচ্ছে সবাই অ্যাপ্লাই করে। ট্রেনিংয়ে হচ্ছে প্রথম 2 বছরের মধ্যে হচ্ছে MRCS কমপ্লিট করাটা ম্যান্ডেটরি। MRCS যখন আপনার শেষ হবে তখন হচ্ছে আপনি একটা রেজিস্ট্রার পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। আপনি ইংল্যান্ডে কখনোই একটা কোয়ালিফাইড রেজিস্ট্রার দেখবেন না যে হচ্ছে MRCS দেয় নাই। দ্যাট মিনস ইন অর্ডার টু বিকাম আ রেজিস্ট্রার দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ MRCS। এটা আপনারা আবার ভুল বুঝেন না যে MRCS দিলেই রেজিস্ট্রার হতে পারেন। রেজিস্ট্রার হওয়ার জন্য MRCS সহ আরও অনেক কিছু লাগে, যেরকম আপনার পার্টিকুলার অ্যামাউন্ট অফ সার্জারি শেষ করতে লাগবেন ওই স্পেশালিটিতে। ধরেন আপনি যদি অর্থোপিডিক্সের রেজিস্ট্রার হতে চান, আপনার হচ্ছে হেমি আর্থ্রোপ্লাস্টি মিনিমাম 11টা করা লাগবে, আপনার হচ্ছে ওই ওপেন রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন এসবের উপরে হচ্ছে আপনার একটা কম্পিটেন্সি দরকার হচ্ছে। আপনার হচ্ছে অন্য কয়েকটা ছোটোখাটো কোর্স আছে, যেরকম অ্যাডভান্স ট্রমা অ্যান্ড লাইফ সাপোর্ট, সার্টেন কোর্সেস বাই দ্য ব্রিটিশ অর্থোপেডিক অ্যাসোসিয়েশন, এসবও লাগবে। বাট আপনার হচ্ছে অবশ্যই আপনার MRCSটা লাগবেই রেজিস্টার হওয়ার জন্য। আচ্ছা, এখন হচ্ছে তার মানে কি, MRCSটা যদি আমি একদম ভেঙে বলছি, আপনার MRCS is a particular exam that makes you qualified to become a registrar. ইউকেতে হচ্ছে এভাবে করে হচ্ছে ওই সিলেবাসটা বানানো হয়েছে, যেটা এখনো আমাদের ইংল্যান্ডের MRCS আর হচ্ছে আপনার পুরো ওয়ার্ল্ডের যে MRCS এক্সামটা হয় ওইটা এমনভাবেই ডিজাইন করা হয় যাতে হচ্ছে আপনি ওই রেজিস্ট্রার হওয়ার জন্য কোয়ালিফাইড হতে পারেন। এখন একটা রেজিস্ট্রারের কি কি রেসপন্সিবিলিটি আছে এটা যদি আপনি জানেন, তাহলে হচ্ছে আপনারা ওই MRCS এর সিলেবাসটি একটু ভালো বোঝার জন্য হচ্ছে আপনার হেল্প করবেন। আচ্ছা, আর রেজিস্ট্রার মাস্ট বি সামওয়ান হু হ্যাজ সাউন্ড মেডিকেল নলেজ। তার মানে হচ্ছে তার অ্যানাটমির ব্যাপারে, একটা হিউম্যান বডির ফিজিওলজির ব্যাপারে, তারপরে হচ্ছে কি কি প্যাথোলজি হতে পারে এসবের ব্যাপারে তার ফুল আইডিয়া লাগবে। Certain pharmacology is important for MRCS exam. The reason is that
every person who becomes a registrar must know their medications. তো ফার্মাকোলজি কিছুটা লাগবে। ইংল্যান্ডে একটা জিনিস যেটা হচ্ছে বাংলাদেশে আমি যতটুকু আমার মেডিকেল ক্যারিয়ার বাংলাদেশে করেছি, যে জিনিসটা আমি মনে করছি বাংলাদেশে অনেক কম ইংল্যান্ডের তুলনায়, ওইটা হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে অনেকটুকুন রিসার্চ আর ফিউচার অডিট, এই দুইটা জিনিসের উপর ওরা ফোকাস করে। তার মানে হচ্ছে আমরা যেটা কমিউনিটি মেডিসিনে বায়োস্ট্যাটিস্টিক্স পড়েছি, আমার অনেকেই হচ্ছে সিনিয়র আমি দেখেছিলাম আমার নিজের মেডিকেল কলেজে বলেন বা আমি যখন অন্য হসপিটাল অনারারি করেছিলাম, যে অনেকেই হচ্ছে বলে যে এই কমমেডের জিনিসগুলো সেই যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়েছিলাম এমবিবিএস শেষ করার পর আর জীবনে ওইটা দরকার হয় নাই। এফসিপিএসে যারা হচ্ছে আপনার ট্রেনিং করেন তখন হচ্ছে দেখা যায় যে আমাদের ফাইনাল হচ্ছে একটা ওই থিসিস জমা দিতে হচ্ছে, ওইটার সময় কিছুটা দেখা হয় বাট ইন ডিটেলস দেখা হয় না। ইংল্যান্ডে হচ্ছে আবার ইন কম্প্যারিসন অনেক বেশি হচ্ছে এটার ওপর আমরা ফোকাস করি, যেটা হচ্ছে রিসার্চ অডিট, আপনি হচ্ছে কতটুকু নিউ নলেজ ব্রিং করতে পারেন। এই কারণে বায়োস্ট্যাটিস্টিক্সটা এখানটাতে বাংলাদেশের তুলনায় অনেক ইম্পর্টেন্ট। এটা এইভাবে নিয়েন না যে বাংলাদেশের থেকে ডিফারেন্ট দেখে হচ্ছে আমাদের খুবই বেশি ডিফিকাল্ট, এটা এমন কিছু না যেটা বই খাতা দেখে আমরা পড়তে পারি না, বাট ইট ইজ সামথিং দ্যাট ইউ উইল নট লার্ন ফ্রম ইউর হসপিটাল রোটেশনস। ওকে, তার মানে হচ্ছে আমাদের এই, আর তার সাথে অবভিয়াসলি যেটা হচ্ছে সার্জারির জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনারা এমএস দেন আর এফসিপিএস দেন আর এমআরসিএস দেন দরকার হয়, ওইটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার সার্জিক্যাল পোস্ট অপারেটিভ, পেরি অপারেটিভ অ্যান্ড প্রি অপারেটিভ প্রিপারেশনস। আর আরেকটা হচ্ছে আপনার ওই সিস্টেমিক সার্জিক্যাল নলেজ, ফর এক্সাম্পল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, ইউরোলজি, ব্রেস্ট সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, এইসব কয়েকটা অ্যাসপেক্টও আপনার অনেক ভালো করে জানা লাগবে। ওকে, তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে পার্ট এ এর জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এরপর আমরা আসি পার্ট বিতে। পার্ট বিতে একটা রেজিস্টার হওয়ার জন্য আপনার কি কি কোয়ালিটি ক্যারি করা লাগবে। আপনার হচ্ছে একটা সার্জিক্যাল রেজিস্টার হওয়ার জন্য অবশ্যই হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যা বলবেন কনফিডেন্স দিয়ে বলতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু এমআরসিএস পার্ট বি এক্সামে অনেক ইম্পর্টেন্ট ভাবে দেখে, যে আপনি যে অ্যান্সারটা দিচ্ছেন ওইটা যাতে আপনি কনফিডেন্টলি আর কারেক্ট অ্যান্সারটা দিতে পারেন। ভুলভাল অ্যান্সার আমরা কনফিডেন্টলি দিলে এই জিনিসটা কিন্তু এমআরসিএস কখনোই টলারেট করে না, কারণ ওদের কাছে এক্সাক্ট মার্ক স্কিম থাকে যে কি কি পয়েন্ট আপনার বলা লাগবে। তো আপনি যা বলবেন এটা কনফিডেন্টলি বলতে লাগবে, আর এটা একদম কারেক্ট জিনিসটা বলা লাগবে, অ্যান্ড ইট হ্যাজ টু বি আপডেটেড টু দ্য কারেন্ট ওয়ার্ল্ড গাইডলাইন। সেকেন্ড জিনিসটা হচ্ছে একটা সার্জিক্যাল রেজিস্ট্রার হওয়ার জন্য আপনার হচ্ছে খুব ভালো করে একটা পেশেন্টের সাথে কমিউনিকেট করাটা শিখতে হবে। তার মানে এমআরসিএস যারা হচ্ছে কোয়ালিফাই করেন ওদের অবশ্যই হচ্ছে এই কোয়ালিটিটা লাগে যে একটা সার্জিক্যাল পেশেন্ট, আপনারা যারা হচ্ছে অলরেডি সার্জারিতে পড়েছেন বা সার্জারিতে হচ্ছে ওয়ার্ক করেছেন, আপনারা এই জিনিসটা জানেন যে সার্জারিতে ম্যাক্সিমাম কেসগুলো আছে হচ্ছে উইচ ইজ আ পাসওয়ে বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। যদি আপনি ট্রমা অ্যান্ড অর্থোপিডিক্স বা এরকম কোনো ইমার্জেন্সি জেনারেল সার্জারি রোটেশনে থাকেন বা ওয়ার্ক করে থাকেন, দেখবেন যে হঠাৎ করে একটা পেশেন্ট এসেছে, এক্সামিনেশন করে দেখলেন যে তার হচ্ছে পারফোরেটেড বাউল, তাকে যদি এখন অপারেশন থিয়েটারে যে আপনি অপারেট না করেন, উইদিন দ্য নেক্সট 12 আওয়ার্স দ্যাট পারসন কুড বি ডেড। আপনি যদি ট্রমা অ্যান্ড অর্থোপিডিক্সে থাকেন, দেখবেন যে একটা পেশেন্ট ওপেন টিবিয়া ফ্র্যাকচার, যদি তাকে আপনি এই কয়েক মিনিটের মধ্যে ওয়াশ আউট, ডিব্রাইডমেন্ট আর প্রপার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট না করতে পারেন, উইদিন দ্য নেক্সট 12 আওয়ার্স তার হচ্ছে আর লেগ থাকবে না। এই কয়েকটা ক্যারেক্টারিস্টিকগুলো হচ্ছে এমআরসিএস এক্সামে খুব ভালো করে যাচাই করে, যেটা মানে হচ্ছে আপনি সার্জিক্যাল রেজিস্ট্রার হওয়ার জন্য ইউ নিড টু রিমেইন কম থ্রু এনি ইমিডিয়েট প্রবলেম। এই জিনিসটা হচ্ছে ওরা এক্সামের ভিতরে দেখে যে আপনাকে একটা প্রবলেম দিল, আপনি এই প্রবলেমটার ম্যানেজমেন্টটা কি আপনি কমভাবে নিতে পারছেন, আপনি কি এই পার্টিকুলার প্রবলেমটাকে সুন্দর করে একটা কম মাইন্ডেড ম্যানারে হচ্ছে আপনি ম্যানেজ করতে পারছেন কি পারছেন না। তো এই কয়েকটা জিনিসগুলো হচ্ছে আমাদের এমআরসিএস এর মেইন ক্যারেক্টারিস্টিক যেটা লাগবে। এবারে হচ্ছে আমি যাচ্ছি, আপনারা হচ্ছে কিছুজন হচ্ছে লাইভে জিজ্ঞেস করেছেন হচ্ছে সিলেবাসের ব্যাপারটা, আমি কিছুক্ষণ পরে হচ্ছে লাইভের কমেন্টগুলো পড়ে হচ্ছে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি। আমি জাস্ট চোখে যেসব পড়েছি ওই সবগুলো হচ্ছে এখন একটু অ্যান্সার করছি, বা এটা এমনি আমাদের পার্ট ছিল। সো আপনারা যারা সিলেবাসের কথা জিজ্ঞেস করেছেন আমি হচ্ছে সিলেবাসের ব্যাপারে এখন একটু বলে থাকছি। হ্যাঁ, সো আমাদের এমআরসিএস পার্ট এটা আমরা কখন দিব, কিভাবে দিব, সিলেবাস কি কি আছে। ওকে,
সো MRCS পার্ট এ বাংলাদেশেই হচ্ছে আমরা এক্সামটা দিতে পারবো, যেটা হচ্ছে আমাদের অনেকের জন্য খুবই ভালো নিউজ। কারণ হচ্ছে এই ট্রাভেল করাটা, একটা পরীক্ষার জন্য আরেকটা দেশে যাওয়া, এটা আমাদের জন্য কিছুটা হ্যাসেল। আনফর্চুনেটলি পার্ট বি এর জন্য আপনি বাংলাদেশে দিতে পারবেন না। পার্ট বি এর ব্যাপারটা একটু পরে আসছে, আগে হচ্ছে পার্ট এটার ব্যাপারে বলছি। পার্ট এ বাংলাদেশে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল কন্ডাক্ট করে। আপনার এক্সামটা রেজিস্টার করার জন্য আপনার সিস্টেমটা হচ্ছে আপনি রয়্যাল কলেজ অফ সার্জনসের ওয়েবসাইটে আপনি লগ ইন করে হচ্ছে এটা রেজিস্টার করা লাগবে। MRCS পার্ট এইটা আপনার টোটাল হচ্ছে টাইম কোন সময় আপনি দিতে পারবেন, আপনার হচ্ছে MBBS পাস থাকলে আপনি দিতে পারেন। তার মানে হচ্ছে আমি প্রথমে যেটা বলেছি যে আপনি ইন্টার্নশিপের আগে কি দিতে পারবেন কি পারবেন না, হ্যাঁ আপনি দিতে পারবেন। অ্যাজ লং এজ ইউ হ্যাভ অ্যান MBBS সার্টিফিকেট you can give your MRCS. But I will recommend that you give it after your internship so that you know which department you enjoy working in the most. ওকে, তাহলে MBBS আপনার সার্টিফিকেট যদি থাকেন তখনই আপনি হচ্ছে MRCS পরীক্ষাটা দিতে পারছেন। MRCS এক্সামটার জন্য হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করার জন্য আপনার রয়্যাল কলেজ অফ সার্জনসের ওয়েবসাইটে আপনার লগ ইন করতে লাগছে। আমি হচ্ছে আপনার একটু এই সিস্টেমটা দেখাচ্ছি। আপনারা সবাই যদি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রয়্যাল কলেজ অফ সার্জনস যদি আপনি গুগলে সার্চ করেন তখন হচ্ছে এই পেজটাতে আসতে পারবেন, যেটা হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ড। এইখানটাতে হচ্ছে আপনারা যারা হচ্ছে অ্যাকাউন্ট নাই, সবথেকে উপরের অপশনে দেখবেন যে রেজিস্টার একটা অপশন আছে। এরপর হচ্ছে আমরা লগ ইন করবো। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে এখানটাতে লগ ইন করে হচ্ছে আমার অ্যাকাউন্টে ঢুকতে পারছি। আপনার অ্যাকাউন্টে যখন ঢুকবেন, আপনার কাজটা হচ্ছে আমি হচ্ছে একটা এক্সাম বুক করব। দিস এক্সাম ফর মি ইজ দ্য MRCS পার্ট এ। MRCS পার্ট এটাতে আপনি লগ ইন করার জন্য প্রথমে যেতে লাগবে হচ্ছে মাই এক্সামসে। if we just give some time for the page to load. ওকে, একদম উপরের এখানটাতে আপনি দেখবেন একটা আমাদের ট্যাব আছে যেটাতে লেখা আছে এডুকেশন অ্যান্ড এক্সামস। হ্যাঁ, এখানটাতে দেখবেন যে কয়েকটা অপশন আছে, এক্সামস, কোর্সেস ফর রিজনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টার্স, ওয়ার্ক উইদিন দ্য টিম। আপনার এখানটাতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সামস। এক্সামস আপনি যখন যাবেন তখন হচ্ছে আপনি যেটা বুক করবেন হচ্ছে MRCS পার্ট এ। তখন হচ্ছে দেখেন এক্সামসের মধ্যে আপনার প্রথমে আসবে হচ্ছে ইন্টারকলিজিয়েট MRCS। ইন্টারকলিজিয়েট মানে হচ্ছে সব রয়্যাল কলেজের এক্সামগুলো সব, মানে সরি সব রয়্যাল কলেজের হচ্ছে আপনার পার্টগুলো সহ, মানে হচ্ছে আমাদের রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ড, গ্লাসগো, এডিনবরা অ্যান্ড আয়ারল্যান্ড, এই চারটা মিলে এখন ইন্টারকলিজিয়েট MRCS পার্ট এ। এখন আপনার যেহেতু ইচ্ছা হচ্ছে আপনি বাংলাদেশে এক্সামটা দিবেন, তখন আপনার সিস্টেমটা কি করা লাগবে। দিস ইজ ইউর এক্সাম ওভারভিউ। এখানটাতে হচ্ছে আপনাকে কিছুটা ইনফরমেশন দিচ্ছে এই এক্সামটার ব্যাপারে, এলিজিবিলিটিটা আপনাকে দিচ্ছেন, বুকিং অপশনটা আপনাকে দিচ্ছেন। এখন হচ্ছে ধরেন আপনার ইচ্ছা হচ্ছে আপনি যেহেতু বাংলাদেশে এক্সামটা দিচ্ছেন, আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সামে যেতে লাগবে। ইন্টারন্যাশনাল এক্সামে দেখবেন যে আপনার অনেক জায়গায় হচ্ছে কয়েকটা কান্ট্রির নাম আমাদেরকে দিয়ে দেয়। We'll start with Asia, Middle East, Europe and Central Asia, Africa. আপনি যদি এশিয়াতে যান তখন এখানেই ফার্স্টে বাংলাদেশ আপনি ক্লিক করতে পারবেন। বাংলাদেশ ক্লিক করার পরে আপনি দেখবেন যে আমাদের হচ্ছে এখানটাতে একটা সাইট, একটা ডেট চলে আসছে, যেটা হচ্ছে the application deadline is the 3rd of July 2020. Unfortunately এই ডেটটা অলরেডি পার হয়ে গেছে। এক্সাম ডেটটা কখন হবে, 15 to 16 সেপ্টেম্বর 2020। আর আমাদের এখানের ফিটা হচ্ছে 636 পাউন্ড। আমি যে জিনিসটা হচ্ছে এখন পর্যন্ত পাউন্ড থেকে টাকায় কনভার্ট করার জন্য হেল্প করেছি, ওইটা হচ্ছে আপনি এখানে যা পাউন্ড পাবেন তার সাথে 2টা জিরো অ্যাড করলে আমাদের বাংলাদেশি টাকা হয়ে যায়। তার মানে হচ্ছে রাফলি, তার মানে হচ্ছে 636 পাউন্ডস, মানে হচ্ছে আমাদের দেশি টাকায় প্রায় 63,600 টাকা, মানে হচ্ছে প্রায় 60,000 টাকা প্লাস মাইনাস এখানে একটুখানি টাকা হলে আমাদের হয়ে যাচ্ছে। আর এক্সাম লোকেশন দ্যাটস অ্যাভেলেবল ইজ চিটাগং, বাংলাদেশ। সাধারণত হচ্ছে আমাদের চিটাগং আর ঢাকা এই দুইটা জায়গায় হচ্ছে আমরা এক্সামটা দিতে পারছি। এখন হচ্ছে এটার যদি রেজিস্ট্রেশন লিঙ্কটা ওপেন থাকে, যেহেতু এটা ক্লোজ আমি এটা এক্সাম্পল হিসাবে দেখাতে পারছি না, আমাদের হচ্ছে let me just show you the first one. ধরেন হচ্ছে আমি বাংলাদেশেরটাও যেটা হলো ওটা হচ্ছে আমরা যদি ক্লোজ যদি না থাকতো তাহলে হচ্ছে আমরা বুক নাও দিতে পারছি। বুক নাও দেওয়ার পরে
আমাদের হচ্ছে এক্সামের বুকিংয়ের একটা সিস্টেম আছে। এখানটাতে আপনার কি কি জিনিস লাগছে, এখানটাতে হচ্ছে আপনার টাইটেল, ফার্স্ট নেম, অ্যাড্রেস, তারপরে হচ্ছে পোস্ট কোড, ডিনারি, ট্রেনিং লেভেল। এখন হচ্ছে ডিনারি হচ্ছে আমাদের যেহেতু বাংলাদেশ, তাহলে হচ্ছে আমাদের এখানে দেওয়া লাগবে আনস্পেসিফাইড, যে আমরা হচ্ছে আমাদের ইংল্যান্ডের কোনো ডিনারিতে নাই। ট্রেনিং লেভেল, কোন ইয়ারে আপনি হচ্ছে ট্রেনিংয়ে আসছেন। এখন এটাতে সাধারণত হচ্ছে আমরা আদার্স দিতে পারছি, আর না হলে হচ্ছে আপনি নিজে ধরেন ইন্টার্নশিপে দিলে ফাউন্ডেশন ইয়ার 1, ইন্টার্নশিপের পরে হচ্ছে ফাউন্ডেশন ইয়ার 2, আপনার কোর ট্রেনিং হলে ইয়ার 1, ইয়ার 2, এভাবে করে আমরা ঠিক করতে পারবো। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলেন। এরপরে কয়েকটা ইকুয়াল অপরচুনিটির কোয়েশ্চেন থাকে, যেটা হচ্ছে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপরে হচ্ছে আপনার আমি হচ্ছে এমনি একটা দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কের পরেরটাতে আমরা যেতে পারছি আমাদের এই লাইভ সেশনটার জন্য। ওকে, এরপরের স্টেপটা হচ্ছে আমাদেরকে জাস্ট পেমেন্ট ডিটেলসটা দিতে লাগছে। আপনার হচ্ছে এখানটাতে কত কস্ট পড়ছে, এখানটাতে হচ্ছে যেহেতু এটা ইউকের এক্সাম, এটা একটু চিপ বাংলাদেশের কম্প্যারিসনে, তখন হচ্ছে আপনার এখানটাতে জাস্ট নিজের ক্রেডিট কার্ড ডিটেলস দিয়ে আপনি হচ্ছে পেমেন্টটা করতে পারছেন। এই একটা প্রবলেম হচ্ছে অনেকেই বাংলাদেশে সাফার করে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা ক্রেডিট কার্ড পেমেন্টটা কিভাবে করে করব, এই প্রবলেমটা। কারণ হচ্ছে আমাদের অনেকগুলো, জাস্ট 1 সেকেন্ড প্লিজ। এই কারণে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রেডিট কার্ড সিস্টেম বা ডেবিট কার্ড সিস্টেমটা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে আমাদের 30,000 টাকাতে হচ্ছে লিমিট করে রাখে। এই সিস্টেমগুলো আমাদের পার করাটা খুব বড় স্ট্রাগল না, কারণ হচ্ছে আমরা যদি ব্যাংকে একটু জানিয়ে দিই যে আমি হচ্ছে অমুক একটা ট্রানজ্যাকশন করব যেটার কস্ট একটু বেশি, ডেফিনেটলি দে উইল সাপোর্ট ইউ টু মেক ইউর পেমেন্ট। তো পেমেন্টটা করার পরে আপনি একটা ইমেল পাবেন, ওই ইমেলের মধ্যে লেখা থাকবে যে আপনার ওই এক্সামের ডেট কখন, এক্সামটা যে আপনার বুক হয়ে গেছে, আর হচ্ছে নেক্সট স্টেপ বাংলাদেশে আমাদের কি করা লাগে, আমাদের হচ্ছে কয়েকটা ডকুমেন্ট, যেরকম আমাদের MBBS সার্টিফিকেট, আর সাধারণত আপনার পাসপোর্টের কপিটা হচ্ছে আপনার ওই ব্রিটিশ কাউন্সিল যে অ্যাটেস্টেড করা লাগে। এই সিস্টেমটা খুবই সিম্পল। আপনি যদি আর একটা অনলাইনে ফর্ম যদি আপনি ডাউনলোড করে রাখেন, ওইটা MRCS পার্ট এই বুকিং ফর্ম দিয়ে ফিল আউট করে, ওইটাকে আপনি ফিল আউট করে ওই কাগজটা আপনার MBBS সার্টিফিকেট আর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, সাধারণত ওই 3টা জিনিস যদি আপনি ব্রিটিশ কাউন্সিলে দেন, ওনারা নিজেই হচ্ছে সাধারণত এটা হচ্ছে 2,000 টাকার কাছাকাছি যায়, ওটা দিয়ে ওনারা হচ্ছে এটা ইংল্যান্ডে পাঠায় দেয়। অ্যাটেস্টেড করার পরে 1 সপ্তাহ পরে আপনাকে আবার ফেরত দিয়ে দিচ্ছে যে না, we have received your documents, you are eligible to sit for the exam. এখন ওই ডকুমেন্টটা পাওয়ার পরে কিছুদিন পর আপনার একটা ইমেল আসবে, সাধারণত এক্সামের 1 মাস আগে, যে আপনার হচ্ছে অমুক তারিখে ব্রিটিশ কাউন্সিলে যে এক্সাম দিয়ে দিতে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেস আর আপনার ধরেন সবগুলো হয়ে গেল, সব হওয়ার পরে হচ্ছে আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষার হচ্ছে প্রায় 3 সপ্তাহ পরেই হচ্ছে রেজাল্ট দিয়ে দেয়। রেজাল্ট নেওয়ার সিস্টেমটা আরোই ইজি, আপনি হচ্ছে আপনার এই রয়্যাল কলেজ অফ সার্জনসের হচ্ছে ওয়েবসাইটে যাবেন, মাই এক্সামস বা মাই রেজাল্টস দিয়ে আপনি হচ্ছে নিজের রেজাল্টটা পেয়ে যাবেন, পাস আর ফেল আর মার্কটা পেয়ে যাবেন। আর সার্টিফিকেটটা হচ্ছে সাধারণত আপনার ব্রিটিশ কাউন্সিল থেকে পিক আপ করলে ইটস এনাফ। ওকে, এবারে হচ্ছে আমরা আসি, তা ইন কম্প্যারিজন টু মোস্ট এক্সামস আমার মনে হয় হচ্ছে এই আপনার MRCS এর বুকিংয়ের সিস্টেমটা খুব বেশি চ্যালেঞ্জিং না, আর ওরা খুবই প্রফেশনালি জিনিসটা কন্ডাক্ট করে, তো খুব বেশি আপনার ঝামেলাতে পড়ার কথা না। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের MRCS পার্ট এ এর কি কি পার্ট আছে। পার্ট এ এর মধ্যে 2টা পেপার আছে, পেপার 1 আর পেপার 2। পেপার 1টা হচ্ছে আপনার 180টা কোয়েশ্চেন, আর এই পেপার 1টার নাম হচ্ছে অ্যাপ্লাইড বেসিক সায়েন্স। এটা তো হচ্ছে আপনার মেইন টপিকগুলো যাচ্ছে, যেটা হচ্ছে আপনার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এই কয়েকটা টপিকের উপরে। 180টা কোয়েশ্চেন, 180 মিনিট পাচ্ছেন, মানে 3 ঘন্টা আপনি পাচ্ছেন। আর প্রত্যেকটা কোয়েশ্চেনই হচ্ছে আপনার সিঙ্গল বেস্ট অ্যান্সার, মানে হচ্ছে একটা প্রশ্ন থাকে, 5টা অপশন থাকে ABCDE, এগুলোর মধ্যে সব থেকে বেস্ট অ্যান্সার যেটা, ওইটা আপনি ফিল আউট করে ফেলছেন। এরপরে হচ্ছে যাই আমরা পেপার 2তে। পেপার 2 হচ্ছে প্রিন্সিপালস অফ সার্জারি ইন জেনারেল, যেটাতে হচ্ছে 120টা কোয়েশ্চেন থাকে, আর আপনি পাচ্ছেন 120 মিনিট
আবার এটা সিঙ্গল বেস্ট অ্যান্সার, মানে হচ্ছে আপনার ওই ABCDE এর মধ্যে চুজ করা লাগছে। আমাদের পেপার 1টা হচ্ছে তার মানে কি 3 ঘন্টা, এর মাঝখানে হচ্ছে আপনি 2 ঘন্টার একটা গ্যাপ পাবেন, আর এরপরে হচ্ছে আপনি 2 ঘন্টা ধরে পেপার 2 এর এক্সামটা দিচ্ছেন। তার মানে আপনি কিন্তু এক্সাম হলে যাওয়ার সময় প্রিপারেশন নিতে লাগবেন যে আপনি টোটাল 7 ঘন্টা পরীক্ষার হলে থাকবেন। শুনে কিন্তু জিনিসটা খুবই এক্সস্টিং লাগছে, বাট বিশ্বাস করেন আপনি যখন পরীক্ষা দিবেন মনে হয় যে জাস্ট চোখের সামনে দিয়ে তাড়াতাড়ি করে টাইমটা চলে যায়। কারণ হচ্ছে এক্সামের সময় আমাদের এতই হচ্ছে মানে মেন্টাল প্রেশার পড়ে যে এত যে 7 ঘন্টা আমরা একটা পরীক্ষা দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে আপনার খুব বেশি এফেক্টে লাগবে না। ওকে, আর দুইটা পেপার 1 পেপার 2 দুইটা কিন্তু একই দিনেই আমাদের হচ্ছে। এখন আমরা যদি একটু হিসাব করে দেখি, পেপার 1টা হচ্ছে আপনার 180 মার্ক, আর পেপার 2টা হচ্ছে 120 মার্ক, দুইটা মিলে আমাদের কত 300 মার্ক হচ্ছে। 300 মার্কে আমাদের পাস মার্কটা কত? পাস মার্কটা হচ্ছে সেট করে ওরা কোন পরীক্ষাটা কত হার্ড হয়েছে বা সবাই কিভাবে স্কোর করেছে ওইটার উপরে বেস করে আমাদের হচ্ছে সাধারণত পাস মার্কটা থাকে হচ্ছে 210-এর আশেপাশে। তার মানে আপনি প্রিপারেশন নিতে লাগবেন যে আপনি ট্রাই করবেন অ্যাটলিস্ট 70% স্কোর যাতে আপনি পাবেন। যদি আপনার পরীক্ষার ব্যাচটা বা সেশনটাতে খুবই খুবই ডিফিকাল্ট একটা এক্সাম হয়, তখন দেখা যাবে যে আপনার ওই পাস মার্কটা একটু কম আসে, তার মানে 205 পেলেও আপনি পাস করতে পারছেন। আর যদি আপনার পরীক্ষার সেশনে খুবই ইজি কোয়েশ্চেন আসে, ওই আমাদের MBBS অ্যাডমিশন টেস্টের মতো যেরকম পানির মতো সোজা এক্সাম, পাস মার্কটা অনেক হাই আসে, একদম ওই সিস্টেমে হচ্ছে আপনার এখানটাতে ওই পাস মার্কটা তখন দেখা যাবে ইজি পেপারগুলোতে এমন আসছে যে 218 ছিল পাস মার্ক। বাট সাধারণত আপনি যদি টার্গেট নিয়ে রাখেন যে আমি 220 বা 230 পাবো, কখনোই আপনি ফেল করবেন না। সো আপনারা যারা থাকবেন হচ্ছে ওই একটু কম টাইম নিয়ে প্রিপারেশন নিচ্ছেন, your idea should be that you must get a minimum of 220. That way you will be safe no matter what. আপনার যদি এক্সাম ইজিও আসে হার্ডও আসে, আপনি 220 যদি একটু টার্গেট করে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য সব থেকে ভালো। আচ্ছা, এখন মার্ক কি ম্যাটার করে কি করে না, এটা অনেকেই হচ্ছে একটা জিনিস, ইভেন হচ্ছে কয়েকটা ইনস্টিটিউশনে আপনারা দেখবেন যে হচ্ছে মানুষজন কম্পেয়ার করে যাচ্ছে MRCS পার্টিতে কত মার্ক পেয়েছেন বা এরকম। দ্য মার্ক ডাজ নট ম্যাটার অ্যাট অল। তার মানে হচ্ছে আপনার এক্সামে হচ্ছে মেইন পাস বা ফেল এটার উপরেই হচ্ছে আপনার সার্টিফিকেটটা ভ্যারি করে। তো আপনি যদি পার্ট A-তে যদি ফুল মার্কসও পান, 300-300 পান, পার্ট B-তে এটা আপনাকে কোনোভাবেই হেল্প করবে না। আপনি যদি একদম টেনে টুনে পাস করেন, আপনার পার্ট B-তে এটা কোনো ক্ষতি করবে না। ইভেন হচ্ছে ইংল্যান্ডে আপনি যখন জব অ্যাপ্লিকেশনে যাবেন তখন হচ্ছে মার্কটা ওরা খুব বেশি অ্যাটেনশন দেয় না। হাউএভার, আমি কাউকে এনকারেজ করবো না যে না টেনে টেনে পাস করেন, কারণ হচ্ছে MRCS এর এই যে 300 মার্ক, 300 মার্কই হচ্ছে আমার মনে হয় নিজের পরীক্ষা যে আমি 300 মার্ক দাগিয়েছি, কোনো না কোনোভাবে এটা হচ্ছে আমার ইংল্যান্ডের সার্জিক্যাল ক্যারিয়ারে হেল্প করেছে। তার মানে হচ্ছে আপনার অল অফ দ্য নলেজ ইজ নট সামথিং দ্যাট ইউ জাস্ট স্টাডি টু পাস দি এক্সাম, ইটস সামথিং দ্যাট ইউ নিড ফর ইয়ার সার্জিক্যাল ক্যারিয়ার ইন দ্য UK। যে আপনারা যারাই পারেন হচ্ছে যতটুকুন ইনফরমেশন গ্যাদার করতে পারেন, টার্গেটটা এটাই দেন যে আমি হচ্ছে যাতে ফুল মার্কস পাই, এই কারণে যে যা আপনি পড়ছেন ওইটা হচ্ছে আপনার ক্যারিয়ারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এটাতে আবার একটা জিনিস আছে যে পেপার 1-এ হচ্ছে আপনার অ্যাটলিস্ট হচ্ছে পেপার 1 পেপার 2 দুইটাতে অ্যাটলিস্ট 50% পাওয়া লাগে, আর যদি একটাতে একটু কম পান আরেকটা দিয়ে কম্পেনসেট করা যায়, বাট হচ্ছে দুইটাতে কমপক্ষে 50% মার্ক আপনার স্কোর করতে লাগবে। তার মানে পেপার 1-এর জন্য হচ্ছে আপনার অ্যাটলিস্ট you need to get 90 out of 180, আর ফর পেপার 2 অ্যাটলিস্ট হচ্ছে আপনার 60 out of 180 পাওয়া লাগবে, আর যেটা কম থাকে ওটার সাথে আপনি কম্পেনসেট করতে পারছেন। ওকে, এখন বাংলাদেশে হচ্ছে কোন কোন জায়গায় আমরা পরীক্ষাটা দিতে পারেন, একটু আগে হচ্ছে আমি দেখেছিলাম যে আমাদের দুইটা ভেন্যু সব থেকে কমন থাকে, যেটা হচ্ছে ঢাকায় আর একটা চিটাগং। আপনার জন্য যেটা ক্লোজ হয় ওইটার উপরে আপনি ওইটা আপনি রেজিস্টার করতে পারেন, বাট এটা মনে রাখবেন যে কোথায় আপনি পরীক্ষা দিচ্ছেন এটা কোনোভাবেই ম্যাটার করে না, কারণ হচ্ছে এই সব পেপারগুলো হচ্ছে ডাইরেক্ট আপনার রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ড বা গ্লাসগো বা এডেনব্রা বা আপনার আয়ারল্যান্ডে যাচ্ছেন, এটা হচ্ছে কে কোন খাতা দেখছে এরকম কোনো কিছুই আসা যায় না। তো আপনার জন্য যেটা সুবিধা, আমি আমারই একজন কলিগ আমি একবার শুনেছিলাম যে না চিটাগংয়ে সে থাকে বাট পরীক্ষা দিয়েছে ঢাকায়, যে একটু বেটার হবে কিনা, দ্যাট ডাজন্ট মিন এনিথিং, ইউ আর জাস্ট ওয়েস্টিং টাইম গোয়িং উইথ দ্য কমিউট অ্যান্ড ডিসকমফোর্ট অফ ট্রাভেলিং টু অ্যানাদার সিটি। জাস্ট এক্সামটা হচ্ছে আপনার পুরোপুরি ডিপেন্ড করে যে আপনি হচ্ছে এক্সামে কিরকম করেছেন, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ওয়ার ইউ গিভ ইট।
ইভেন আমি এমনও শুনেছি যে অনেকে ইন্ডিয়া যে হচ্ছে পরীক্ষা দিচ্ছেন যেটা হচ্ছে কোনো ভ্যালু নাই। আচ্ছা, এক্সামগুলো কোন কোন মাসে আমাদের হচ্ছে? আমাদের হয় হচ্ছে জানুয়ারিতে, এপ্রিলে আর সেপ্টেম্বরে। এটা হচ্ছে অনেকের কোয়েশ্চেন থাকে যে কোন ব্যাচে দিলে হচ্ছে আমার পাস করার রেটটা সব থেকে বেশি। আপনারা যদি একটু পাস মার্কস ইন MRCS ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স একটু সার্চ করেন, দেখবেন যে পাস মার্ক ওই একই 210-এর আশেপাশেই থাকছে। তো আপনি জানুয়ারিতে দেন, এপ্রিলে দেন, এটা কোনো ম্যাটার করে না। আপনি দিবেন হচ্ছে যে সময় আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট জিনিসটা হচ্ছে অনেক একটা হট কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমার কয় মাস লাগবে হচ্ছে MRCS পার্ট এ এর জন্য প্রিপেয়ার করার জন্য। আইডিয়াল টাইম ফর প্রিপারেশন অফ MRCS পার্ট এ আই উইল সে ইজ উইদিন 4 to 6 months. 4 months is usually the minimum amount of time that you should take, and 6 months is not more than this. কারণ হচ্ছে অনেকে মনে করে যে না আমি হচ্ছে 2 থেকে 3 বছর পরে দিব, এটাতে আসলে অ্যাডেড কোনো বেনিফিট নাই। আপনার টপিকগুলো হচ্ছে আমি একটু এক্সপ্লেন করছি। পেপার ওয়ানের কী কী টপিকগুলো আছে? পেপার ওয়ানের টপিক হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ইমেজিং মানে হচ্ছে যেটা আপনার এক্স রে, সিটি স্ক্যান এটসেট্রা, আর হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড অডিট, যেটা একটু আগে হচ্ছে রিসার্চের কথা বলেছিলাম। নেক্সট হচ্ছে পেপার টুতে যাচ্ছি। পেপার টুতে হচ্ছে আপনার টপিকগুলো কী কী থাকে? কমন congenital and acquired surgical conditions, যেটার মধ্যে হচ্ছে gastrointestinal system, breast, vascular surgery, cardiothoracic surgery, genitourinary system, orthopedics and neurosurgery. এটা হচ্ছে সব থেকে বড় পোর্শন। আপনার পেপার টু এর হচ্ছে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে এই পোর্শন থেকে আসবে। নেক্সট হচ্ছে আপনার পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট, তার মানে হচ্ছে আপনার অপারেশনের প্রি অপারেটিভ, পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ কেয়ার। এখানটাতে হচ্ছে কিছুটা অ্যানাস্থেসিওলজির সাথে হচ্ছে একটু রিলেটেড টপিক কয়েকটা আছে। নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পেশেন্ট ট্রমা, মেনলি হচ্ছে এটা ওই ATLS প্রোটোকল, যেটা আমাদের বেসিক সার্জিক্যাল স্কিলস, এসব কয়েকটা কনসেপ্ট এখানে একটু বেশি দরকার হয়। সার্জিক্যাল কেয়ার অফ চিলড্রেন্স নিয়ে হচ্ছে আরেকটা টপিক আছে, যেটাতে হচ্ছে আপনার ওই সার্জিক্যাল প্রবলেমস দ্যাট আর মেনলি ইনসাইড দ্য পিডিয়াট্রিক পপুলেশন। এটা কয়েকটা টপিক আসে হচ্ছে আমাদের ওই ইউরোলজি থেকে, তারপর হচ্ছে বাকিগুলো আসে হচ্ছে যে ফ্লুইড ম্যানেজমেন্ট, এসব টপিক থেকে। আর হচ্ছে মেডিকেল লিগাল অ্যাসপেক্টস অফ সার্জিক্যাল প্র্যাকটিস, যেটাতে হচ্ছে আমাদের কনসেন্ট, তারপরে হচ্ছে লিগাল কী কী রাইটস আছে, কয়েকটা ডেফিনেশন আছে, ওইসব থেকে কোয়েশ্চেনগুলো আসে। ওকে, এখন হচ্ছে আপনার টোটাল হচ্ছে এখানটাতে আপনার অ্যাটেম্প্ট কয়বার আপনি পরীক্ষাটা দিতে পারবেন, এটাও হচ্ছে অনেকে হচ্ছে জিজ্ঞেস করে। পার্ট এইটা হচ্ছে আপনার টোটাল 6বার দিতে পারেন। 6বারের মধ্যে যদি আপনি না পাস করেন, আপনি MRCS আর দিতে পারবেন না। পার্ট বি এর জন্য হচ্ছে টোটাল আপনি 4টা অ্যাটেম্প্ট দিতে পারবেন। এরপরেও যদি আপনি পাস না করেন, তাহলে হচ্ছে আপনি ওই নেক্সট আর দিতে পারবেন। এখন এইটা হচ্ছে আমাদের মোস্ট প্রবলি সব থেকে স্লট আফটার কোয়েশ্চেন, যে আমাদের কি কি পড়া লাগবে আর কত টাইমে আমি এটা শেষ করতে পারবো। আপনার কত টাইম লাগবে এটা শেষ করা, অবশ্যই এটা হচ্ছে পুরোপুরি আপনার নিজের বেসলাইন নলেজের উপরে ডিপেন্ড করে, বাট কয়েকটা জিনিস হচ্ছে মোটামুটি সবার জন্য বেসিক থাকছেন। হ্যাঁ, ওকে, যদি আপনারা ওই সিলেবাসটা একটু কেয়ারফুলি শুনে থাকেন, দেখবেন যে পেপার ওয়ানটা মেইনলি হচ্ছে আপনার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি। তার মানে কি, এসবগুলো হচ্ছে এমন কয়েকটা জিনিস যেটা হচ্ছে পড়ে মুখস্থ রাখা যায়। পেপার টু এর যেসব টপিকগুলো বললাম, ফর এক্সাম্পল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, ইউরোলজি, ট্রমা অ্যান্ড অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড ম্যানেজমেন্ট, পেরি অপারেটিভ কন্ডিশনস, এগুলো হচ্ছে কয়েকটা জিনিস যেসব হচ্ছে প্র্যাকটিক্যালি দেখে আপনি শিখতে পারছেন। তাহলে হচ্ছে আমি এটা সাজেস্ট করব যে আপনারা যারা হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা হচ্ছে ধরেন জাস্ট MBBS শেষ করলেন, জাস্ট ইন্টার্নশিপ শেষ করলেন, আপনার জন্য হচ্ছে পেপার ওয়ানে মার্ক স্কোর করাটা সব থেকে ইজি। পেপার ওয়ানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম কোয়েশ্চেন, ওই যে 180 মার্কের মধ্যে প্রায় 75টা কোয়েশ্চেন আসে হচ্ছে জাস্ট আপনার অ্যানাটমির উপরে। তার মানে আপনি যদি অ্যানাটমিটা ভালো করে আপনি পাস করতে পারেন বা ভালো করে পড়তে পারেন, তাহলে হচ্ছে আপনি অবশ্যই পেপার ওয়ানটাতে খুবই ভালো মার্কস স্কোর করতে পারবেন, আর আপনার পাসের চান্সটা বেশি হচ্ছে। আর পেপার টু যেটা,
পেপার 2টা হচ্ছে আপনার মেইন কোয়েশ্চেনগুলো থাকবে হচ্ছে যেটা অ্যাপ্লাইড সার্জিক্যাল নলেজ, যেটা হচ্ছে আপনি যদি অনেক দিন হসপিটালে ওয়ার্ক করেন ওইটা আপনি হচ্ছে গেইন করতে পারেন। তো আমি আমার এক্সপিরিয়েন্সে পার্টিকুলার আমার নিজের কলিগ ইভেন আমার চেনাশোনা অনেক সিএ রেজিস্ট্রার আমার মেডিকেল থেকে হচ্ছে এই পরীক্ষাটা দিয়েছে, ওনারা দেখা যায় যে পেপার 2তে খুব ভালো করে স্কোর করতে পারে, বাট পেপার 1টা দেখা যায় কিছুটা ওদের প্লাস মাইনাস যায়। এই কারণেই যে যারা হচ্ছে অনেক বছর সার্জিক্যাল প্র্যাকটিস আছেন ওনাদের কাছে কিন্তু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনগুলো যেরকম একটা সিনারিও দিয়ে ওইটার অ্যান্সার যাওয়াটা এটা কিন্তু ওনাদের জন্য খুবই ইজি, কারণ এভরিডে হসপিটালে যে সে এই কাজই করছে। ওয়ারাজ আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট, আপনি ধরেন ইন্টার্নশিপ শেষ করেই পরীক্ষাটা দিচ্ছেন, আপনি মাত্র 4 মাস আপনার সার্জিক্যাল এক্সপিরিয়েন্স, তাও ম্যাক্সিমামগুলো হচ্ছে কেউ না কেউ আপনাকে হেল্প করেছেন, আপনার সিএ রেজিস্টার কনসালটেন্ট হচ্ছে আপনাকে হেল্প করেছেন। তো এর জন্য দেখা যায় যে ওই জায়গাগুলোতে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট স্কোর করাটা একটু ডিফিকাল্ট। তো এই দুইটা জিনিস যদি আপনি একটু ওয়ে আউট করেন যে আচ্ছা আমার জন্য কোনটা বেস্ট আর আমার জন্য কোনটা একটু ডিফিকাল্ট, তাহলে হচ্ছে আপনার প্রিপারেশন টাইমটা সেট করার জন্য অনেক ইজি। আমার এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, আমি হচ্ছে আমার ইন্টার্নশিপের উইদিন 6 মান্থস আমি হচ্ছে আমার এমআরসিএস পরীক্ষাটা দিয়েছিলাম। ওই সময়ের মধ্যে আমার হচ্ছে সার্জিক্যাল এক্সপিরিয়েন্স জাস্ট ছিল হচ্ছে 4 মাস, আমি হচ্ছে আমার মেডিকেল কলেজে সার্জিক্যাল রোটেশনটা করেছিলাম। এর বাইরে আমার হচ্ছে কোনো সার্জিক্যাল এক্সপিরিয়েন্স নেই, বাকি সব কিছু হচ্ছে আমার বই খাতায় পড়া। ওই সময় আমি এই জিনিসটা রিয়েলাইজ করেছিলাম আমার একজন খুবই হেল্পফুল একটা কলিগের অ্যাসিস্ট্যান্সে, যে আমার জন্য হচ্ছে পেপার 1-এ হচ্ছে স্কোর করাটা সব থেকে ইজি, আর পেপার 2টা হচ্ছে আমার জন্য ইন জেনারেল একটু ডিফিকাল্ট হবে, এ কারণে যে আমার ইনাফ সার্জিক্যাল এক্সপিরিয়েন্স নাই। ওই সময় আমি কি করেছি, পেপার 1-এ আমার টার্গেট ছিল হচ্ছে 180-তে আই উইল গেট মিনিমাম অফ 160। তো আমার সব থেকে মেইন ফোকাসটা ছিল হচ্ছে অ্যানাটমি। আপনারা যারা হচ্ছে ধরেন ইন্টার্নশিপের 2 বছরের মধ্যে পরীক্ষা দিচ্ছেন অবশ্যই হচ্ছে আপনি ফোকাস করেন যাতে হচ্ছে আপনি পেপার 1-এ হচ্ছে অ্যাজ হাই অ্যাজ পসিবল মার্ক পাচ্ছেন। ওকে, এখন অ্যানাটমির জন্য অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি আমাদের পেপার 1-এর জন্য আপনার কি কি রিসোর্স স্টাডি করলে সব থেকে ভালো। এমআরসিএস নিয়ে অনেক রুমার শুনবেন, অনেক কিছুই মানুষের জনের কাছ থেকে শুনবেন যে অমুক কয়েকটা বই, মোটা মোটা টেক্সট বুক এই পৃষ্ঠা থেকে মানে সরি একদম ফ্রন্ট থেকে লাস্ট কভার টু কভার না পড়লে হচ্ছে আপনি পাস করতে পারবেন না। আই ডোন্ট বিলিভ এনি অফ দিস অ্যান্ড আই হ্যাভ পাসড উইদাউট গিভিং এনি অফ দিস। ওকে, আমি হচ্ছে আমার স্টাডিং রিসোর্সগুলো একটু শেয়ার করছি। বইয়ের ব্যাপারে আপনার কয়েকটা বই হচ্ছে আপনার রাখা উচিত, বাট কয়েকটা বই দেখা যায় যে আমরা হচ্ছে জাস্ট রিসোর্সের জন্য ইউজ করছি। তো ইন টার্মস অফ টেক্সট বুকস আমার সব থেকে ইউজফুল বই ছিল হচ্ছে রিডা নোটস। There is an Egyptian doctor, his name is Dr. Rida, who makes certain notes based on MRCS questions. এই বইটা হচ্ছে আমি পিডিএফটা ডাউনলোড করেছিলাম ফেসবুকের হচ্ছে এমআরসিএস গ্রুপগুলো। আপনারা যদি এমআরসিএস ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ফেসবুকের গ্রুপগুলোতে জয়েন করবেন। এমআরসিএস টাইপ করলেই দেখবেন যেটাতে সব থেকে বেশি নাম্বার অফ গ্রুপ মেম্বার্স, ওইটা ক্লিক করলে হচ্ছে আপনি পেয়ে যাবেন। এটাতে হচ্ছে আপনি দেখবেন যে কয়েকটা রিসোর্স থাকে আর ওদের হচ্ছে সাধারণত ফাইলস নামক একটা হচ্ছে আইকন যেটাতে থাকবেন ওইটাতে মোটামুটি আপনার সব রিসোর্সই থাকবে। তো আমি নিজে কি ইউজ করেছিলাম, আমি হচ্ছে রিডা নোটসটা হচ্ছে আমি অনলাইন থেকে ডাউনলোড করেছিলাম। একটা কোম্পানি হচ্ছে বাংলাদেশে আমি খুবই মানে ফেথফুল একজন কাস্টমার, যেটা হচ্ছে বুক বাই বিডি। ওইখানে হচ্ছে আপনি যদি পিডিএফটা দিয়ে দেন ওনারা হচ্ছে আপনার, বাই দ্য ওয়ে দিস ইজ নট আ প্রমোশন, দিস ইজ জাস্ট শেয়ারিং মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। যদি আপনি পিডিএফটা দিয়ে দেন ওনারা হচ্ছে ওই আপনাকে হচ্ছে বইটা প্রিন্ট করে কভার সহ হচ্ছে আপনার বাসায় এটা কোরিয়ার করে দিবেন উইথ আ ভেরি মিনিমাল কস্ট, সো ইট ওয়াজ ভেরি কনভিনিয়েন্ট। এই পিডিএফটা হচ্ছে আমি এখানটাতে প্রিন্ট করে আমার বাসায় নিয়ে এসেছিলাম। আনার পরে এটার টোটাল পেজ হচ্ছে 600 পেজেরও কম, আপনার নিজের পড়ে যতটুকু সুবিধা। আমি নিজে হচ্ছে বড় বই আমি খুব বেশি পছন্দ করি না, তো আমি হচ্ছে আমার রিডার নোটসটা হচ্ছে 3টা পার্ট করেছিলাম। 3টা পার্ট, দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ MRCS anatomy, the other one was volume 1 of the paper 1, আর হচ্ছে আপনার volume 2টা হচ্ছে জাস্ট পেপার 2 এর যত কিছু দরকার ছিল। তো অ্যানাটমি, সো আমি এখানটাতে কিভাবে করে জিনিসটা পড়েছিলাম, প্রথমে হচ্ছে এই রিডা নোটসের অ্যানাটমিটা আমি নিজের বইয়ের মধ্যে পড়েছিলাম। এখানটাতে হচ্ছে সবগুলো খুবই, আমি একটু বইটা খুলে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনারা একটু আইডিয়া পেতে পারেন। এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে গ্রেজ অ্যানাটমি স্টুডেন্টসের যে বইটা ওইটা থেকে সব ইমেজগুলো দেওয়া থাকে, কিছুটা ইমেজ হচ্ছে নেটের থেকে দেওয়া থাকে, আর হচ্ছে আপনার ওই নলেজ যেসবগুলো আপনার খুব বেশি দরকার ওই সবগুলো খুব সুন্দর করে টেবল চার্ট করে দিয়ে রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি এমআরসি রিডা নোটসের ব্যাপারে অনেক পছন্দ করেছিলাম, ওইটা হচ্ছে ওরা
খুব লাইট হার্টেড হিউমার ইউজ করে হচ্ছে আপনার কয়েকটা কনসেপ্ট এক্সপ্লেন করবেন। দেখবেন যে এই নোটের ভিতর অনেকগুলো কার্টুন থাকবে, নিউমনিক্স থাকবে, যেটা দিয়ে হচ্ছে আপনার জিনিসটা পড়তে একটা ইন্টারেস্ট পাবেন। প্রত্যেকটা টপিক দেখবেন যে 30-40টা পেজ, এর কিন্তু বেশি না। আর পেজগুলোর মধ্যে হচ্ছে অর্ধেকের বেশি হচ্ছে সবগুলো ওই দেখবেন যেটা ছবি, তারপরে ডায়াগ্রাম, টেবল দিয়ে হচ্ছে ভরা। তো এসবগুলো পড়তে হচ্ছে আমার কাছে এটা খুবই ইজি লেগেছিল। এটা পড়ার পরে আমি হচ্ছে একটা অনলাইন রিসোর্স আছে যেটার নাম হচ্ছে EMRCS। EMRCSটা আমি একটু আমার কম্পিউটারের মধ্যে এটা একটু দেখাচ্ছি। EMRCS আপনি যদি দেখেন, আপনি জাস্ট গুগলে যদি সার্চ দেন অনলাইন EMRCS বা অনলাইন MRCS রিসোর্স, emrcs.com এই ওয়েবসাইটে যদি আপনি যান, তখন দেখবেন যে আপনি হচ্ছে এখানটাতে একটা সাইন ইন করতে পারছেন। যদি আপনি নতুন রেজিস্ট্রার থাকেন তাহলে হচ্ছে মানে নতুন করে যদি অ্যাকাউন্ট খুলতে থাকেন তাহলে হচ্ছে আপনি ইউ ক্যান সাইন ইন টু দ্য মোবাইল সাইট অর সাইন ইন টু আ নিউ সাইট। এখানটাতে অ্যাডভান্টেজগুলো কি থাকবে, আপনি হচ্ছে sign up for MRCS Part A. ওকে, আপনি সাইন আপ করার পর আপনি কি পাচ্ছেন, আপনি হচ্ছে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে আপনি 4 মান্থসের জন্য রেজিস্টার করতে পারবেন, 6 মান্থসের জন্য রেজিস্টার করতে পারবেন। 30 to 40 pounds, ওই আগে যেটা বলেছিলাম যে আপনার হচ্ছে ওই বাংলাদেশের কারেন্সিতে কনভার্ট করে দুইটা জিরো অ্যাড করেন, তো 3000 থেকে 4000 টাকায় আপনি হচ্ছে এই সিস্টেমটা পাচ্ছেন। এটা আপনি নিয়ে কি কি আপনি হচ্ছে সিস্টেম পাচ্ছেন, মানে এটাতে কি কি বেনিফিট থাকছেন। ফার্স্ট অফ অল, EMRCS এ প্রায় 2200টা কোয়েশ্চেন থাকে, যেটা হচ্ছে আপনার এক্সামের সাথে অনেক সিমিলার। সো আই উইল সে দ্য ব্রেড অ্যান্ড বাটার অফ MRCS পার্ট A ইজ ইন EMRCS। EMRCS প্র্যাকটিস করে নাই, MRCS পাস করেছে। আজ পর্যন্ত আমি এখনো কাউকে দেখিনি। আপনারা যদি কমেন্টসে কেউ থাকেন যে এরকম পাস করে এসছেন, একটু জানিয়ে নিন, কারণ হচ্ছে এই জিনিসটা আমার জন্য এখন পর্যন্ত দেখা নাই। এভরিওয়ান হু হ্যাজ পাস দি এক্সাম অলওয়েজ গোজ টু MRCS, EMRCS। EMRCS এ কি থাকেন আপনার হচ্ছে সব থেকে বেস্ট জিনিসটা হচ্ছে ওদের কাছে একটা কম্প্যারিসন সিস্টেম থাকে, যেটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনি ওয়ার্ল্ডের সবার সাথে কিরকম করে প্রিপেয়ার করছেন। ফর এক্সাম্পল 60th পার্সেন্টাইল, তো আপনি নিজের সাথে এই ডায়াগ্রামগুলো হচ্ছে আপনি এখানটাতে পাচ্ছেন, যেটা দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি কিভাবে সবার সাথে আপনি হচ্ছে কিভাবে প্রিপারেশনটা নিতে পারবেন। এখন হচ্ছে আমরা একটা ডেমো যদি আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, আপনার হচ্ছে একটা ক্যাটাগরি স্টার্ট টেস্ট, হ্যাঁ, কোয়েশ্চেনগুলো আপনার কিভাবে আসে, এরকম একটা কোয়েশ্চেন আসে, তারপরে হচ্ছে আপনার আমরা র্যান্ডমলি হচ্ছে একটা সিলেক্ট করছি, আমি কোয়েশ্চেনটা পড়ছি না। এখানটাতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যান্সার রাইট হলে রং হয়, দুটোই হচ্ছে আপনি দেখতে পারবেন যে যেটা হচ্ছে রেড, ইট মিনস ইউর অ্যান্সার ইজ রং, গ্রিন মানে হচ্ছে আপনার অ্যান্সার রাইট। এটা দিয়ে হচ্ছে আপনি দেখবেন যে জাস্ট এই টপিক রিলেটেড যত সব নোট আছে ওইটা হচ্ছে এখানটাতে পাবলিশ করা আছে। তারপর হচ্ছে আপনার অ্যান্সার 1.1% দিয়েছে, আর ম্যাক্সিমাম পিপল এই কোয়েশ্চেনটা হচ্ছে 51.5% মানুষ হচ্ছে এটা রাইট পেরেছে। তার মানে কি আপনি এটা যে পারছেন না, দিস মিনস দ্যাট ইউ নিড টু স্টাডি ইট ভেরি ওয়েল। অনেকগুলো দেখবেন যে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ভুল অ্যান্সারটাই লিখেছেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার জন্য একটু চ্যালেঞ্জিং। ওকে, এভাবে করে হচ্ছে আপনি সব এভরিডে যদি আপনি কয়েকটা কোয়েশ্চেন সলভ করতে পারেন, পরীক্ষার আগ মুহূর্তে দেখবেন যে আপনার কাছে পুরো কনসেপ্টটা অনেক ইজি লাগবে। ওকে, তাহলে হচ্ছে what I did for my preparation is, first of all, আমি হচ্ছে MRCS প্রিপারেশনের জন্য আমি হচ্ছে এই রিডার নোটসটা হচ্ছে ভালো করে নিজের প্রিপারেশন নিয়েছিলাম। এটা দেখার পরে আমি হচ্ছে ওই টপিকটা, ফর এক্সাম্পল আজকে হচ্ছে আমি হেড অ্যান্ড নেক পড়লাম, আমি হচ্ছে EMRCS আলাদা করে টপিক চুজ করা যায় যে হেড অ্যান্ড নেকটা হচ্ছে আমি ওইখানটাতে ধরেন 50টা কোয়েশ্চেন সব নিজে সলভ করলাম। সলভ করার সময় পারি, কিছুটা আমি পারি না। যেসবগুলো হচ্ছে পারি ওই সবগুলো হচ্ছে আমি আর ফার্দার হচ্ছে খুব বেশি কিছু করি না। এক এক সময় হচ্ছে যেটা ইম্পর্টেন্ট বা যেটা অনেক ধরেন অনেকগুলো একটু গেস করেছে, ওই সবগুলো হচ্ছে হাইলাইট করিয়ে দিয়েছিলাম, যাতে হচ্ছে বুঝতে পেরেছি যে না এটা থেকেও কোয়েশ্চেন আসে। আর যেসবগুলো আমি পারি না বা যেসবগুলো দেখি যে আমার হচ্ছে কোয়েশ্চেনে আমার এই রিডার নোটসে নাই, ওই সবগুলো হচ্ছে এভাবে করে আমি লিখে রাখতাম। আরেকটা জিনিস করা যায়, কারণ অনেক সময় হচ্ছে একটু ওভারওয়েলমিং লাগবে, এই যে পোস্টেড নোটস দিয়ে আপনি হচ্ছে লিখে রাখতে পারবেন যে কোন জিনিসগুলো আপনি
আরেকটু কাজ করা লাগবে, আর কোন জিনিসগুলো একটু এক্সট্রা নলেজ আপনার বের করা লাগবে। ওকে, সো এভাবে করে হচ্ছে আমি অ্যানাটমি বলেন, প্যাথোলজি বলেন, ফার্মাকোলজি সবগুলো এই রিডা নোটস ইএমআরসিএস এভাবে করে করেছিলাম। আমার হচ্ছে এই পুরো প্রসেসটা আমি নিজে যখন এমআরসিএস পার্ট এ দিচ্ছিলাম, আমার হচ্ছে একটা পার্ট টাইম জব ছিল যেটাতে হচ্ছে আমার দিনে প্রায় 8 ঘন্টা স্পেন্ড করা লাগতো। তো আমার ম্যাক্সিমাম সময় দেখা যেত যে পড়ার টাইমটাও থাকতো আইদার ওয়ার্ক থেকে আসার পরের 2 থেকে 3 ঘন্টা, না হচ্ছে উইকেন্ডে একটু ভালো টাইম আমি স্পেন্ড করতাম। প্রথমবার পুরো সিলেবাসটা দেখার জন্য আমার হচ্ছে প্রায় 1 মাস লেগেছিল। এই 1 মাসে হচ্ছে টাইম ওইভাবেই ম্যানেজ করতাম যে হচ্ছে আমি নোটস পড়ে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতাম। প্রথমবার যাওয়ার সময় অনেকবার হচ্ছে অনেকটুকুন আমাদের স্ট্রাগল করা লেগেছে, আর টাইম অনেক বেশি লাগে। ইট টেক্স অ্যাবাউট 1 মান্থ অফ ডেডিকেটেড স্টাডি টাইম। তারপরে হচ্ছে আমার দেখা গেছে অনেকটুকুন টাইমই হচ্ছে মানে একটু স্ট্রাগল করা লেগেছে, মনে হয় আর একটু বেশি টাইম পেলে ভালো হতো। তো আমি সবাইকে অ্যাডভাইস করবো যারা এক্সাম দিতে চাচ্ছেন, আপনি প্রায় 2 মাস এই প্রসেসটার জন্য রাখেন, যেটা হচ্ছে আপনি বইটা রিডা নোটসটা পড়বেন আর হচ্ছে ইএমআরসিএস কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন। এর পরের বার যখন আপনার একবার সব 2200টা কোয়েশ্চেন সলভ করা শেষ, রিডা নোটস পুরোটা একবার পড়া আপনার শেষ হয়ে গেছেন, এরপরে আপনি কি করবেন, একই নোটগুলো একই কোয়েশ্চেনগুলো আপনার আবার যখন সলভ করবেন, বইটাতে কিন্তু আপনার অলরেডি নোটটা অনেক রিচ আছে, কারণ হচ্ছে এখন আমার আর আলাদা করে কোনো কনসেপ্ট লেখা লাগবে না, আমার হচ্ছে এই যা যা জানা আছে সব নোটের ভিতরেই আছে। তখন দেখা যায় যে বই পড়তে হচ্ছে টাইমও কম লাগছে, আর ইএমআরসিএস সলভ করতে হচ্ছে টাইম অনেক কম লাগছে। সেকেন্ড টাইম আমার সম্ভবত হচ্ছে 2 সপ্তাহের মধ্যে আমি হচ্ছে ওই নোট পড়া আর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সেকেন্ড টাইম আমি সলভ করা হয়ে গেছিল। এখন তারপরে হচ্ছে আমি কি করেছি, থার্ড টাইম যখন পড়েছি তখন হচ্ছে আর আমি নোটটা খুব বেশি দেখিনি, জাস্ট হচ্ছে 2200টা কোয়েশ্চেন সলভ করেছি কোনো নোট না দেখে। দ্যাট মিনস টোটাল টাইমস দ্যাট আই হ্যাভ সলভ ইএমআরসিএস ওয়াজ 3 টাইমস। টোটাল 3বার হচ্ছে ইএমআরসিএস আমি খতম করেছিলাম, যেটার জন্য দেখা গেছে যে এক্সাম হলে যখন আমি গেছিলাম আমার কাছে হচ্ছে কোয়েশ্চেনগুলো সলভ করতে অনেক ইজি হয়েছিল, অ্যান্ড আই ডিড নট রান আউট অফ টাইম ওয়ান্স। খুব ইজিলি দেখা গেছে যে সলভ করেছি, আর হচ্ছে লাস্টে আমার প্রায় 2টা পেপারের মধ্যেই 15 থেকে 20 মিনিট হচ্ছে আমার এক্সট্রা টাইম ছিল যে আমার পুরান কোয়েশ্চেনগুলো বা পুরান অ্যান্সারগুলো একটু রিভাইজ করার জন্য। তো এটাতে অ্যাডভান্টেজগুলো কি, আমি এটা বলছি না যে আমি নিজে হচ্ছে খুব ফাস্ট করে থিঙ্ক করি, আমার জিনিসটা হচ্ছে 3বার যেহেতু আপনি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন, আপনার কিন্তু ব্রেনে অলরেডি ওই কোয়েশ্চেনের প্যাটার্নটাই হচ্ছে আপনার ঘুরবেন। তো তখন দেখা যাবে ইভেন যখন একটা লেকচার শুনছেন বা ধরেন একজনের সাথে আপনি টপিক ডিসকাস করছেন, আপনি নিজেই কিন্তু বুঝছেন যে কীরকম কোয়েশ্চেন আমার এমআরসিএস আসতে পারছেন। এই অ্যাডভান্টেজটার জন্য আপনারা যারা পরীক্ষা দিতে চান, ইএমআরসিএস অবশ্যই আপনি সাবস্ক্রাইব করেন, না হয় বইটা নীলক্ষেত থেকে কিনেন, আর এটা আপনি মিনিমাম 3বার যাতে দেখেন। 3বার দেখলে আপনার ব্রেনের ভিতরে কোয়েশ্চেনগুলো এমনভাবেই ঢুকবে যেটা হচ্ছে আপনার এক্সামে আপনি কোয়েশ্চেন সলভ করতে পারবেন। আমার নিজেরই একটা কলিগ হচ্ছে আমার সাথে একসাথে এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিল, যে হচ্ছে খুবই খুবই talented in terms of surgical knowledge. This particular colleague of mine had already passed the FCPS, passed MS Part A, but unfortunately failed the exam. আমার মনে হয় এই কারণে যে সে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে ওই রকম করে অ্যাটেনশন দেয় নাই। এমআরসিএস পাস করার জন্য ওয়ান অফ দ্য সিক্রেটস, যেটা হচ্ছে আমরা বাংলাদেশি স্টুডেন্টরা স্পেশালি যেটা আমরা ইগনোর করি বা যেটার জন্য আমরা হচ্ছে পাস করতে আমাদের কষ্ট হয়, ওইটা হচ্ছে যে আমরা কিন্তু সারাটা আমাদের এমবিবিএস ক্যারিয়ার আমাদের মেইন জিনিসটা কি, বই পড়া। তো বই পড়ার উপর আমরা ফোকাস করি দেখে দেখা যায় যে আমরা কোয়েশ্চেন সলভ করি না। কোয়েশ্চেন সলভ করার প্র্যাকটিস আপনার যদি না থাকে, আপনি আজ পর্যন্ত এমআরসিএস পার্ট এটা পাস করা আপনার খুবই ডিফিকাল্ট। এর জন্য হচ্ছে সব থেকে বেস্ট অ্যাডভাইস যেটা আমাকে দেওয়া হয়েছে আর যেটা আমি আজকের লাইভ সেশনে ক্যারি অন করতে চাচ্ছি, ওইটা হচ্ছে আপনি এমআরসিএস পার্ট এ পাস করার জন্য 50% টাইম বই পড়েন আর 50% টাইম কোয়েশ্চেন সলভ করেন। কোয়েশ্চেন সলভ করবেন, আপনি এক্সামটা খুবই ইজিলি পাস করতে পারবেন, কারণ কোয়েশ্চেন সলভ করলে আপনি বুঝতে পারবেন কোন জিনিসটা আপনার ইম্পর্টেন্ট, কোন জিনিসটা আপনার উইকনেস আর কোন জিনিসটা আপনার স্ট্রং, আর আপনার টাইম ম্যানেজমেন্ট এটা অনেক 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 হেল্প করবে। আপনি এমআরসিএস যে কলিগটার কথা বলছিলাম, দ্যাট কলিগ ওয়াজ ভেরি ভেরি, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে সিলিয়াক আর্টারি ব্রাঞ্চগুলো আমাকে বলেন, তাহলে হচ্ছে একদম সুন্দর লিস্ট করে আপনাকে বলতে পারবেন, বাট এমআরসিএস এর কোয়েশ্চেনের টাইম প্যাটার্নের মতো সে কিন্তু এটা ম্যানেজ করতে পারছে না। The main reason is because you don't practice the questions. So definitely, I can't stress this enough. EMRCS is a very, very good resource.
আমি পার্সোনালি আপনারা পার্টিকুলারলি যারা হচ্ছে পার্ট টাইম জবের সাথে হচ্ছে MRCS এর প্রিপারেশন নিচ্ছেন, আপনি অনলাইনে সাবস্ক্রাইব যদি করেন তাহলে হচ্ছে আপনি এটা ফোনে সলভ করতে পারবেন। যেহেতু আমার অফিস ছিল ঢাকাতে, আমি হচ্ছে ঢাকার জ্যাম, যারা আপনারা ঢাকায় আছেন বুঝে নিত যে জ্যামের ভিতরে আমাদের হচ্ছে প্রায় ইভেন খুব ক্লোজ একটা ডিস্টেন্স হলেও দেখা যায় যে আমাদের জ্যামের মধ্যে 1.5-2 ঘন্টা বসে থাকতে লাগছে। ওই সময়টা EMRCS যেহেতু আমি সলভ করেছিলাম, আমার টাইমও ওই রকম ওয়েস্ট হয় না, আর আমি যেখানেই যাচ্ছি আমি সলভ করতে পারছি, আমার আলাদা বই খাতা নিয়ে কোথাও যাওয়া লাগতো না। আপনারা যারা ইন্টার্নশিপের মধ্যে প্রিপারেশন নিচ্ছেন, ওই হচ্ছে আমাদের মোবাইলে থাকলে দেখা যায় যে ফ্রি টাইমে হচ্ছে আপনি ফেসবুক না দেখেন বা আমাদের অন্য কিছু মানে যেটাতে আমাদের মাইন্ডলেস অ্যাক্টিভিটি স্পেন্ড না করে, এটা দিয়ে কিন্তু অনেকটুকুন আপনার কনস্ট্রাকটিভ ওয়ার্ক হয়ে যাচ্ছে, যেটাতে আপনার খুব বেশি কোনো এক্সপেন্সিভ হচ্ছে না। কারণ হচ্ছে অনলাইনেরটা আপনার প্রায় 3,000 টাকা, বইটা আপনার কিনতে গেলেও হচ্ছে ওই 2,500-3,000 টাকা লাগছে। সো আই উইল সাজেস্ট গেটিং দ্য অনলাইন ওয়ান, বাট ইটস আপ টু ইউ উইচ ওয়ান ইউ চুজ। এটা যদি আপনি নীলক্ষেতে যে যদি বলেন যে আমার হচ্ছে EMRCS এর সিরিজটা আমাকে দেন, তাহলে হচ্ছে ওরা সাধারণত আপনাকে হচ্ছে এটা 10টা বইয়ের মতো করছে আপনাকে দিচ্ছে, আলাদা আলাদা ভলিউম করছে। প্রিন্ট আউট নেওয়ার একটা প্রবলেম হচ্ছে যে কোয়েশনগুলো অলরেডি সলভ করা থাকে, তো আপনার হচ্ছে ওই অপশনগুলো দেখে হচ্ছে হাত রেখে কভার করে হচ্ছে আপনার নিজের অ্যান্সার লেখা লাগছে। এর থেকে সব থেকে ইজি হচ্ছে অনলাইনেরটা নেওয়া। ওকে, এখন কয়েকটা টপিক থাকবে, যেহেতু হচ্ছে আমরা সবাই হচ্ছে অ্যাজ ইন্ডিভিজুয়ালস আমাদের কয়েকটা জিনিস অনেক ইন্টারেস্ট থাকে, মেডিকেল কলেজ বলেন আর হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে বলেন, দেখবেন যে কয়েকটা জিনিস আপনি খুব ইজিলি বুঝছেন আর কয়েকটা জিনিস আপনার বুঝতে খুবই ডিফিকাল্ট লাগছে। এটার জন্য কয়েকটা সলিউশন আছে, যেটা হচ্ছে অ্যানাটমির জন্য দেখা গেছিল যে আমি নিজে যেটা মনে করেছিলাম, আমার হচ্ছে অ্যানাটমির নলেজটা হচ্ছে অনেকটুকুন হচ্ছে ভিজুয়াল। তার মানে হচ্ছে আমার একটা জিনিস শুধু যদি আমি বইয়ে খাতায় পড়ি যে আমার হচ্ছে অমুক জায়গায় হচ্ছে অরিজিন, অমুক জায়গায় ইনসার্শন, এই জিনিসটা আমার মাথায় রাখতে হচ্ছে খুব আমি স্ট্রাগল করতাম, যার জন্য প্রথম যখন পড়তাম তখন হচ্ছে এই যে রিডার নোটসটা আমি ইউজ করতাম, এটার ছবি সহ, আর হচ্ছে আমাদের সেই পুরানো দিনের আমাদের মেডিকেল কলেজের ম্যাক্সিমাম সবার বেস্ট ফ্রেন্ড যেটা হচ্ছে নেচারের বইটা। তখন দেখা গেছে যে অ্যানাটমির রিডার নোটস পড়ে নেচার দেখতে আমার হচ্ছে অনেক টাইম কনজিউম করতো। এটার জন্য আমার একজন সিনিয়র কলিগ খুব একটা ভালো অ্যাডভাইস দিয়েছে, যেটা হচ্ছে এই বইটা, দিস ইজ কল্ড সার্জিক্যাল অ্যানাটমি বাই ডক্টর এল মাতারি। ইনি হচ্ছে আরেকজন আমাদের ইজিপশিয়ান ডক্টর। তার এই বইটা জাস্ট হচ্ছে আপনার প্রায় 350 পেজ মনে হয়, 316টা পেজ এটাতে। এই বইটা আমি সবাইকে, যারা হচ্ছে আপনাদের আমার মতো যারা আপনারা আছেন যাদের হচ্ছে ভিজুয়াল কনসেপ্ট অনেক ইম্পর্টেন্ট, একটা জিনিস দেখে আপনারা মনে রাখতে পারেন, এই বইটার সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে ইনফরমেশন যেখানে দেওয়া আছে একই পেজেই হচ্ছে আপনার এটার ডায়াগ্রামগুলো দেওয়া আছে, কোথায় অরিজিন। ফর এক্সাম্পল আমি যেটা র্যান্ডমলি খুলে ক্লাভিকলটা দেখেছি, এই ক্লাভিকুলার মধ্যে কোন জায়গায় মাসেলের অ্যাটাচমেন্ট, কোন মাসলটা কোন পার্ট অফ দ্য বোনের মধ্যে অ্যাটাচড আছে, এই জিনিসটা হচ্ছে আপনি এক পেজে হচ্ছে পেয়ে যাচ্ছেন। তো আমার জন্য হচ্ছে এই বইটা খুবই খুবই হেল্প করেছিল, যে অ্যানাটমির জন্য আমি হচ্ছে মেইনলি এটা ইউজ করেছি, আর হচ্ছে রিডার নোটসের সাথে হচ্ছে একটু দেখার জন্য এক সময় গ্রেজ অ্যানাটমিটা খুলেছি, বাট ভেরি ভেরি লিটল টাইম, নট টু মাচ। সো Surgical Anatomy by El Matari is one that I will recommend. এটার হচ্ছে যেহেতু এটাও ওই রিডার নোটসের মতোই যে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ডায়াগ্রাম, ম্যাক্সিমামগুলো হচ্ছে আপনার ওই টেবল তারপরে পিকচার্স দিয়ে হচ্ছে ভরা, আপনার এটা পড়তে বেশি টাইম লাগবে না। বাট একবার যখন আপনি পড়বেন দেখবেন যে এটা মাথায় খুবই ভালোভাবে থাকে, এই কারণে যে কালারগুলো বা আপনার এটার ইনফরমেশনগুলো, ডায়াগ্রামগুলো এত ভালো করে দেওয়া আছে যে আপনার হচ্ছে এটা মাথায় ধরে রাখতে আমার জন্য অনেক ইজি হয়েছিল। ওকে, সো দিস ওয়ার দ্য অনলি 2 থিংস আই ইউজড ফর অ্যানাটমি। আপনাদের যারা হচ্ছে অ্যানাটমি বইয়ের কথা জিজ্ঞেস করছেন, রিডার নোটস অ্যান্ড এল মাতারি সার্জিক্যাল অ্যানাটমি। আর ফর অ্যান এক্সট্রা রিসোর্স, স্টুডেন্টস গ্রেজ অ্যানাটমি ইজ অলসো আ গুড ওয়ান। ওকে, এবার আসেন হচ্ছে ফিজিওলজি আর প্যাথোলজি। এই দুইটা বইয়ের জন্য, এই দুইটা টপিকের জন্য একটা বই আমাকে হেল্প করেছে, এটা হচ্ছে বেসিক সায়েন্স ফর দি MRCS। এই আপনারা যারা হচ্ছে একটু জুনিয়র আছেন সবাই হচ্ছে এই জিনিসটাতে অনেকেই হচ্ছে আপনারা একটা মানে সার্কেলে পড়তে পারেন, যেটা হচ্ছে রং ইনফরমেশনের জন্য কিন্তু আমরা অনেক সময় আমাদের নিজের প্ল্যানটা পোস্টপোন করি। As someone who has passed MRCS, I want to make this clear. Certain people will tell you that basic science in MRCS যেটা হচ্ছে আপনার খুবই ছোট ফন্টের প্রায় একটা 500 পেজের বই, এটার কভার টু কভার শেষ না করলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। This is not true.
এই বইটা হচ্ছে আমাকেও এটা জানানো হয়েছিল যে এই বইটা হচ্ছে পুরোপুরি একদম মুখস্থ করা লাগবে, যেটা হচ্ছে আমি কখনোই করিনি আর হচ্ছে যেটা দরকার হয় না। বেসিক সায়েন্স অফ MRCS, দিস ইজ আ বুক বাই ডক্টর নেমড অ্যান্ড্রু টি রাফটারি। অবভিয়াসলি আপনি নীলক্ষেতে এটা পাবেন। এটাতে হচ্ছে আপনার থিওরি পোর্শনগুলো খুবই ক্লিয়ারভাবে দেওয়া আছে। আমি একটু এটা খুলে দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার এখানটাতে কিছুটা লেখা থাকে, ডায়াগ্রাম, টেবল অ্যান্ড মোস্ট ইনফরমেশন খুব অর্গানাইজড একটা ফরম্যাটে দেওয়া থাকে, যেটা বুলেট পয়েন্ট, তারপরে হচ্ছে আপনার বোল্ড কয়েকটা অক্ষরে কয়েকটা জিনিস দেওয়া থাকে, যেটা মুখস্থ রাখা ইজি। এখন এটা যদি আপনি পুরো ওয়ান কভার টু আরেক কভার যদি আপনি পড়ার চেষ্টা করেন, আপনি হচ্ছে শুধু এই বইয়ের পিছনেই হচ্ছে মিনিমাম আপনি 3 মাস পড়ে যাবেন। এটা হচ্ছে আপনার জন্য এত ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে ইভেন দো এই বইটা হচ্ছে স্পেসিফিকলি MRCS এর জন্য টার্গেট করা, এই বইটা শুধু দিয়ে হচ্ছে আপনি MRCS পাস করতে পারবেন না। আর এই বইটার সব ইনফরমেশন MRCS আমাদের দরকার নাই। আপনার মেইন প্রসেসটা যেটা যদি আপনি একটু শর্ট টাইমে পড়তে চান, আপনি দেখবেন যে আমাদের ফিজিওলজি টপিক থাকছে। পুরো ফিজিওলজিটা হচ্ছে এখানটাতে প্রায় আপনি 65টা পেজের মধ্যে শেষ করে ফেলতে পারছেন। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আপনি হচ্ছে ধরেন রেসপিরেটরি সিস্টেমটা পড়ছেন, রেসপিরেটরি সিস্টেমে অনেক কিছু এখানে লেখা আছে, বাট আপনি দেখছেন যে এসব পড়ার পরেও আপনি EMRCS এ মার্কস গেইন করতে পারছেন না, বা EMRCS এর যে যা এক্সপ্লেনেশন আছে এটা হচ্ছে আপনি বুঝছেন না। যদি না বুঝেন তখন হচ্ছে এই যে বেসিক সায়েন্স এই বইটার মধ্যে প্রত্যেকটা টপিকের মধ্যেই হচ্ছে একটা আলাদা করে চ্যাপ্টার আছে। এখানে যেরকম ফিজিওলজিতে আপনি দেখবেন যে রেসপিরেটরি সিস্টেমের একটা টপিক আছে, ওই টপিকটা যদি আপনি পড়ে নেন, দ্যাট ইজ ইনাফ ফর ইউ। এখানেও আবার পড়ার একটা প্যাটার্ন আছে। তো দেখেন রেসপিরেটরি সিস্টেম শুধু যদি আমি পড়ি, তাহলে আমি দেখছি যে কোন কোন পোর্শনগুলো ইম্পর্টেন্ট আর কোন কোন পোর্শন ইম্পর্টেন্ট না। কয়েকটা জায়গায় দেখেছি যে এটা পড়েছি, ইটস নট ইম্পর্টেন্ট ফর দি এক্সাম, এই জিনিসটা আপনি ফোকাস করেন না। আমি আবার আরেকটা জিনিস দেখেছি যে এই জায়গাগুলোতে যেরকম লাং প্রেশার, সারফ্যাক্ট্যান্ট, এসবগুলো থেকে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন EMRCS আমি পাচ্ছি। তখন আমি কি করেছি, এইগুলোর উপর হচ্ছে স্পেসিফিকলি হাইলাইট করেছি, কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেশি আসে ওই জায়গাগুলো হাইলাইট করেছি, আর হচ্ছে নিজে বুঝার জন্য এটাকে হচ্ছে আমি নিজের ভাষায় একটু ইজি করে লিখে রেখেছি। তাহলে আপনি কি হচ্ছেন, এই বইটা হচ্ছে আপনার জন্য পার্সোনালাইজড হয়ে যাচ্ছে, আপনি বুঝছেন যে কোন জিনিস পড়া লাগছে কোন জিনিস পড়া লাগছে না। I passed my MRCS with almost 80% mark. There are many parts of the book that I have never opened. আজ পর্যন্ত এসব জিনিস আমি খুলি নাই। কেন? কারণ হচ্ছে এটা দরকার হয় না। আর কয়েকটা জায়গা আছে যেখানটা তো হচ্ছে আপনার দাগিয়ে তারপরে নোট লিখে হচ্ছে অবস্থা হচ্ছে একদম মানে কি বলে, মানে খুবই মানে ম্যাক্সিমাম ভাবে আমি ইউটিলাইজ করেছি। দিস ইজ বিকজ দোজ ওয়ার দ্য ইম্পর্টেন্ট পার্টস। সো আমি এটা সাজেস্ট করবো আপনার ফিজিওলজি আর প্যাথোলজি, আরেকটা সো কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এই দুইটা ফিজিওলজি থেকে আমি এই বই থেকে পড়েছি, কারণ হচ্ছে আমার নিজের কনসেপ্ট তুলনায় MRCS এর কোয়েশ্চেন আমার হার্ড মনে হয়েছিল, তো এটা থেকে আমি ইমপ্রুভ করেছি। আর আরেকটা হচ্ছে আমাদের হিমাটোলজি, প্যাথোলজির যে হিমাটোলজিক্যাল সিস্টেম বা ব্লাড ডিসঅর্ডার্স, ওই জিনিসটা হচ্ছে আমি এখান থেকে পড়েছি। এ কারণে যে আমার মনে হয়েছে আমার যতটুকু নলেজ আর রিডান হচ্ছে যতটুকু দেওয়া আছে তার থেকে বেশি জিনিস আমার লাগবে ইউজিং দিস ওয়ান। ওকে, সো দিজ আর দ্য মেইন বুকস দ্যাট ইউ নিড ফর পেপার 1। তাহলে পেপার 1টা আবার বলছি, আপনার রিডার নোটস ফর অল অফ দ্যাম। অ্যানাটমির জন্য হচ্ছে এলমাটারি সার্জিক্যাল অ্যানাটমি, দিস বুক। আর আপনার ফিজিওলজি প্যাথোলজির জন্য হচ্ছে বেসিক সায়েন্সেস ফর দি MRCS। আর বাকি যেসব টপিকগুলো বলেছিলাম আমাদের, যেরকম হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে আমাদের ফার্মাকোলজি, এসবগুলো হচ্ছে আপনার রিডার নোটসে যেভাবে দেওয়া আছে, যেভাবে পড়া হয়েছে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ অ্যান্ড ইটস ভেরি ভেরি ওয়েল ডিসক্রাইবড ইন দিস বুক। এর বেশি আমাদের কিছু দরকার হয় না। ওকে, এবার আসে হচ্ছে পেপার 2। পেপার 2টা আবার বলছি, এটা হচ্ছে আপনারা যারা হচ্ছে একটু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বেশি আছে আপনাদের জন্য এটা অনেক ইজি। আমিও দেখা গেছে পেপার 2 যখন পড়তাম তখন হচ্ছে মনে হতো যে আচ্ছা ইন্টার্নশিপের সময় অমুক একটা ল্যাবরেটরিতে আমি অ্যাসিস্ট করেছিলাম, তখন হচ্ছে পার্টিকুলার এই সার্জারিটা, ফর এক্সাম্পল এন্ড টু এন্ড আইলিওস্টমি করা হয়েছিল, ওই জিনিসটা আমি চিন্তা করে হচ্ছে আমার পেপার 2 এর প্রিপারেশনটা নিতে পেরেছি। এখন পেপার 2 এর জন্য তাহলে কি কি রিসোর্স আমরা ইউজ করতে পারি? পেপার 2 এর জন্য হচ্ছে আবার এই রিডার নোটসটা খুবই খুবই হেল্পফুল, কারণ হচ্ছে এখানটাতে আপনাদের যেসব ডিজিজগুলো আছে ওইসব নিয়ে আবার খুব মজারভাবে হচ্ছে ওরা এক্সপ্লেন করে দেয়। এখানে দেখবেন যে এরকম একটা কার্টুন দিয়ে হচ্ছে আপনার যাতে মনে রাখা
ওইভাবে এক্সপ্লেন করা আছে। পেপার 2টাতে দেখা যায় যে আপনার হচ্ছে ওই মেইনলি জিনিসগুলো হচ্ছে ডিজিজ নিয়ে আসে। তো আপনার যদি নিজের সার্জারির কোনো নোট থাকে আপনার এমবিবিএস থেকে, কিছুটা হচ্ছে আপনি মিলাই দেখতে পারেন যে আচ্ছা আমার কাছে যেরকম ইউরোলজির নোটটা, ফর এক্সাম্পল particular notes based on benign prostatic hyperplasia, prostate cancer, ব্লাডার ক্যান্সার, এইগুলোর নোটগুলো ছাড়া আমার এমবিবিএস এরটা অনেক সুন্দর গুছানো ছিল, ওইটা আমি একটু দেখেছিলাম, আর বাকিটা হচ্ছে এই রিডা নোটস থেকে দেখেছিলাম। অর্থোপিডিক্সের যে পোর্শনটা ছিল ওইটা হচ্ছে আমার কাছে একটু চ্যালেঞ্জিং লেগেছিল, যে কারণে হচ্ছে ওইটার জন্য আমি বেলি অ্যান্ড লাভের ওই যেখান থেকে কোয়েশ্চেন বেশি আসে ওই জায়গাগুলো হচ্ছে একটু আলাদা করে পড়েছিলাম। তো আপনি যদি এটাও আবার বিশ্বাস করেন না যে বেলি অ্যান্ড লাভ পুরোটা খতম করতে হবে আপনার এমআরসিএস এর জন্য, আপনার হচ্ছে বেলি অ্যান্ড লাভের যেসব পোর্শনগুলো আমাদের থাকে, যেরকম ধরেন একটা পার্টিকুলার অপারেশন নিয়ে কোয়েশ্চেন একটু বেশি আসে, ওই সবগুলো আপনি বেলি অ্যান্ড লাভের জাস্ট ওই টপিকটা ইন্ডেক্স থেকে দেখে আপনি হচ্ছে ওই টপিকটা একটু পড়ে নিয়ে, বাট your main study time should be spent on solving the reader notes, or sorry, reading the reader notes and solving EMRCS. EMRCSটা যখন আপনি পারবেন ওইটাই আপনার মেইন জিনিসটা থাকবেন, যে আপনি যখন দেখবেন যে EMRCS আপনি সব পারছেন তখন ধরে রাখবেন যে আপনার হচ্ছে এই টপিকের আইডিয়াটা হচ্ছে ফুলফিলড, ইউ আর মোর দ্যান প্রিপেয়ার টু গিভ দি এক্সাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আমি সামারিটা একটু পড়ে দিচ্ছি। এখন প্রথমবার ইএমআরসিএস শেষ করার পরে অনেক সময় আপনি শুনবেন যে আরেকটা রিসোর্স আছে যেটার নাম হচ্ছে ফাস্ট টেস্ট। ফাস্ট টেস্টের অনলাইন সাবস্ক্রিপশনটা হচ্ছে ইএমআরসিএস থেকে হচ্ছে প্রায় 3 গুণ এক্সপেন্সিভ, যেটা হচ্ছে আমাদের এটা লেখা থাকে হচ্ছে 100 পাউন্ড প্রায়, যেটা আমাদের দেশে হচ্ছে 10,000 টাকা পড়ে। আর আপনি এটা নীলক্ষেতে যদি কিনতে চান তাহলে হচ্ছে এটা প্রায় 3,500 বা 4,000 টাকা পড়ে, কারণ হচ্ছে কোয়েশ্চেন এখানে আরও বেশি। যতটুকু আমার মনে আছে এটা হচ্ছে প্রায় 4,000টা কোয়েশ্চেন আপনি পাবেন হচ্ছে ফার্স্ট টেস্টে। এখন ফার্স্ট টেস্ট কি ইম্পর্টেন্ট না, আমি হচ্ছে একবার যখন ইএমআরসিএস শেষ করেছি তখন হচ্ছে আমি ফার্স্ট টেস্টটা নিজে একটু দেখেছিলাম। ফার্স্ট টেস্টটা আমি হচ্ছে অনলাইনে কিনিনি, আমি নীলক্ষেত থেকে কিনেছি, কারণ হচ্ছে আমার অলরেডি ইএমআরসিএস এর সাবস্ক্রিপশন ছিল। তো ফার্স্ট টেস্টের জিনিসটা হচ্ছে আপনি দেখবেন পেপার 1-এর জন্য আমার ওপিনিয়নে খুব বেশি ইম্পর্টেন্ট না। পেপার 2-তে 2টা টপিক আপনার ফার্স্ট টেস্ট থেকে যদি সলভ করেন আপনার জন্য এক্সামটা ইজি হবে। একটা হচ্ছে অর্থোপেডিক্স, আর একটা হচ্ছে ভ্যাসকুলার সার্জারি, আরেকটা যদি দেখতে চান ইউরোলজি। এই 3টা কোয়েশ্চেনগুলো, এই 3টা টপিক থেকে কোয়েশ্চেনগুলো হচ্ছে অনেক ভ্যাস্ট একটা ডাইমেনশন থেকে আসে, এমনই ভ্যাস্ট একটা ডাইমেনশন যে শুধু ইএমআরসিএস পড়লে অনেক সময় কভার হয় না। তখন হচ্ছে ফার্স্ট টেস্টে যদি ওটার সাথে আপনি দেখতে পারেন এটা আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। বাট ফার্স্ট টেস্টের জন্য হচ্ছে আপনার 3বার সলভ করা দরকার নাই, ফার্স্ট টেস্ট আপনার অনলাইনেও দেখার খুব বেশি দরকার নেই। আপনি যদি পারেন নিজে বই কিনে একবার সলভ করেন, না হয় আপনার যদি গ্রুপ স্টাডির একটা অভ্যেস থাকে তাহলে হচ্ছে আপনারা একটা গ্রুপে যে জাস্ট ফার্স্ট টেস্টের কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট এই 3টা টপিক অর্থোপেডিক্স, ভ্যাসকুলার সার্জারি অ্যান্ড ইউরোলজি, এই 3টাগুলো অ্যাটলিস্ট একবার যাতে দেখে নিন। আর যদি একটু বেশি টাইম থাকে তাহলে আরও অনেকগুলো কোয়েশ্চেন আপনি দেখতে পারেন, কারণ হচ্ছে আলটিমেটলি ইটস স্টিল আ রিসোর্স ম্যাটেরিয়াল অ্যান্ড ইটস পেড রিসোর্স ম্যাটেরিয়াল, তার মানে হচ্ছে এটা থেকে কিছু না কিছু ভ্যালু তো আপনি এক্সামে পাবেনই। বাট পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে ইএমআরসিএস এর বেনিফিটটা আমার ফার্স্ট টেস্টের থেকে অনেক অনেক বেশি হেল্প করেছে। ওকে, এখন এই দুইটা হচ্ছে আপনার কোয়েশ্চেন ব্যাংক। আরও কয়েকটা জিনিস আছে যেটা ছাড়া আপনাদের পরীক্ষা পাস করা ডিফিকাল্ট। একটা হচ্ছে শিট আছে যেটার নাম হচ্ছে ফৌজিয়া শিট। ফৌজিয়া শিটের নাম আপনারা কয়েকজন অন্য অন্য জায়গা থেকেও শুনতে পারেন। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন ব্যাংক, প্রায় হচ্ছে 2টা মিলে প্রায় 300টা কোয়েশ্চেন আছে, যেটা থেকে বারবার হচ্ছে আমাদের এমআরসিএস এক্সামে অ্যান্সারগুলো রিপিট হয়। তো ফৌজিয়া শিটের কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনি যদি খুবই কিন্তু সিম্পল কোয়েশ্চেন দেখবেন যে এই কোয়েশ্চেন ইভেন এই 300 কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো রিপিট থাকছে, বাট এই কোয়েশ্চেনগুলো হচ্ছে হুবহু একই কোয়েশ্চেনগুলো পরীক্ষা আপনি পাবেন। তো ওই কোয়েশ্চেন ফ্ল্যাশ হওয়ার মতো বা এই ফৌজিয়া শিটটা আপনি কমপক্ষে হচ্ছে 2 থেকে 3বার দেখেন, আর যেসবগুলো আপনার ভুল হয় ওই সবগুলো যাতে আপনি ভালো করে আন্ডারস্ট্যান্ড করেন যে আচ্ছা এটা ভুল হয়েছে এই কারণে, রাইট আনসারটা এটা হবে, কারণ হচ্ছে এটা থেকে কমন আসার আপনার চান্স অনেক বেশি। বিলিভ ইট অর নট, আমার নিজের এক্সামে হচ্ছে আমি গুনেছিলাম প্রায় 17টা কোয়েশ্চেন হচ্ছে একদম সেম, যেটা ফৌজিয়া শিটে আমি ঘরে বসে পড়েছি ওই এক্সামে যে ওই 17টা কোয়েশ্চেন একদম সেম। তো এমআরসিএস এর ব্যাপারে আমি মাঝখান দিয়ে একটু একটা মজার কথা বলে নিই, যেটা হচ্ছে এমআরসিএস আপনি যদি এখন ধরেন যারা হচ্ছে আপনার ইন্টার্নশিপ শেষ করেছেন, আপনি যদি আজকে পরীক্ষাটা দেন মোস্ট প্রবাবলি আপনি হচ্ছে 200 মার্ক ইজিলি পেতে পারছেন উইদাউট এভার বাইং আ বুক, উইদাউট এভার স্টাডিং ফর এমআরসিএস।
পাস অর ফেল কিন্তু মেইনলি ডিপেন্ড করে ওই যে ওই 15-20 মার্ক যেটার জন্য হচ্ছে আমাদের ওই এই এতগুলো বই এতগুলো রিসোর্স পড়া লাগছে। এই কারণেই যে আমাদের হচ্ছে এই কয়েকটা যারা আপনি শুনবেন যে আপনার MRCS ফেল করেছে বা একবার অ্যাটেম্পটে দিয়ে হচ্ছে পাস করতে পারে নাই, ম্যাক্সিমাম সবারই শুনবেন যে আইদার 2-3 মার্কের জন্য না হয় হচ্ছে ওই 1 মার্ক 2 মার্কের জন্য ফেল করেছেন। বিকজ আমাদের ওই এক্সট্রা 15-20 মার্কটা গেইন করার জন্য এত সব কষ্টগুলো আমাদের ইম্পর্টেন্ট। ওকে, তাহলে হচ্ছে আপনি MRCS এর জন্য তার মানে কি 17 মার্ক কিন্তু এর জন্য এভাবে যদি আপনি চিন্তা করেন 17 মার্ক কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমি এটা স্ট্রংলি সাজেস্ট করবো যে ফৌজিয়া শিটটা আপনার সব MRCS গ্রুপে আপনি পাবেন, এটা ডাউনলোড করে আবার হচ্ছে ওই যে কোনো একটা কোম্পানি বা PDF থেকে আপনি ডাউনলোড করে নিজের হাতের কাছে নিয়ে নেন যাতে পড়তে একটু ইজি হয়। ওকে, আরেকটা বই আছে যেটার নাম হচ্ছে অক্সফোর্ড স্পেশালিটি ট্রেনিং। বাংলাদেশে হচ্ছে এটা নীলক্ষেতে ওই তানিয়া ডি সিলভা, এই নামটা বললেই হচ্ছে সবাই আপনাকে এটা নীলক্ষেত থেকে দিতে পারবেন বা আপনি অনলাইনে কিনলে ওটা দিতে পারবেন। এই বইয়ের রিসোর্সটা হচ্ছে খুবই খুবই ডিফিকাল্ট কয়েকটা কোয়েশ্চেন। আগে যা যা বললাম ওই ফার্স্ট টেস্ট, EMRCS, ফৌজিয়া শিট, ওই তিনটার তুলনায় এই অক্সফোর্ড স্পেশালিটি ট্রেনিং বা OSTর তানিয়া ডি সিলভার বইটা হচ্ছে অনেক ডিফিকাল্ট। বাট কোয়েশ্চেনগুলোর যে লেন্থ আর কোয়েশ্চেনের ভিতরে যে এক্সপ্লেনেশনগুলো ওইসবগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমার নেক্সট রিসার্চ যেটা আমি সাজেস্ট করব, এই দুইটা বই অবশ্যই হচ্ছে একবার আপনি সলভ করে নিন। আপনি দেখবেন যে যখন সলভ করছেন তখন অনেক অ্যান্সার ভুল আসছে, এটা নিয়ে হচ্ছে ডিসহার্টেন্ড হয়েন না। এটা দেখার পরে হচ্ছে আপনি ওইটার এক্সপ্লেনেশনটা পড়ার পরে নিজে একটু বুঝার পরে আবার হচ্ছে এটা আপনি নিজের নোটের মধ্যে তুলে রাখেন। নিজের নোটে যদি তুলে রাখেন তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই জিনিসটার এক্সপ্লেনেশন এটা হবে, আমি নেক্সট টাইম সলভ করলে যাতে এটা পারি। অক্সফোর্ড স্পেশালিটি ট্রেনিং এর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে EMRCS ফার্স্ট টেস্ট দুইটারই কোয়েশনগুলো খুব শর্ট আসে আর অ্যান্সারগুলো খুব টু দ্য পয়েন্ট। অক্সফোর্ড স্পেশালিটি ট্রেনিং এর কোয়েশ্চেনের সাইজটা আর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এক্সামের প্যাটার্নটা কিন্তু বেশি সিমিলার। ওকে, নেক্সট হচ্ছে আমরা একটু লাস্ট রিসোর্স, লাস্ট অ্যান্ড ফাইনাল রিসোর্স যেটা আমি সবাইকে সাজেস্ট করবো, এটা হচ্ছে MRCS রিকল। এটা হচ্ছে আমার অনেকে অ্যাগ্রি করতেও পারেন নাও করতে পারেন, যেটা হচ্ছে আমিও এটা বিশ্বাস করি যে রিকল ছাড়া অলমোস্ট ইম্পসিবল না বলে ইটস ভেরি ডিফিকাল্ট টু পাস। রিকল জিনিসটা কি? রিকল হচ্ছে আপনি যে কোনো MRCS এর গ্রুপে যান বা আপনার যদি কোনো চ্যাট গ্রুপ থাকে যারা হচ্ছে ওই MRCS পার্ট এ আগে দিয়েছে, দেখবেন যে কোয়েশ্চেন আমরা সবাই ডিসকাস করি যে কি কি কোয়েশ্চেন এসেছে। ওই কোয়েশ্চেনগুলো সো মেনি অফ দ্য টাইমস দে আর রিপিটেড। এটা অনেকেই বলে যে আমাদের ইউকে সিস্টেমটা যেটা হচ্ছে কোয়েশ্চেন কিন্তু আমাদের অনেক সময় আগের সেশনে যেটা এবারেও কিন্তু একই কোয়েশ্চেনগুলোই আসে। তো যেটা আমি রিসার্চ ইউজ করেছিলাম, আমাদের হচ্ছে খুবই ভালো হেল্পফুল একজন হচ্ছে সিনিয়র ছিলেন যে MRCS গ্রুপের মধ্যে হচ্ছে এই ফাইলটা আপলোড করেছিল যে গত কয়েক বছরের হচ্ছে রিকলের কোয়েশ্চেনগুলো। ওইখানে কি লেখা থাকে, যেরকম ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন থাকে, ওইটার অ্যান্সারগুলো হচ্ছে যারা ফেসবুকে সাবস্ক্রাইব ওরা ফেসবুকে যারা হচ্ছে ওই গ্রুপের মেম্বার ওরা হচ্ছে অ্যান্সারটা গেস করে যে আচ্ছা অমুক কোয়েশ্চেনের এটা হচ্ছে অ্যান্সার হবে। দ্য অ্যাডভান্টেজ ইজ এই গ্রুপগুলোতে কিন্তু অনেকেই থাকেন যারা হচ্ছে ধরেন ইউরোলজির কনসালটেন্ট বা ইউরোলজির হচ্ছে তার 15 বছর এক্সপিরিয়েন্স আছে, সে যে অ্যান্সারটা দিবে ইটস মোর লাইকলি টু বি কারেক্ট। তো আমি এখানটাতে হচ্ছে এই গ্রুপগুলোতে রিকল পড়ে আমি যতটুকু নলেজ দিয়েছি তার থেকে আমি অনেক নলেজ গেইন করেছি, কারণ হচ্ছে আমি কোনো স্পেশালিস্ট ছিলাম না আমি যখন MRCS এক্সামটা দিয়েছিলাম। তো ওইখান থেকে হচ্ছে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর রিকলের কোয়েশ্চেনগুলো কয়েকটা এমনই ডিফিকাল্ট আসে যেটা হচ্ছে আপনি কোনো রিডার নোটস ইভেন বেলিয়ান লাভও ঠিক মতো পড়লে আপনি হচ্ছে এটার অ্যান্সার পাবেন না, কারণ এসবগুলো আসে হচ্ছে ক্লিনিক্যাল অনেক এক্সপিরিয়েন্স থেকে। তো রিকলগুলোর হেল্পফুলনেসটা কোথায় বা আপনার জন্য চিট কোড কোনটা, যেটা হচ্ছে রিকলের কোয়েশ্চেনগুলো ফেসবুকের গ্রুপের মধ্যে দেখবেন ফর এক্সাম্পল January 2020 MRCS recalls. Let's recall all of the questions that came in this session. দেখবেন যে একজন একটা কোয়েশ্চেন দিয়েছে, ওইটা থেকে একটা অ্যান্সার আসেন। আপনি ওই অ্যান্সারটা দেখার আগে হচ্ছে নিজে একটু চিন্তা করে নিলেন অ্যান্সার কি হবে। যদি আপনার একটা হয় তাহলে ভালো, যদি দেখেন যে হচ্ছে না তখন ওই টপিকটা আপনি হচ্ছে ওই বই থেকে দেখেন। তো আমি হচ্ছে অ্যানাটমি যেসব পারতাম না ওই সবগুলো হচ্ছে আমি এলমাতারি থেকে দেখেছি। যেসবগুলো পেপার 2 এর ফর এক্সাম্পল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আমি পারি না, ওইটা হচ্ছে আমি বেলিয়ান লাভে দেখেছি যে আচ্ছা অমুক অ্যান্সার, কারণ যারা কমেন্ট করছে দে আর নট ভেরিফাইড, সো ওই অ্যান্সারটা কিন্তু ভুলও হতে পারে। তো আপনি ওই কোয়েশ্চেনটার ব্যাপারে একটু জানলে, অনেকগুলো কোয়েশ্চেন দেখা গেছে আবার হচ্ছে গুগল সার্চ করে অ্যান্সারটা বের করা লেগেছিল। বাট MRCS রিকলটা যদি আপনি দেখেন দেখবেন যে এরকম, আর রিকলগুলোর মধ্যে দেখবেন যে সবার কাছে কোন কোয়েশ্চেনগুলো মনে থাকে, যেসবগুলো হচ্ছে আমরা সব থেকে
অদ্ভুত কোয়েশ্চেনগুলো যেটা এক্সামে আসে বা সব থেকে মানে সিলেবাসের বাইরে বা মানে বিজার প্যাটার্নে যেসব আসে, ওই সবগুলো যদি আপনি ওই আপনার বইয়ের মধ্যে একটু রিসার্চ করেন তখন বা গুগলে একটু সার্চ করেন, দেখবেন যে ওই সবগুলোই কিন্তু আবার নিজের এক্সামেও আসতে পারেন। আমার এক্সামে হচ্ছে আমার মনে আছে প্রায় হচ্ছে অ্যাটলিস্ট 20 কোয়েশ্চেন্স আসছিল রিকল থেকে, যেটা আমি কোনো বইয়ে পাই নাই। কোনো বই আমি এই যে এতগুলো বইয়ের নাম বলেছি কোনোটাতেই হচ্ছে আমি এসবের জিনিস পাই নাই। বাট আমার এক্সামের আগে হচ্ছে আমাদের একটা রিকলের হচ্ছে একটা শিট আমি দেখেছিলাম যেটাতে হচ্ছে এসব কোয়েশ্চেন, তখন এই রিকলটা সলভ করার সময় আমি আমার একজন স্টাডি পার্টনারের সাথে পড়ছিলাম, কোয়েশ্চেন যে এরকম একটা উইয়ার্ড কোয়েশ্চেন কেন আসবে বা আমাদের সময় এটা তো আসার কথা না, কোথা থেকে এই কোয়েশ্চেনটা এসেছিল। কোয়েশ্চেনটার এক্সাক্ট ফরম্যাটটা মনে আমার এখন ঠিক মতো মনে নাই এক্সাক্ট আউটলাইনটা, বাট ইট ওয়াজ সামথিং অ্যাবাউট ইনভেসিভ ভেন্টিলেশন, যেটা হচ্ছে আমাদের ওই যাদের হচ্ছে আইসিইউতে থাকছেন তাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট হিসাবে। তো তখন এই কোয়েশ্চেনটা দেখার পরে এই বেসিক সায়েন্স বাই ফর এমআরসিএস বাই এল রাফট্রি এটা একটু দেখেছিলাম, কিছুটা কনসেপ্ট পেয়েছিলাম বাট অ্যান্সারটা ঠিক বুঝি নাই। তখন হচ্ছে এটা গুগলে সার্চ করে অ্যান্সারটা পেয়েছিলাম, আমার এক্সামে জাস্ট এই কোয়েশ্চেনটাই এসেছিলাম। এভাবে করে আপনি দেখবেন যে রিকল থেকে কিন্তু অনেক বেনিফিট পেতে পারবেন। তো আমি এনকারেজ করবো আপনারা যদি পারেন এই এমআরসিএস এর গ্রুপগুলো থেকে রিকলগুলো দেখেন। তাহলে হচ্ছে আমি আবার হচ্ছে এমআরসিএস এর স্টাডি ম্যাটেরিয়ালসগুলো জানাচ্ছি। আমাদের হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনারা হচ্ছে অবশ্যই রিডার নোটসটা একটু দেখেন, ইটস এ ভেরি গুড রিসোর্স। নেক্সট হচ্ছে আপনি অ্যানাটমির জন্য এল মাতারি, ইটস ওয়ান অফ মাই ফেভারিট রিসোর্সেস ফর অ্যানাটমি। Next is Basic Science for MRCS by L. Raftery. This is for pathology and physiology. Next is Bailey and Love for paper 2. In terms of question banks আপনার হচ্ছে EMRCS is important, past test is important, Fozia sheet is important, Oxford specialty training is important, and by Tania De Silva and MRCS recall. এই কয়েকটা ম্যাটেরিয়াল যদি আপনি পড়তে পারেন এর বেশি আর আপনার লাগবে না। ওকে, আর ইএমআরসিএস এর যদি আপনি কোয়েশ্চেন ব্যাংক কিনেন অবশ্যই হচ্ছে আপনার ওই একটু আপডেটেড একটা মানে অনেকেই দেখবেন যে বলবেন যে আমার পুরান একটা কোয়েশ্চেন ব্যাংক আছে ওইটা থেকে নেওয়া যায়। মেক শিওর দ্যাট ইটস আপডেটেড অ্যাট লিস্ট 1 ইয়ার, কারণ হচ্ছে প্রত্যেক 1 বছর হচ্ছে এই প্যাটার্নগুলো চেঞ্জ করে। তো ইএমআরসিএস অনলাইনে যদি সাবস্ক্রাইব করেন এটা আপনি অটোমেটিকলি লেটেস্টটা পাচ্ছেন। আর যদি আপনি ওই আলাদা করে যদি নীলক্ষেত থেকে কিনেন তখন দেখেন এটা যাতে অ্যাটলিস্ট 1 বছর আপডেটেড থাকেন। তো 2020 সালে আপনি পরীক্ষা দিচ্ছেন, 2016টা কিনেন না, কারণ হচ্ছে ওই সময় থেকে আমাদের অনেক চেঞ্জ হয়েছে। আপনি আইদার 2019 বা 2020 একটা আপডেটেড ফর্মটা আপনি কিনে নিন। ওকে, তাহলে হচ্ছে আরেকটা রিসোর্স যেটা ইউজ করতে পারেন, যেটা আপনি পড়ার মাঝখান দিয়ে একটু টায়ার্ড হয়ে গেলে দেখা যায় যে কয়েকটা টপিকস হচ্ছে ইউটিউব থেকে আপনি দেখতে পাচ্ছেন, although the most important ones would probably be the books. এখন আরেকটা কয়েকটা জিনিস বাংলাদেশের ক্যান্ডিডেটরা পার্টিকুলারলি জিজ্ঞেস করে, কোচিং করব কি কোচিং করব না। বাংলাদেশের কোচিংয়ের কয়েকটা সিস্টেম আছে, আর কোচিংগুলোতে হচ্ছে এক এক বিভিন্ন প্রাইস আছে। সব থেকে মিনিমাম মনে হয় আপনি যদি একটা কোর্স করেন 3 থেকে 4 মাসে, ওইটা হচ্ছে প্রায় আমাদের 20 থেকে 25,000 টাকা পড়ছে। আর এক্সপেন্সিভ কয়েকটা কোর্স আছে যেটাতে হচ্ছে প্রায় 65 থেকে 70,000 পর্যন্ত খরচ পড়তে পারে। এমআরসিএস যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে একটা নিজের রুটিনে হচ্ছে পড়তে পারবো, তাহলে হচ্ছে আপনার কোচিং ইজ নট এসেনশিয়াল। কোচিংয়ে আপনি কি কি হেল্প থাকবেন, কোচিং করলে আপনি দুইটা মেন বেনিফিট পাচ্ছেন। একটা বেনিফিট হচ্ছে আপনি যদি কোচিং করেন তাহলে হচ্ছে আপনি একটা স্টাডি প্যাটার্ন পাচ্ছেন, যে অমুক তারিখের মধ্যে ওরা পরীক্ষা নিবে, অমুক তারিখের মধ্যে সিলেবাস শেষ হবে, অমুক দিনের মধ্যে আপনার হচ্ছে নিজের পার্সোনাল প্রিপারেশন শেষ করতে লাগবেন। তো এটা একটা অ্যাডভান্টেজ স্পেশালি এমআরসিএস এর জন্য, কারণ এমআরসিএস যারা প্রিপারেশন নিচ্ছে 9 out of 10 ক্যান্ডিডেটস আর অলরেডি হ্যাভিং আ পার্ট টাইম জব। আপনি আইদার অনারারি করছেন, না হচ্ছে আপনি একটা কোনো হসপিটালে আরএমও হিসাবে চাকরি করছেন, না হচ্ছে আপনি অলরেডি ট্রেনিংয়ে আছেন, বা গভর্নমেন্ট জবে হচ্ছে আপনি ব্যস্ত থাকছেন নিজের প্রসিজার দিয়ে। অনেকে হচ্ছে আবার ওই টাইমটাতে দেখা যায় যে নিজের ফ্যামিলি রান করছে, আপনার হচ্ছে ফ্যামিলিয়াল পারিবারিক আপনার হচ্ছে রেসপন্সিবিলিটি থাকছেন। কোচিং এর একটা বেনিফিট কি, আপনি হচ্ছে যেহেতু কোচিং এ যাচ্ছেন, আরেকটা জিনিস আমাদের একটু থাকে যে আমি টাকা পয়সা যেহেতু ইনভেস্ট করেছি আমার একটু হচ্ছে এটার মানে একটা বেনিফিট নিতে লাগছে। এটার জন্য আপনি দেখবেন যে একটা নির্দিষ্ট সময় হচ্ছে আপনি অবশ্যই ওই পড়াটা শেষ করছেন। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ কোচিং করার।
সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি যখন MRCS এর কোচিং করবেন আপনি নিজের মতোই হচ্ছে অনেক মানুষকে পাবেন যারা হচ্ছে ওই পরীক্ষার জন্য প্রিপেয়ার করবেন ওদের সাথে হচ্ছে আপনি রেজিস্ট্রেশনের ব্যাপার ডিসকাস করতে পারবেন যেটা হচ্ছে আমাদের জন্য প্রসেসটি একটু ইজি করে যেহেতু এটা বিদেশি পরীক্ষা সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনার এই যে রিকল বা স্টাডি গ্রুপ তৈরি করতে পারবেন যেটা দিয়ে আমাদের পড়াটা একটু ইজি হয় তো হচ্ছে এই দুইটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ অফ কোচিং আপনি যদি মনে করেন যে না আমার হচ্ছে নিজে আমি হচ্ছে একটা স্টাডি টেবল বানিয়ে আমি এটাকে ফলো করতে পারবো আপনি যদি নিজের ফ্রেন্ড সার্কেলে কয়েকজন পরিচিত থাকে যারা পরীক্ষা দিচ্ছেন বা আপনার যদি গ্রুপ স্টাডির খুব বেশি প্রয়োজন না পড়ে কোচিং ইজ নট এসেনশিয়াল আপনি কি যে যা যা বইগুলো বললাম আর স্টাডি ম্যাটেরিয়ালস বললাম এটা দিয়ে 100% আপনি একবারে পড়ে শেষ করতে পারেন আই নো মেনি পিপল হু হ্যাভ পাসড উইথ কোচিং many people who have passed without coaching again many people who have failed with coaching and many people who failed without coaching তো কোচিংটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ না আপনি হচ্ছে নিজের সার্কামস্ট্যান্সগুলো ওয়ে করে একটু দেখেন যে কোনটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না ওকে এখন এই এক্সামের সাথে আপনি দেখবেন যে MRCS পার্ট এ এর সাথে FCPS পার্ট 1 এর সাথে অনেক মিল আছে তো আপনি যদি FCPS পার্ট 1 এর সাথে পড়ে থাকেন তাহলে হচ্ছে এই MRCS এর প্রিপারেশনটা আপনার ইজি হবে অ্যান্ড ভাইস ভার্সা MRCS পড়লে FCPS পাস করা অনেক ইজি হয় MS এর সাথে হচ্ছে আমাদের কিছুটা ডিফারেন্স আছে কারণ হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা আলাদা প্ল্যাব আর MRCS হচ্ছে পুরোপুরি আলাদা দুইটা পরীক্ষা ওকে তাহলে হচ্ছে আমাদের অনেকেই হচ্ছে এটা একটা আমাদের একটা কমন কোয়েশ্চেন যেটা হচ্ছে MRCS যদি আমি দিচ্ছি তাহলে আমার কি কি বেনিফিট আমি পাচ্ছি অ্যান্ড হাউ ডাজ ইট হেল্প ইনসাইড দ্য UK যেটা হচ্ছে আজকের টপিকের ওয়ান অফ দ্য হাইলাইটস ফার্স্ট অফ অল আপনি যদি MRCS পাস করেন আপনি OET বা IELTS দিয়ে GMC রেজিস্ট্রেশন পাচ্ছেন সেকেন্ড হচ্ছে আপনি যদি ধরেন আমার মতো প্ল্যাব দিয়ে আপনি ইউকেতে রেজিস্ট্রেশন পেলেন এরপরে যদি আপনি MRCS দেন আপনি তো GMC লাইসেন্স তো অলরেডি আছে যেহেতু প্ল্যাব দিয়েছেন MRCS পাস করার পরে আপনি হচ্ছে ওই রেজিস্ট্রার পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেটা এখানে ST3 বলে যেটা আগেই বলেছিলাম মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অবশ্যই MRCS পাস করা লাগছে নেক্সট জিনিসটা হচ্ছে আপনি ভিজিটিং কার্ড এটা দিতে পারছেন তার সাথে হচ্ছে আপনি যদি মিডল ইস্টে চাকরি করেন আপনার হচ্ছে স্যালারিটা যাদের নন MRCS ওনাদের থেকে বেশি হচ্ছে উইচ ইজ অ্যান অ্যাডভান্টেজ MRCS is recognized by hospitals around Bangladesh তো আপনার ডিগ্রিতে যদি MRCS থাকে বা একটা জব ইন্টারভিউতে যদি আপনি বলেন যে আপনার পার্ট A করা আছে বা পার্ট B শেষ করা আছে অবশ্যই হচ্ছে এটা আমাদের দেশে অনেক ভ্যালু করে again এটা দিয়ে আপনি ট্রেনিং করতে পারছেন না কারণ আমাদের ন্যাশনাল ট্রেনিংয়ে হচ্ছে এটা বাংলাদেশে অ্যাকসেপ্ট এখনো করে নাই আর আদৌ করবে কিনা এটা আমরা ঠিক এখনো বলতে পারছি না বাট these are some of the advantages of giving it অনেকে হচ্ছে এটা কমেন্টে আমি একবার দেখেছি আমি আবার কমেন্টগুলো একটু পরে দেখছি যেটা হচ্ছে আপনার ওই টোটাল এক্সপেন্স আমাদের কত পড়ছে আমি একটু যদি ব্রেকডাউন দিই আপনারা নিজেরা হচ্ছে নিজের সার্কামস্টান্সের সাথে একটু হিসাব করে রাখেন টোটাল এক্সাম কস্টটা হচ্ছে প্রায় আমাদের 65 to 67,000 টাকার মতো পড়ছে আমাদের হচ্ছে এর সাথে অ্যাডিশনাল কি কি এক্সপেন্স আছে যেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল অ্যাটেস্টেশনের জন্য আপনার হচ্ছে 2,000 থেকে 5,000 টাকা খরচ হচ্ছে 2,000 হচ্ছে যদি ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে করেন যদি হচ্ছে আপনি নিজে একা কোরিয়ার করতে চান তখন হচ্ছে 5,000 টাকার মতো পড়ছে অনলাইন সাবস্ক্রিপশন হচ্ছে আপনার 3,500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে বই খাতা কেনার জন্য হচ্ছে যদি অন্য কারো কাছ থেকে পেতে পারেন এটা আপনার খুব এক্সপেন্সিভ না ইনফ্যাক্ট ইউ ক্যান গেট ইট ফর ফ্রি আর যদি আপনি নিজে কিনেন তাহলে এটা আপনার 4 থেকে 10,000 টাকার মধ্যে পড়ছে কোচিং সেন্টারের খরচ হচ্ছে মিনিমাম 25,000 আর ম্যাক্সিমাম হচ্ছে 65,000 ওকে এবারে হচ্ছে আমরা কিছুটা পার্ট বি নিয়ে আসি পার্ট বি ইজ নট দ্য মেইন টপিক ফর টুডে বাট উই আর গোইং টু টক অ্যাবাউট ইট সো দ্যাট the concept becomes easy for those of you who are planning to give part A eventually part B তো আপনি বসবেন পার্ট বি পরীক্ষাটা হচ্ছে আমাদের অস্কি এক্সাম এখানে হচ্ছে আমাদের 18টা স্টেশন থাকে এই 18টা স্টেশনের মধ্যে হচ্ছে আপনার 8টা স্টেশন থাকে হচ্ছে অ্যাপ্লাইড নলেজ আর আপনার 10টা স্টেশন থাকে হচ্ছে অ্যাপ্লাইড স্কিলস মানে হচ্ছে যেটা আপনি প্র্যাকটিক্যালি দেখাতে পারছেন অ্যাপ্লাইড নলেজের মধ্যে 5টা স্টেশন থাকে হচ্ছে আমাদের অ্যানাটমি অ্যান্ড সার্জিক্যাল প্যাথোলজি আর 3টা স্টেশন থাকে হচ্ছে অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্স অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার অ্যানাটমিতে এখানটাতে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে একটা ক্যাডাভার থাকে ক্যাডাভারটার উপর আপনার হচ্ছে দেখাতে লাগবেন যে অমুক নার্ভ কোনটা অমুক মাসেলের নাম কি এটা হচ্ছে নার্ভটা কোন জায়গায় ডিস্ট্রিবিউট করছে ব্লাড ভেসেলটা কোন কোন জায়গায় হচ্ছে আইদার আর্টারি সাপ্লাই দিচ্ছে বা ভেনাস ড্রেনেজ দিচ্ছেন কয়েকটা সেন্টারে হচ্ছে এটা অনেক সময় ট্যাবের মধ্যেও দেখায় বাট এখন ওরা চেষ্টা করছে যে ম্যাক্সিমাম জায়গায় একটা ক্যাডাভার ইউজ করার জন্য প্যাথোলজির মধ্যে হচ্ছে অনেক সময় একটা স্পেসিমেন থাকে ওইটার ব্যাপারে আপনার কয়েকটা কোয়েশ্চেন থাকে ফর এক্সাম্পল জিজ্ঞেস করবে যে
একটা ধরেন বেসিল সেল কার্সিনোমার একটা স্যাম্পল থাকলো, ওইটা থেকে আপনি বলতে লাগবেন যে এটার what are the ways that you can investigate further for it, what are the treatments, what's the mortality rate, এরকম কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। ক্রিটিক্যাল অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্স অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, এখানটাতে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আসে হচ্ছে আপনার ওই ডিজিজ রিলেটেড। ফর এক্সাম্পল there is a patient inside the intensive care unit who is struggling through sepsis. What is your approach to ম্যানেজমেন্ট? তখন হচ্ছে আপনার এটা এই মানে ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট থেকে শুরু করা লাগবেন, যে কি কি হিস্ট্রি নেবেন, কোন কোন ইনফরমেশন কালেক্ট করে কোন এক্সামিনেশন বা ইনভেস্টিগেশন আপনি করলে হচ্ছে এটা ডায়াগনোজ করে আপনি কি ট্রিটমেন্ট শুরু করতে পারবেন। এরপর আসি হচ্ছে আমরা আমাদের সেকেন্ড পার্টে, যেটা হচ্ছে অ্যাপ্লাইড স্কিলস। অ্যাপ্লাইড স্কিলস হচ্ছে ক্লিনিক্যাল অ্যান্ড প্রসিজারাল স্কিলস নিয়ে 6টা স্টেশন থাকে। এই 6টা স্টেশনের মধ্যে হচ্ছে আপনার কয়েকটা প্রসিজার, ফর এক্সাম্পল আপনার হচ্ছে ক্যানিউলা কিভাবে ঢুকাতে লাগে, তারপর হচ্ছে একটা চেস্ট ড্রেন কিভাবে ইনসার্ট করতে লাগে, ক্যাথেটারাইজেশনের স্টেশনগুলো, এগুলো হচ্ছে আপনার ডেমনস্ট্রেট করা লাগছে। এটা থেকে হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন থাকে। এই ক্লিনিক্যাল অ্যান্ড প্রসিজারাল স্কিলসের জন্য খুবই সুন্দর একটা বই আমাদের আছে হচ্ছে বাই ডক্টরস একাডেমি। এটা নীলক্ষেত থেকে হচ্ছে ইজিলি আপনি পেতে পারবেন। ইটস ভেরি ভেরি স্মল অ্যাজ ওয়েল, ইটস অনলি অ্যাবাউট আ ফিউ মেবি 100 পেজেস। এটা থেকে হচ্ছে কি কি কোয়েশ্চেন আসতে পারে না পারে ওইসবগুলো সব খুব ইজিলি দেখা যায়। নেক্সট হচ্ছে আমাদের যেটাতে হচ্ছে অনেকেই স্ট্রাগল করে, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এটা আমি লাইভের ফার্স্টেই বলেছিলাম যে আপনার এমআরসিএস এর মেইন পয়েন্টটা হচ্ছে দেখবেন যে আপনি একটা রেজিস্টার হওয়ার জন্য কি কোয়ালিফাইড কিনা। তো তখন আপনার কমিউনিকেশন স্কিল, ফর এক্সাম্পল হিস্ট্রি টেকিং, তারপরে হচ্ছে গিভিং অ্যান্ড রিসিভিং ইনফরমেশন, কিভাবে হচ্ছে আপনি একটা পেশেন্টকে ইজে রাখছেন বা কথা বলার আপনার স্টাইলটা কিরকম, এটা শুনে কি একটা পেশেন্ট কম হবে, রিলিফ ফিল করবে, নাকি হচ্ছে অ্যাংজাইটি আপনি আরও বাড়াই দিবেন, এই জিনিসগুলো এখানে অ্যাসেস করে। কমিউনিকেশন স্কিলসের জন্য স্পেশালি আমরা যারা বাংলাদেশে ওয়ার্ক করি দেখা যায় যে একটু স্ট্রাগল করি এই কারণে যে আমাদের হচ্ছে সাধারণত হসপিটালে তো আমরা বাংলায় কথা বলি, আমরা তো আমাদের পেশেন্টের সাথে ইংলিশে except for a few places, private hospitals such as Apollo or Square Hospital, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা আমাদের ম্যাক্সিমাম কমিউনিকেশনই করছি বেঙ্গলিতে। এর জন্য আপনাদের এই কমিউনিকেশন স্কিলসটা একটু প্র্যাকটিস করার জন্য খুবই এফেক্টিভ হচ্ছে আপনি যদি একজন স্টাডি পার্টনারের সাথে এটা প্র্যাকটিস করতে পারেন বা অনলাইন কোনো কোর্সে হচ্ছে যাতে এই চর্চাটা রাখতে পারেন। কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিলসের ভিতরে একটা জিনিসটা হচ্ছে যেটা ফ্লুয়েন্সি, এটা আমরা হচ্ছে পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়ান স্টুডেন্টরা হচ্ছে একটু স্ট্রাগল করি যে আমরা ইংলিশে আমরা জিনিসটা ঠিকই জানি, কারণ নলেজ ওয়াইজ আমাদের সার্জিক্যাল নলেজ অলরেডি আমরা পার্ট এতে প্রুভ করেছি, আমরা কিন্তু জানি সব কিছু, বাট বলতে আমাদের একটু টাইম লাগে, আমরা অনেক সময় হচ্ছে একটু আনকমফোর্টেবল থাকি। ওরা কিন্তু ওইটা মনে করে যে আপনি হচ্ছে আইদার খুবই নার্ভাস আর না হয় মনে করে। তো এই কারণে হচ্ছে কমিউনিকেশন স্কিলসটা হচ্ছে আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করা লাগে। যদি আপনি শেষমেশ কাউকেই না পান প্র্যাকটিস করার জন্য, সব থেকে বেস্ট জিনিস হচ্ছে আপনি ফ্রন্ট ক্যামেরার মধ্যে এটা প্র্যাকটিস করেন, ওইটা আবার নিজে দেখে দেখে বুঝেন যে আপনার কমিউনিকেশন স্কিলস কি, আই কন্ট্যাক্ট ভালো মতো আপনি ম্যানেজ করছেন, আরেকজনের সাথে কথা বলতে কি সে আপনার কনসেপ্টগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারছে কি পারছে না। বাট দিস ইজ ইউর পার্ট বি। পার্ট বিটার হচ্ছে কস্ট আমাদের পার্ট এ থেকে একটু বেশি, আমাদের দেশি টাকায় প্রায় 1 লাখ টাকার মতো পড়ে। সেকেন্ড জিনিসটা হচ্ছে পার্ট বিটা হচ্ছে আপনি বাংলাদেশে দিতে পারবেন না। বাংলাদেশের সব থেকে কমন সাইটগুলো হচ্ছে আমরা এদের ইন্ডিয়াতে দিতে পারি আর আমরা হচ্ছে মালয়েশিয়াতে দিতে পারি। অন্য অন্য কয়েকটা জায়গায় ফর এক্সাম্পল মিডল ইস্ট, তারপরে হচ্ছে আফ্রিকা, এসব জায়গায় দিতে পারেন, বাট দেখা যায় যে প্লেনের খরচ আর এক্সামের খরচ প্রায় সেম পড়ে যায়। তো ম্যাক্সিমাম এক্সাম ইন ইন্ডিয়া ওর মালয়েশিয়া। কোনটা বেটার এটা অনেক কন্ট্রোভার্সিয়াল, অনেকেই বলবেন যে আপনার ইন্ডিয়াতে বেটার, কারণ হচ্ছে এটা কাছে, এটা আমাদের যাওয়া খুব ইজি, ভিসা প্রসেসিংটাও ইন কম্পারিজন কম ডিমান্ডিং। আর অনেকে বলবেন যে না, মালয়েশিয়াতে হচ্ছে ওটা খুব liberal একটা exam ground, tons of international people who are living there and it's easy for you to give the exam, but it again it depends on your personal choice. এটাতে আমি বলবো না যে অমুক, আমার নিজের অপিনিয়ন হচ্ছে আপনার যদি প্রিপারেশন খুব ভালো থাকে কোনো জায়গায় হচ্ছে আপনাকে ইচ্ছা করে ওরা ফেল করাতে পারবে না। এই কারণে যে আপনার হচ্ছে এখানে যা যা দরকার আছে ওদের একটা চেকলিস্ট থাকে, ওইটা যদি আপনি বলেন, যেহেতু এইসব ম্যাক্সিমামগুলো হচ্ছে রেকর্ডেড থাকে বা অনেক সময় হচ্ছে একটা থার্ড পার্টি থাকে জাস্ট চেক করার জন্য যে আপনি কি ফেয়ারলি জাজ হচ্ছেন কিনা। তো এটা আপনি যদি ভালো মতো সব বলতে পারেন, আপনি যদি নিজের স্কিলস ডিসপ্লে করতে পারেন, খারাপ পরীক্ষা দিয়ে আপনি কোথাও পাস করবেন না, আর ভালো পরীক্ষা দিয়ে আপনাকে কেউই ফেল করাতে পারবে না। আমাদের হচ্ছে এমআরসিএস পার্ট বি এর জন্য দেখা যায় যে আমাদের ওই 18টা স্টেশন আছে, 18টা স্টেশনের মধ্যে অ্যাটলিস্ট আপনার হচ্ছে 11টা পাস করাই লাগছে। আপনার টোটাল হচ্ছে 3 ঘন্টার একটা পরীক্ষা।
এক একটা স্টেশনে হচ্ছে আপনার 9 মিনিট পাচ্ছেন, আর এক একটা স্টেশনে হচ্ছে 20 মার্ক আপনি পাচ্ছেন। ইন ইচ কিউবিকল আপনি একটা রুমের ভিতরে ঢুকবেন, ওই রুমের ভিতরে হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন তখন হচ্ছে 2টা এক্সামিনার থাকে, ওই 2টা এক্সামিনার হচ্ছে আপনার ওই ওভারঅল পারফরমেন্সটা জাজ করবেন। প্ল্যাবের যারা ওয়েবিনারটা প্ল্যাবের যারা লাইভটা শুনেছেন ওইটা জানেন যে ম্যাক্সিমাম সময় এক্সামিনার খুব বেশি কথা বলে না, মেনলি হচ্ছে আপনি আর যেটা পেশেন্ট সিমুলেট ওদের সাথে হচ্ছে আপনার মেনলি কমিউনিকেশনটা হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে এই গেল হচ্ছে আমাদের MRCS পার্ট এ অ্যান্ড MRCS পার্ট বি। MRCS পার্ট বি আপনি পাস করার পরে আপনি হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে কনভোকেশনের জন্য আপনাকে ইনভাইট করবে যে আপনি এখানটাতে ইউ হ্যাভ পাস দ্য মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস এক্সাম। MRCS পাস করার পরে হচ্ছে আপনি ওই FRCS এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার 5 years অফ সার্জিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, যেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সট আফটার সার্জিক্যাল ডিগ্রিজ অর কোয়ালিফিকেশনস ইন দ্য হোল ওয়ার্ল্ড। MRCS আর মাস্টার্স কি একই জিনিস? না, জিনিসটা দুইটা হচ্ছে পুরোপুরি আলাদা, কারণ হচ্ছে মাস্টার্স ইজ অ্যান একাডেমিক পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অ্যান্ড MRCS ইজ আ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ডিগ্রি। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের কয়েকটা আশা করি যে অনেকটুকুন কনসেপ্টে আমরা ক্লিয়ার করতে পেরেছি। আমি হচ্ছে এখন আমাদের কমেন্টের মধ্যে হচ্ছে যাচ্ছি যাতে হচ্ছে আমরা আমাদের যারা যারা আমাদের হচ্ছে একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন সবারটা হচ্ছে আমরা অ্যান্সার করতে পারছি। ওকে, সো আল স্টার্ট উইথ এটার আগে যদি কেউ করে থাকে আমি দেখছি পরে যদি অ্যান্সার করতে পারি, বাট আমার কাছে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসছে, প্লিজ লেট আস নো অ্যাবাউট দ্য টোটাল কস্ট অন অ্যাভারেজ। আপনার পার্ট এ এর জন্য হচ্ছে এক্সামের কস্ট হচ্ছে প্রায় আমি একটু বাড়িয়ে বলছি যাতে হচ্ছে আপনি ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে পরে এর থেকে MRCS পার্ট এ এর জন্য আপনার টোটাল কস্ট হচ্ছে প্রায় 70,000 টাকা, আর পার্ট বি এর জন্য হচ্ছে প্রায় 1 লাখ টাকা। তো আপনার বেয়ার এক্সাম কস্টটা হচ্ছে আপনার 1,70,000 টাকা। এর সাথে হচ্ছে আপনার বই, তারপরে হচ্ছে কোচিং, আপনার এদিক ওইদিক ওই যে রেজিস্ট্রেশনের জন্য কোরিয়ার করা, তারপরে হচ্ছে আপনার অনলাইন সাবস্ক্রিপশন, এসব সবগুলোর সাথে আপনি হচ্ছে পার্ট এ এর জন্য হচ্ছে প্রায় 30,000 এক্সট্রা ধরে রাখেন, পার্ট বি এর জন্য হচ্ছে ধরেন 20-30 হাজার টাকা এক্সট্রা ধরে রাখেন। তো এই দুইটা দিয়ে হচ্ছে আপনার প্রায় 2,50,000-এর আশেপাশে আপনার পড়ে যাচ্ছে। MRCS পার্ট বিতে আবার আরেকটা জিনিস যেটা আকাশ পাতাল, ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে যাওয়া, আপনি যদি ইন্ডিয়াতে পরীক্ষা দেন একটা খরচ হয়, মালয়েশিয়াতে দিলে অন্যরকম খরচ হয়। এটা ডিপেন্ড করে আপনার এয়ারলাইন্সের উপরে, কোন হোটেলে থাকছেন, কয়দিন থাকছেন ওইসবের উপরে। তো ওভারঅল হচ্ছে আপনি MRCS এর জন্য যদি ফুল প্যাকেজ প্রিপারেশন নিতে চান, প্রায় হচ্ছে 3 লাখ টাকা জমিয়ে রাখলে হচ্ছে আপনার জন্য ইনাফ। বাট অনেকের হচ্ছে এর থেকে অনেক কম লাগে, আর অনেকের হচ্ছে এটা থেকে একটু বেশিও লাগতে পারে। কারণ আপনি যদি এখন ধরেন 65,000 টাকার একটা কোচিংই করেন, তাহলে তো আপনার খরচটা অনেকটুকুন বেড়ে গেল। আপনি যদি মালয়েশিয়া যে যদি আপনার ওভারঅল পরীক্ষা আপনার একদিন, আপনার প্লেন বুক করছেন বা আপনি টাইমিংটা বুক করছেন হচ্ছে আপনার প্রায় 1 সপ্তাহ থাকবেন নিজের প্রিপারেশনের জন্য বা ওইখানটা থেকে একটু অ্যাডজাস্ট করার জন্য, আপনার খরচটা আবার বাড়ছে। বাট ওভারঅল ইট শুড বি অ্যারাউন্ড 3 লাখ টাকা। ওকে, নেক্সট কোয়েশ্চেনস দ্যাট উই হ্যাভ। ওকে, আর যারা হচ্ছে আপনারা লাইভে আছেন এখন পর্যন্ত, আপনাদেরকে পেশেন্টলি শোনার জন্য আমি অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। আর আপনাদের যা যা কোয়েশ্চেন আপনারা হচ্ছে এই কমেন্টসের মধ্যে দিয়ে দেন, আমি হচ্ছে এখনই অ্যান্সার করছি সবগুলো একটা একটা করে। Hello to you too. Okay, full set of MRCS book for available if anyone contact me. Yeah. Okay. Apu, please say about after PLAB, then run through training or specialized training, 8-year ট্রেনিং টু বি কনসালটেন্ট। আচ্ছা, সো প্ল্যাবের ওয়েবিনারটা হচ্ছে আমরা আলাদা একটা লিঙ্ক আছে যেটা আপনি এই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে পাবেন। প্ল্যাবের পরে আপনি যদি MRCS দেন, আপনি হচ্ছে ST3 শুরু করার আগে হচ্ছে আপনার MRCSটা দিতে লাগছে। MRCS এর পরে আপনার ট্রেনিংটা হচ্ছে 5 বছর। তো ST3, ST4, ST5, ST6, ST7, ST8 এর মধ্যেই হচ্ছে আপনি 6 বছর। ST8 এর আগেই হচ্ছে আপনার FRCSটা কমপ্লিট করা লাগবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন, আপু পেডিয়াট্রিক্সের ব্যাপারে একটু আইডিয়া দিবেন। আচ্ছা, পেডিয়াট্রিক্স যে টপিকটা আমাদের হচ্ছে MRCS এ আছে, ওটাতে হচ্ছে MRCS related pediatric mainly is inside the topic of urology. For example, আপনার হচ্ছে ওই কোয়েশ্চেনগুলো আসে হচ্ছে কমন চাইল্ডহুড
cancers, common childhood pathologies that you might find. ওইটার প্রিপারেশন ম্যাটেরিয়ালগুলো আপনি ম্যাক্সিমাম রিডার নোটসের ভিতরেই পাচ্ছেন, এর থেকে এক্সট্রা খুব বেশি দরকার হচ্ছে না। আলাদা হচ্ছে একটা নিওনেটাল পার্ট আছে পেডিয়াট্রিক্সের, যেটার জন্য জানা লাগছে ওটা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট নিয়ে কয়েকটা টেবল চার্ট আছে, যেটা হচ্ছে মোটামুটি আপনার সিম্পল। Pediatrics is not one of the hardest parts inside MRCS, so I don't think it's something that you should be worrying about. নিঝুম, আপনার যদি কোয়েশ্চেনটা থাকে যে আপনি হচ্ছে পেডিয়াট্রিক্স নিয়ে ক্যারিয়ারের ব্যাপারে, ওইটা হচ্ছে আমাদের আলাদা এক্সাম, মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ চাইল্ড অ্যান্ড পিডিয়াট্রিক হেলথ, ওইটা হচ্ছে আমাদের এটা থেকে একটু আলাদা একটা এক্সাম, মানে আলাদা এক্সাম, আলাদা হচ্ছে একটা রয়্যাল কলেজ, তো ওইটার সাথে হচ্ছে MRCS এর কোনো সম্পর্ক নাই। তো আপনি যদি পেডিয়াট্রিক সার্জারিতে ক্যারিয়ার করতে চান তাহলে হচ্ছে আপনার MRCS, আর যদি পেডিয়াট্রিক মেডিসিনে করতে চান তাহলে হচ্ছে আপনার ওই মেম্বারশিপ অফ দ্য রয়্যাল কলেজ অফ পিডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ, ওই এক্সামটা দেওয়া লাগবে, যেটা হচ্ছে MRCS এর সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, next is there any specific advantage or disadvantage amongst different colleges for choosing exam for both parts? Okay, তাহলে I'm very glad you asked this, Asif. আমাদের হচ্ছে রয়্যাল কলেজ হচ্ছে টোটাল 4টা আছে। রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ড RCSE, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস গ্লাসগো, রয়্যাল কলেজ অফ সার্জনস এডিনব্রা অ্যান্ড রয়্যাল কলেজ অফ সার্জনস আয়ারল্যান্ড। হ্যাঁ, এই 4টার মধ্যে আপনি দেখবেন যে বাংলাদেশের পার্ট এটা শুধুমাত্র হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ড আর রয়্যাল কলেজ অফ সার্জনস গ্লাসগো দিচ্ছে। এখন রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ড যেটা, ওইটা হচ্ছে সব থেকে মেইন হেড বডি, তো এর জন্য দেখা যায় যে বাংলাদেশের যে কোনো সময় হচ্ছে আপনার রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ডের এক্সামটা, ওই যে 3টা মাস যেটা বলেছে জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর, প্রত্যেকটা সময় আপনি পাবেন, এটা অনেক বছর ধরে আছেন। তো সব থেকে রিলায়েবল হচ্ছে আপনার রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ড বাংলাদেশে। রয়্যাল কলেজ অফ সার্জন গ্লাসগো হচ্ছে একই পরীক্ষায় নিচ্ছে, বাট কস্টটা কিন্তু একটু কম। যেটা আমি বলেছিলাম যে MRCS পার্টে ইংল্যান্ডের হচ্ছে যেটা প্রায় 67,000 to 70,000, রয়্যাল কলেজ অফ সার্জন গ্লাসগোতে এটা অ্যাজ ফার এজ আই রিমেম্বার নিয়ার 45,000 বা 50,000 আপনি পেয়ে যাচ্ছেন। দেখবেন প্রায় হচ্ছে আমাদের মানে 20-30 হাজার টাকার মতো একটা ডিফারেন্স পড়ছে। বাট প্রত্যেক সময় কিন্তু আমাদের এক্সামের টাইমিংটা ওইরকম বাংলাদেশে আপনার পাওয়াটা একটু স্ট্রাগল। সেকেন্ড জিনিসটা হচ্ছে ওইটা মানে তার মানে জানুয়ারি, এপ্রিল আর সেপ্টেম্বর প্রত্যেকবার এক্সামটা পাওয়াটা ডিফিকাল্ট। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে ওদের মানে ওদের এক্সাম সাপোর্ট সিস্টেমটা হচ্ছে একটু কম। তো আমি নিজে কোনো অপশন না পেয়ে আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম জানুয়ারি 2019-এ রয়্যাল কলেজ অফ সার্জনস গ্লাসগো, ওই সময় এক্সামটা ছিল না বাংলাদেশে, তো এর জন্য আমি আর এই কস্টের দিকটা না দেখে আমি এক্সামটাই দেখেছিলাম। বাট আপনি যদি গ্লাসগোতে এক্সাম দিতে পারেন, আপনি পার্ট বিটা কোন রয়্যাল কলেজে দিচ্ছেন ওইটা কিন্তু ভ্যারি করে, কারণ হচ্ছে আপনি ধরেন হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস ইংল্যান্ড দিচ্ছেন, তখন হচ্ছে আপনার ডিগ্রি পিছনে লেখা থাকবে MRCS ব্র্যাকেটে ইংল্যান্ড, গ্লাসগোতে দিলে MRCS ব্র্যাকেটে গ্লাসগো। যেটাতে আপনি পার্ট এ দিচ্ছেন ওইটা ম্যাটার করে না, পার্ট বিটাই শুধু ম্যাটার করে। এখন পার্ট বিতে আপনার ইংল্যান্ড হোক গ্লাসগো হোক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। সার্জারিতে কেউই আপনাকে বলবে না যে আপনি হচ্ছে কেন ইংল্যান্ড থেকে পাস করেছেন গ্লাসগো থেকে করেন নাই। সিমিলার টু আমাদের যেরকম মেডিকেল আপনি যে গ্রাজুয়েট করেছেন, MBBS DU হোক, MBBS RU হোক, CU হোক, ইট ডাজন্ট ম্যাটার। MBBS ইজ MBBS। আলটিমেটলি আপনাকে একই রিটেন পরীক্ষা দিতে লাগছে, অস্কি আপনার প্র্যাকটিক্যাল সিলেবাস তো আর আমাদের চেঞ্জ হচ্ছে না। তো এর জন্য হচ্ছে আমাদের এটা কোন কলেজ থেকে আপনি পাস করেন, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার মাচ। But some of the things that do matter, which is আপনার যদি লোকেশনটা কিন্তু এক একটাতে আলাদা হয়। ফর এক্সাম্পল আপনার MRCS পার্ট বি ইনসাইড ইংল্যান্ডেরটাতে আপনার দেখা যায় ইন্ডিয়া, মালয়েশিয়াটা আপনাদের বেশি কমন। আবার হচ্ছে কয়েকটা জায়গা থাকে, ফর এক্সাম্পল মালদ্বীপস, এসব জায়গা হচ্ছে শুধু রয়্যাল কলেজ অফ সার্জনস গ্লাসগো হচ্ছে পরীক্ষাগুলো নিচ্ছে, বা এডিনবরা শুধু নিচ্ছে। তো এক্সামের লোকেশনের উপরে হচ্ছে আপনার আবার ডিপেন্ড করেন। ধরেন হচ্ছে আপনার জন্য হচ্ছে ইন্ডিয়া যাওয়া কঠিন, আপনি হচ্ছে মালদ্বীপসে পরীক্ষা দিতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনি ওই ধরেন যেখানটাতে যে কলেজটা হচ্ছে মালদ্বীপসে এক্সামটা অফার করছেন ওইখানটাতে আপনি রেজিস্টার করতে পারেন। আরেকটা মিসকনসেপ্ট হচ্ছে আমি একটু ক্লিয়ার করছি, অনেকেই হচ্ছে আমরা দেখি যে অমুক একজন মানুষের হচ্ছে MRCS ইংল্যান্ড, MRCS গ্লাসগো, MRCS এডিনবরা, MRCS আয়ারল্যান্ড, 4টাই আছে, তার মানে কি ওরা 4বার পরীক্ষা দিয়েছে? নো, এটা মানে হচ্ছে এক্সট্রা একটা অ্যাডিশনাল ফ্রি প্রায় 20,000 টাকার মতো দিলে আপনি হচ্ছে অন্য আরেকটা কলেজেরও হচ্ছে মানে
রেজিস্ট্রেশন আপনি নিতে পারবেন। তো এটাতে আলাদা কোনো পরীক্ষা দেওয়া লাগে না, যে একটা পাচ্ছেন ওই একবার পরীক্ষা দিয়ে আপনি অন্য মেম্বারশিপগুলো কিনে নিতে পারছেন। তো এই জিনিসটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট না, এটা জিনিসটা একটা পারচেস। হ্যাঁ, তো কোন মানে কোন স্টেশনটা থেকে আপনি পাচ্ছেন এটা ম্যাটার করে না। ধরেন আপনি হচ্ছে ইংল্যান্ড থেকে, গ্লাসগো থেকে পেলেন, বাট হচ্ছে আপনি চাচ্ছেন যে ইংল্যান্ডটা রাখতে, কারণ অনেকেই জিজ্ঞেস করছে যে গ্লাসগো কোথায়। অবভিয়াসলি ইংল্যান্ডটা পুরো ওয়ার্ল্ডে হচ্ছে মানুষ একটু বেশি ভালো করে চিনে। তো এর জন্য হচ্ছে আপনি ইংল্যান্ডটা যদি কিনতে চান তাহলে হচ্ছে এক্সট্রা 20,000 একটা ফি দিয়ে আপনি হচ্ছে এটা কিনে নিতে পারছেন। আপনি যদি চান চারটায় কিনে নিতে, মানে একটা পাস করলে বাকি তিনটা কিনে নিতে পারছেন। তো এর জন্য হচ্ছে এটা এত বেশি এটা নিয়ে স্ট্রেস করেন না। আপনি হচ্ছে পার্ট বি আপনার যেখানটাতে হচ্ছে প্রোভাইড করে ওইটার উপর একটু মেনলি ফোকাস করেন। ওকে, আসসালামু আলাইকুম। আমি এমবিবিএস ফোর্থ ইয়ারে, আমি প্রিপারেশনটা কিভাবে শুরু করব? আচ্ছা, আপনি যদি ফোর্থ ইয়ার এমবিবিএস হয়ে থাকেন, আমি হচ্ছে সাজেস্ট করব যে ফাইনাল প্রফটা দেন। আগে ডিসাইড করেন যে আপনি ডেফিনেটলি সার্জারিতে যাবেন কি অন্য কোনো ডিপার্টমেন্টে যাবেন। এরপরে হচ্ছে আপনি ওই যে রিসোর্সগুলো আজকে নাম বলেছি ওই সবগুলো থেকে একটা একটা করে প্রিপারেশন নিয়ে নেন। এমআরসিএস এর জন্য যেহেতু 4 থেকে 6 মাস লাগছে আপনার প্রিপারেশনের জন্য, আমি সাজেস্ট করব যে আপনি হচ্ছে নিজে যখন রেজিস্ট্রেশন করবেন এরপর থেকেই হচ্ছে আপনি মেইন পড়াটা শুরু করবেন। তো অবশ্যই হচ্ছে আগে একটা মান্থ ডিসাইড করেন। আমি যেরকম আমার ইন্টার্নশিপ শেষ করেছি জুলাই মাসে, তখন আমি মনে করছি না আমি হচ্ছে জানুয়ারিতে পরীক্ষা দিব। তো এর জন্য দেখা গেছে যে ওই টাইম ফ্রেমটা আমি রাখার পরে ইজিলি আমি হচ্ছে আগাতে পেরেছি ওইভাবে, নিজে হচ্ছে ওইভাবে রুটিন করে ওই বইগুলো আর কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করার জন্য একটা টাইম রাখতে পেরেছি। আমি আপনাকে এটাই সাজেস্ট করবো যে বইগুলো আর কোয়েশ্চেন ব্যাংকগুলো একদম রুটিন করে রেখে দিবেন যে অমুক মাসে এটা শেষ করব, পরের মাসে এটা শেষ করব, এটা একটু এক্সট্রা টাইম দিব নিজের প্রিপারেশনের জন্য। Hopefully you will be able to pass the exam in good colors. Okay. Um, Saleha Ritu, hello Saleha. Is there any advantage to go for honorary in surgery for 6 months to gain practical experience for paper 2 in MRCS part 1? Very good question. এটা অনেকেরই হচ্ছে আপনাদের মাইন্ডে থাকতে পারেন, যেটা হচ্ছে অনারারি করে কি লাভ আছে নাকি লাভ নাই। অনারারি করলে আপনার হচ্ছে কিছুটা অ্যাডভান্টেজ হবে, বাট এটা মেজর কোনো কিছু না। আপনি অনারারি ছাড়াও হচ্ছে এই যে 4 মাসের আপনার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স যেটাতে আপনি সার্জারিতে পাচ্ছেনই, ওইটা দিয়েও হচ্ছে আপনি ইজিলি এমআরসিএস পার্ট এ পাস করতে পারছেন। কি কারণে? কারণ হচ্ছে 6 মাস অনারারি করে আপনার যতটুকু নলেজ লাগবে ওটাতে আপনার হচ্ছে সার্জিক্যাল স্কিল আকাশ পাতাল কিন্তু চেঞ্জ হবে না। বাট অনারারিতে কিন্তু ম্যাক্সিমাম মেডিকেলে কিন্তু একটা খুব স্ট্রিক্ট নিয়ম থাকে যে অমুক ঘন্টা কিন্তু আপনার হসপিটালেই থাকা লাগছে। ধরেন আপনার রুলস এভাবে দিল যে আপনার হচ্ছে সকাল, আমি যেখানটাতে অনারারি করেছিলাম রুল এরকম ছিল যে এভরিডে সকাল 8টায় আসতে হবে, আর হচ্ছে প্রায় 2টা বা 3টা পর্যন্ত সবসময় থাকতে লাগে, কিছুদিন হচ্ছে লং ডে থাকছে। ওই টাইমটা যদি আপনি বাসায় বসে পড়তে পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য বেশি বেনিফিশিয়াল হবে। আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন, সব থেকে বেস্ট হচ্ছে ওই এক্সট্রা টাইমটা আপনি যদি ঘরে এক্সট্রা পড়তে পারেন, যে ওই 6 ঘন্টা আমি হসপিটালে না কাটিয়ে, কারণ হসপিটালে দেখা যায় যে সার্জারির বাইরেও স্পেশালি অনারারিতে আমাদের কিন্তু অনেক কাজ থাকে। কারণ ম্যাক্সিমাম বাংলাদেশে দেখবেন যে অনারারি পোস্টে হচ্ছে আপনার সার্জিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই লিমিটেড থাকে, কারণ হচ্ছে মেনলি যারা এফসিপিএস ট্রেনি বা এমএস ট্রেনি ওনারা দেখবেন হচ্ছে সবসময় থিয়েটারে যাচ্ছে, সবসময় হচ্ছে ওনারা ওই মেজর প্রসিজারে ফার্স্ট অ্যাসিস্ট বা সেকেন্ড অ্যাসিস্ট করছেন, ইভেন নিজেরাও করছে। অনারারিতে দেখবেন যে আপনি হচ্ছে প্রসিজারগুলো দেখতে পারবেন, বাট হচ্ছে আপনার ওই খুব বেশি কিছু করতে পারছেন না। তো শুধুমাত্র এমআরসিএস এর জন্য আপনার অনারারিটা কম্পালসারি না, আর আমি নিজে সাজেস্টও করব না। আমি সাজেস্ট করব হচ্ছে আপনি এমআরসিএস যদি আপনার মেইন টার্গেট থাকে তাহলে হচ্ছে আপনি এমআরসিএস এর বইগুলো পড়েন। আর হচ্ছে আপনি যদি আপনার পরিচিত কেউ থাকেন যে হসপিটালে ওয়ার্ক করছে বা ওই আপনি নিজের মেডিকেল কলেজে সিএ রেজিস্টার, ওনাদের সাথে হচ্ছে এক এক সময় জাস্ট যে হচ্ছে কয়েকটা সার্জিক্যাল প্রসিজার দেখে আসেন। বাট যদি আপনি ওই রকম টাইম কমিটমেন্ট করছেন যে আমি হচ্ছে অনারারি ট্রেনিং করছি 6 মাস, সরি আমার হচ্ছে দিনে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা আমার থাকা লাগছে, নাইট শিফট থাকবে, লং ডে থাকবে, শুধু এমআরসিএস এর জন্য এটা খুব বেশি আমার মানে প্রয়োজন নাই। আর এটাতে আপনি বেনিফিটটা যতটুকু পাবে তার থেকে অনেক বেশি আপনি টাইম স্পেন্ড করবেন। বাট যেহেতু আপনি এখনো হচ্ছেন ওই ইন্টার্নশিপের মধ্যে আছে, আমি হচ্ছে এটা সাজেস্ট করবো যে যতটুকু পারবেন এখন ইন্টার্নশিপের মধ্যে হচ্ছে হসপিটালে যান, থিয়েটারে যান, মানে ওটিতে যান, যাতে হচ্ছে আপনি এখান থেকে এক্সপিরিয়েন্সগুলো গেইন করে পড়ার সময় আপনার জন্য একটু ইজি হবে। হ্যাঁ, ওকে। এমআরসিএস এর পর আইএমজিদের ট্রেনিং পোস্ট পাওয়া কি ইজি? এমআরসিএস এর পরে হচ্ছে প্ল্যাব দেওয়া থেকে, প্ল্যাব দিয়ে আপনার
জব পাওয়া থেকে MRCS দিয়ে জব পাওয়া হচ্ছে অনেক বেশি ইজি, কারণ হচ্ছে আপনার এক্সট্রা একটা ডিগ্রি থাকে। বাট প্রবলেমটা হচ্ছে যে ইংল্যান্ডের ট্রেনিং প্রোগ্রামে ঢোকার জন্য আপনার হচ্ছে ওই কোর ট্রেনিং যেটা এখানে বলে, ওইখানে হচ্ছে আপনার 18 মাসের বেশি যদি সার্জিক্যাল এক্সপিরিয়েন্স থাকে তখন আপনি আর কোর ট্রেনিং অ্যাপ্লাই করতে পারবেন না। তো এর জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য সব থেকে ইজি সার্জারির পোস্ট পাওয়ার জন্য এটা হচ্ছে প্ল্যাব দিয়ে ইংল্যান্ডে এসে এখানে থেকে হচ্ছে এমআরসিএস দিয়ে তারপর আপনি ওই প্রথমে প্ল্যাব দেওয়ার পর আপনি এখানে এসে কোর ট্রেনিংয়ে ঢুকে যান। কারণ হচ্ছে প্ল্যাব আমরা হচ্ছে 6 মাসেই শেষ করতে পারছি আমাদের ইন্টার্নশিপের পরে। তখন আপনি এখানে আসার পরে ওই তখন তো আর আপনার 18 মাসের কোনো লিমিট নাই। ওই সময় আপনি যদি ইংল্যান্ডে থেকে যদি আপনি MRCS দেন, তখন দেখা যাবে যে হসপিটাল থেকেও একটা সাপোর্ট পাবেন। এখানে প্রত্যেকটা ওয়ার্ড রাউন্ডে কিন্তু MRCS রিলেটেড কোনো কিছু আপনাকে শিখাচ্ছেন, টিচিং সেশনগুলোতেও শিখাচ্ছে। তো আপনার জন্য প্রসেসটা ইজি হচ্ছে। ইভেন হসপিটালে কিছুটা টাকা আপনাকে দিচ্ছেন হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। তো এখানে থেকে যদি আপনি MRCS দিতে পারেন তখন হচ্ছে আপনার ট্রেনিংয়ে প্রোগ্রেস করাটা ইজি। বাট আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে বাংলাদেশ থেকে MRCS দিয়ে দেবো, যে আপনি MRCS দিয়ে ইংল্যান্ডে আসাটা আপনার মোটামুটি ইজি কম্পেয়ার টু প্ল্যাব, বাট ট্রেনিংয়ে ঢোকাটা একটু ডিফিকাল্ট। ওই কারণে যে MRCS দিতে দিতে আমাদের দেখা যায় 18 মাস সার্জিক্যাল এক্সপিরিয়েন্স শেষ মানে কমপ্লিট করে এখানে এসে ট্রেনিংয়ে অ্যাপ্লাই করার জন্য 18 মান্থসটা ক্রস হয়। তো কোর ট্রেনিংয়ে ঢোকা ডিফিকাল্ট। আরও কয়েক মাস বা কয়েক বছর কষ্ট করে ওই একবার ST3-তে হচ্ছে পোর্টফোলিও বানিয়ে ওই অ্যাপ্লাই করতে লাগে। বাট ST3-তে ঢোকা হচ্ছে কোর ট্রেনিংয়ে ঢোকা থেকে অনেক বেশি ডিফিকাল্ট, আর টাইমও আর একটু বেশি লাগে। তো এর জন্য হচ্ছে আপনার যদি মেইন টার্গেট ইংল্যান্ড থাকে, আমি সাজেস্ট করবো প্ল্যাব দিয়ে আগে ইংল্যান্ডে আসেন, তারপর হচ্ছে MRCS একটা একটা করে নেন, বা পার্ট A দিয়ে হচ্ছে এখানে আসেন প্ল্যাব সহ, তারপর হচ্ছে আপনি এখানটাতে ক্যারিয়ারে প্রোগ্রেস করেন। ওকে, can I get GMC registration using my OET score after passing MRCS to pass in the UK? Yes, you can. তো আপনি MRCS শেষ করলে, OET শেষ করলে আপনি হচ্ছে এই দুইটা ডকুমেন্ট দিয়ে হচ্ছে আপনি GMC রেজিস্ট্রেশন পাচ্ছেন। GMC রেজিস্ট্রেশন পেলে হচ্ছে আপনি ওই ইউকেতে প্র্যাকটিস করার রাইট থাকবে, আপনি হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ইন্টারভিউ দিতে পারবেন, জব শুরু করতে পারছেন। Is there any age restriction for MRCS exam? No, there isn't. আপনি হচ্ছে যে কোনো এজেই হচ্ছে এটা দিতে পারবেন। হ্যাঁ, ইউকেতে এটা খুব একটা ভালো সিস্টেম, যেটা আমি নিজেও খুব অ্যাপ্রিসিয়েট করি, যেটা হচ্ছে কোনো এক্সামের জন্য হচ্ছে আপনার কোনো এজ রেস্ট্রিকশন নাই। আমার নিজের MRCS এক্সাম যখন আমি পার্ট A বাংলাদেশে দিয়েছিলাম, এমনও একজন জেন্টলম্যান আমার পিছনে হচ্ছে বসেছিলেন যার হচ্ছে এজ ছিল 58. He was giving his MRCS Part A exam. So there is absolutely no age restriction, no gender restriction, no religious or any type of restriction. So please don't worry about that. In your opinion, which is better to try after MBBS, প্ল্যাব or MRCS? এটার ব্যাপারটা একটু আগেই যেটা ডিসকাস করেছিলাম, আমি অবশ্যই বলবো যে সার্জিক্যাল ট্রেনিংয়ের জন্য সব থেকে বেস্ট হচ্ছে MBBS বা ইন্টার্নশিপের পরে হচ্ছে আপনি প্ল্যাব দিয়ে ইংল্যান্ডে চলে আসেন। এই কারণেই যে MRCS সাধারণত আমি যেসব স্টেপগুলো বললাম, আর বাংলাদেশে স্পেশালি আমাদের কালচারাল কারণের জন্য দেখা যায় যে আমাদের ইন্টার্নশিপের পরে বিদেশে MRCS দিয়ে বিদেশে আসার জন্য আমাদের হচ্ছে কিছুটা টাইম লাগে, অ্যাটলিস্ট 2 to 3 years ম্যাক্সিমাম মানুষেরই লাগে। আমার এখন পর্যন্ত চেনা যতজন আছে দেখা গেছে যে প্রায় 2 years বাংলাদেশে ওয়ার্ক করার পরে ওনারা হচ্ছে ইংল্যান্ডে এসছে। তখন দেখা যায় ওই যে 18 মাস পাস করে ফেলেছে দেখে ওনারা কিন্তু ট্রেনিংয়ে ঢুকতে ওনাদের অনেক ঝামেলা হয়। তো কোর ট্রেনিং, আর অন দি আদার হ্যান্ড আমি নিজে হচ্ছে 3 মাস পরে হচ্ছে আমি প্ল্যাব শেষ করে MRCS পার্ট A দিয়ে তারপর আমি এখানে এসেছিলাম। আমি হচ্ছে ইংল্যান্ডে আসার 6 মাসের মধ্যেই হচ্ছে আমি ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করেছি, তার 2 মাস পরে হচ্ছে আমি ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনিং জবস ইন দ্য UK আমি পেয়ে গেছি, যেটা জেনারেল সার্জারি হচ্ছে 8 বছরের রান থ্রু প্রোগ্রাম। তো এটার এই অ্যাডভান্টেজটা ছিল যে আমার যেহেতু বাংলাদেশে জাস্ট 4 মাসের এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে ইন্টার্নশিপের সময় সার্জিক্যাল এক্সপিরিয়েন্স যেটা, আর এখানে এসে হচ্ছে আমার ইন্টারভিউর আগে হচ্ছে প্রায় টোটাল 6 মাস ছিল। তো ওই 10 মাসের জন্য হচ্ছে আমি 18 মাসটা কোনোভাবেই ক্রস করিনি, আর আমার সিভিটা খুব ভালো করে আমি ইংল্যান্ডে এসে এনরিচ করতে পেরেছি এখানে ট্রেনিংয়ের জন্য। আর আমি যদি এখন বাংলাদেশে MRCS শেষ করে যদি আসতে চাইতাম, দেখা যেত যে আমার হচ্ছে ওই টাইমটা আরও বেশি লাগতো। আমি হচ্ছে মাঝখান দিয়ে বাংলাদেশে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে অনারারি ট্রেনিং করেছিলাম, যেহেতু এটা হচ্ছে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে ছিল, যেটা হচ্ছে সামওয়াট সার্জিক্যাল অ্যান্ড সামওয়াট ইমার্জেন্সি
মেডিসিন অ্যান্ড ইভেন দ্যাট আমি খুবই অল্প সময় হচ্ছে ওইখানে ওয়ার্ক করেছিলাম, এর জন্য হচ্ছে ওইটা আমার ওই 18 মান্থসের ভিতরে কাউন্ট করা হয় নাই, যেটা হচ্ছে আমার জন্য একটা রিলিফ ছিল। তো আমি এনকারেজ করবো হচ্ছে আপনারা যদি সার্জিক্যাল প্র্যাকটিসের জন্য ইংল্যান্ডে আসতে চান, আর আপনার দুইটা অপশন থাকে, প্ল্যাব আর এমআরসিএস, ট্রাই ফর প্ল্যাব, কারণ প্ল্যাব দিলে হচ্ছে আপনার এখানে আসার পর আপনার এন্ট্রি রুটটা ইজি হবে। এমআরসিএস দিয়ে আসতে গেলে টাইমও বেশি লাগবে, আর হচ্ছে ট্রেনিংটা এখানে ঢোকাটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে আর খুবই বেশি কম্পিটিটিভ, নট ইম্পসিবল বাট জাস্ট মোর ডিফিকাল্ট। ওকে, থ্যাংক ইউ ফর ক্লারিফিকেশন, ইউর ভেরি ওয়েলকাম, বেস্ট অফ লাক ঋতু। আমি অ্যানাস্থেশিয়ায় আছি, আমি কি এমআরসিএস দিতে পারবো? অবশ্যই আপনি দিতে পারবেন। এমআরসিএস এর জন্য ইভেন আপনি যদি মেডিসিনেও যদি আপনার ট্রেনিং থাকে, এটাতে কোনো হচ্ছে মানে হোল্ড নাই আপনার, আপনি হচ্ছে দিতে পারবেন। অলদো আপনার হচ্ছে মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ অ্যানাস্থেসিওলজি কিন্তু আলাদা একটা এক্সাম আছে, যেটা আপনার যদি আপনি চান যে অ্যানাস্থেসিওলজিতে আপনি ক্যারিয়ার করবেন, তো ওইটা হচ্ছে আপনি ওই অ্যানাস্থেসিওলজি বা মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ অ্যানাস্থেসিওলজি, ওইটাতে হচ্ছে আপনি একটু সার্চ করলে ওইটা বুঝতে পারবেন। বাট আপনার অন্য কোনো ডিপার্টমেন্ট থাকলে এখানে পরীক্ষা দেওয়ার কোনো রেস্ট্রিকশন নাই। The only requirement you need for giving your MRCS is number 1, MBBS certificate, number 2, you need, and number 3, you need the money required for the exam. এই তিনটা যদি আপনার থাকে, আপনাকে কোনো রেস্ট্রিকশন এখানে থাকবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। After my internship 6 months passed, I've decided to prepare for MRCS. How should I proceed for the primary stage? আজকের হচ্ছে ওই মানে আজকের ভিডিওটার একটু ফার্স্টের মধ্যে দেখবেন যে যেসব স্টেপসগুলো একটু বলেছিলাম আপনার প্রিপারেশনের জন্য। ফর এক্সাম্পল, আপনার হচ্ছে ওই প্রথমত হচ্ছে বই কিনেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ, কারণ বই একবার যখন কিনবেন, বইগুলো যখন আপনার দিকে তাকাবেন, আপনার কাছে অবশ্যই ইচ্ছে হবে যে আমি পড়াটা শুরু করব। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি একটা সুন্দর মতো রুটিন করে রাখেন। রিডার নোটসটা যদি আপনি কিনেন, এটার হচ্ছে একটা খুব ভালো সিস্টেম আছে, যেটা হচ্ছে টেবল অফ কন্টেন্টসে আপনার মোটামুটি সব টপিকগুলো পাচ্ছেন। আমি একটু ফার্স্ট ভলিউমটা একটু বের করছি। এখানটাতে হচ্ছে আপনার টেবল অফ কন্টেন্টসের মধ্যে আপনার সব পাবেন, যেসব জিনিসগুলো হচ্ছে আমাদের টপিক জানা লাগবে। ফর এক্সাম্পল, হেড নেক পড়া লাগছে আমাদের হচ্ছে ওই ফিজিওলজি, পার্ট বি, সেকেন্ড পার্ট অ্যাবডোমেন, থোরাক্স, আপার লিম্ব এটসেট্রা। তারপরে হচ্ছে আপনার এই ফিজিওলজির পোর্শনটাতে যা যা আছে, পেরি অপারেটিভ কেয়ার এটসেট্রা, এসবগুলো হচ্ছে আপনি নিজে একটু পেজ নাম্বারগুলো দেখে একটু নিজে হিসাব করে রাখেন যে আপনার হচ্ছে কোনটা পড়তে কতটুকুন টাইম লাগবে। আপনার হচ্ছে নিজের যেটা আপনি বের করতে পারছেন যে ওকে, আমার হচ্ছে অমুক টপিক শেষ করতে হচ্ছে ধরেন 3 মাস লাগবে, আমার অমুক টপিক শেষ করতে 3 দিন লাগবে, আমার অমুক টপিক শেষ করতে হচ্ছে 2 দিন লাগবে। ওইভাবে যদি আপনি স্ট্রাকচার করেন জিনিসটা, তখন হচ্ছে আপনি একটা রুটিন করে নিয়ে এরপরে ডিসাইড করেন যে আচ্ছা আমি হচ্ছে নেক্সট পরীক্ষা কখন দিতে পারবো। আপনি যদি যেহেতু মাত্র ইন্টার্নশিপ শেষ করেছেন, এখন হচ্ছে আমাদের জুলাই মাস চলছে, I would suggest that you can probably sit for the exam in January. তো জানুয়ারি পর্যন্ত আপনি যতগুলো মাস আছে ওইভাবে করে নিজের স্টাডি রুটিনটা সেট করার পরে আপনি পড়াটা শুরু করেন। ওকে, again very sorry for the interruption. Connection হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে, most probably this is coming from my side and I apologize to all of you for having to come back on this live again. But again আমি হচ্ছে ওই রুটিনটা একটু হচ্ছে মেনটেন বলে দিচ্ছি, যেটা দিয়ে হচ্ছে আপনি প্রিপারেশন নিতে পারছেন। তো প্রথমত আবার বলছি যে আপনি হচ্ছে ওই যখন হচ্ছে বুঝবেন যে না আমার হচ্ছে আমি সবই বুঝতে পারছি, সবই আন্ডারস্ট্যান্ড করছি, বাট আমার প্রবলেমটা হচ্ছে যে আমি ওই
আমার নিজের স্টাডি রুটিন আমি মেনটেন করতে পারছি না, তখন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আপনার জন্য হচ্ছে একটা কোচিং করার জন্য। কোচিং করলে আপনার রুটিনটা মেনটেন করা একটু ইজি হয়। আর কোচিংয়ে যেহেতু ওরা একটা ডেসিগনেটেড টাইমে পরীক্ষা দেয়, বাংলাদেশে হচ্ছে দুইটা কোচিংয়ের ব্যাপার আমি হচ্ছে খুবই ভালো করে জানি। একটা হচ্ছে জেনেসিসের যে কোচিংটা, জেনেসিস বা আউটলায়ার্স যেটা দিয়ে ওরা অপারেট করছে, আর আরেকটা হচ্ছে আপনার এসএস একাডেমির যে কোচিং এমআরসিএস এর জন্য। সিমোডেরও হচ্ছে একটা কোচিং ওরা নতুন করে একটু শুরু করেছে, ইট মাস্ট বি অ্যাবাউট 1 year old বাই দিস টাইম। তিনটা জায়গায় কিন্তু ওরা একটা জিনিস করছে যেটা খুবই ক্যান্ডিডেটদের জন্য হেল্পফুল, ওইটা হচ্ছে ওরা একটা নির্দিষ্ট দিন রাখছে হচ্ছে পরীক্ষার জন্য। জেনেসিস হচ্ছে ফর এক্সাম্পল আপনার হচ্ছে প্রত্যেক শুক্রবার হচ্ছে আপনার একটা পরীক্ষা থাকছে। কোচিংয়ে জয়েন করলে আপনার কি বেনিফিট থাকছেন যে আপনি কিন্তু শুক্রবারের মধ্যে আপনার ওই টপিকটা শেষ করতেই লাগছে। আপনি যদি কোচিংটা আপনি কোচিংয়ে যদি ওই পরীক্ষার ভয়ে যদি আপনি সিলেবাসটা শেষ করেন, অবশ্যই কিন্তু আপনি অ্যাটলিস্ট প্রোগ্রেস করে আগাচ্ছেন। যেখানটাতে নিজে বসে বসে যদি আপনি প্রিপারেশন নেন, তখন কিন্তু এই একটা জিনিস আমাদের হয় যে কোনো চাপ নাই, তো শেষমেশ দেখা যাচ্ছে যে প্রথম 3 মাস আপনি পড়ছেন না, একদম লাস্ট পরীক্ষার 1 মাসের আগে পাগলের মতো আমরা পড়ছি। পড়ার কোনো স্টাইল রুটিন আমাদের ঠিক থাকছে না, জব থেকে আমাদের ছুটি নিতে লাগছে, ফ্যামিলি থেকে আমাদের একটু ডিটাচ থাকা লাগছে, দরজা বন্ধ করে ওই পড়া নিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন কথা শুনবো যে এমআরসিএস এর পাস রেট অনেক কম, এমআরসিএস এর এক্সাম অনেক হার্ড। তো দেখা যাচ্ছে যে এটা দিয়ে কিন্তু পুরো জিনিসটা একটা ফ্রেন্জি হয়ে যাচ্ছে। এর জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা যারা আছেন যে স্টাডি রুটিন বানাতে পারছেন বাট স্টিক করতে পারছেন, এটা নিয়ে আমি একটু আগে হচ্ছে আমাদের ডিসকানেকশনের সময় আমি কমেন্টে একটু দেখেছিলাম যে অনেকের হচ্ছে ওই সিলেবাসের ব্যাপারে আমরা অনেক কিছুই শুনেছি, বাট রুটিন বানানোটা হচ্ছে খুব ডিফিকাল্ট। আপনি হচ্ছে ওই রিটার্ন হচ্ছে ফার্স্ট পেজের মধ্যে আমাদের যেসবগুলো হচ্ছে টেবল অফ কন্টেন্টসের টপিকগুলো আছে, ওই সব টপিকগুলো ভাগ ভাগ করে যদি আপনি একটা খাতায় লিখে নেন যে অমুক ডেটে হচ্ছে আপনি এটা শেষ করবেন, অমুক ডেটে ওইটা শেষ করবেন, ওইটা আপনি দেখেন প্রথম 1 মাস দেখেন যে আপনি কি ওই রুটিনটা মেনটেন করতে পারছেন কি পারছেন না। পারছেন, ভেরি গুড, আপনার কোনো কোচিং দরকার নেই। যদি দেখেন যে না আমি পারছি না, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে আপনি একটা ওই কোচিং জয়েন করেন, তাহলে হচ্ছে ওই পরীক্ষার চাপে হলেও আপনি হচ্ছে পড়বেন। আর হচ্ছে কোচিং একটা খুব মজার জিনিস আছে যে যেদিন আপনি ওইটা পড়ছেন বা ওইটা যেদিন আলোচনা হচ্ছে, ওই দিন হচ্ছে আপনি ওই টপিকটা যদি বাসায় এসে পড়েন, এটা কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ওই ফর এক্সাম্পল আজকে হচ্ছে ফার্মাকোলজি পড়ালো, আমার কিন্তু ব্রেন এটা অলরেডি রান করছে। আর ম্যাক্সিমাম কোচিংয়ে যেহেতু যারা পড়ায় ওরা এমআরসিএস দিয়ে দিয়েছে, না হয়ে হচ্ছে অনেকজন থাকে যারা এমআরসিএস দেয় নাই বাট হচ্ছে ওনারা ওই সাবজেক্টের স্পেশালিস্ট। ফর এক্সাম্পল একজন হচ্ছে আপনার কার্ডিওথোরাসিক সার্জারির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি যদি আপনাকে এই টপিকটা পড়ায় ঘরে এসে, কিন্তু আপনার পড়ানো মোটিভেশনটা বেশি থাকবে। তো ওই সিস্টেমটা মেনটেন করলে আপনার জন্য স্টাডি প্যাটার্নটা অনেক ইজি হচ্ছে। ইন ইন দিস ওয়ে আপনি হচ্ছে ধরেন একটা স্টাডি রুটিন মেনটেন করলে, এর পরের জিনিসটা হচ্ছে কনসিস্টেন্সি। এমআরসিএস বা যে কোনো পোস্ট গ্রাজুয়েশন এক্সামে আমি সবাইকে হচ্ছে একটা জিনিস একটু খুব ক্লিয়ারলি জানাতে চাচ্ছি যে ফেলিয়ার ওর নট বিং এবল টু অ্যান্সার এভরিথিং কারেক্টলি ইজ ভেরি ভেরি নর্মাল। আমি নিজে যখন আমার এমআরসিএস পার্ট এর ইএমআরসিএস এর কোয়েশ্চেন সলভ করতাম, আমার অ্যাভারেজ মার্ক ছিল হচ্ছে প্রায় 50 40 50%। হ্যাঁ, মানে হচ্ছে 100%-এর মধ্যে 40 50%-এর বেশি পেতাম না, মানে অর্ধেকের বেশি অ্যান্সারই ভুল হতো। কেন? কারণ হচ্ছে আমার এই কনসেপ্ট জানা ছিল না। আমি কি করেছি এটা নিয়ে হচ্ছে I think one of the things that separates me as a candidate who passed compared to some of my colleagues যারা হচ্ছে এই প্রিপারেশন নেওয়ার পরে হচ্ছে না এই কোয়েশ্চেন বেশি, এই পরীক্ষা বেশি ডিফিকাল্ট, আমি দিব না। আমাদের মেইন ডিফারেন্সটা কিছু, আমি যখন দেখেছি আমি ভুল করেছি বা কোনো কোয়েশ্চেন আমি পারছি না, আমি হচ্ছে এসবগুলো জাস্ট আমার নোটের মধ্যে লিখে রেখেছি যে অমুক কোয়েশ্চেন আমি পারি না, যেটা হচ্ছে আমি আরও 2 3 বার ভুল করেছি, ওইসব আমি লিখতামও, হাইলাইটও করে রাখতাম যে না আমি এটা তো অনেক ভুল করি। তখন দেখা গেছে যে আমি সেকেন্ড টাইম যখন ইএমআরসিএস করেছিলাম, ওই ভুলগুলো আমি কিন্তু অলরেডি জানি যে আচ্ছা অমুক জিনিস আমি পারি না, অমুক জিনিস আমার পড়তে লাগবে। পড়ার পরে নেক্সট টাইম যখন দেখতাম, তখন কিন্তু আমি যেহেতু এটাতে অ্যাটেনশন দিয়েছি, নেক্সট টাইম কিন্তু আমার এটা রাইট হয়েছিল। সেকেন্ড টাইম সলভ করার সময় আমার মনে হয় পাস মার্কটা ছিল নিয়ার অ্যাবাউট 75 80%। থার্ড টাইম যখন করেছিলাম তখন হচ্ছে আমার পার্সেন্টাইল স্কোরটা ছিল 98%। তার মানে কি সব ভুলগুলো কিন্তু আমি নিজে খুব ভালো করে অ্যাকনলেজ করেছি। এই কনসেপ্টটা যদি আপনারা মাথায় রাখেন যে না আমি হচ্ছে ভুল করবই, ইনিশিয়ালি আমার মার্ক খারাপ হবে, তাও আমি কন্টিনিউ করে যাব, এই অ্যাটিটিউডটা কিন্তু আপনার এমআরসিএস এর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট।
আমি একটু আপনাদেরকে স্কেজুলের একটু হেল্প দিচ্ছি, যেটা হচ্ছে আমি একটু এসব ব্যাপারে একটু ওল্ড ফ্যাশন, যেটা হচ্ছে ক্যালেন্ডার। আমি হচ্ছে নর্মালি একটা ক্যালেন্ডার নিজে মার্ক আপ করে রাখি। ধরেন এই কয়েকটা দিন হচ্ছে আমি অ্যানাটমির জন্য স্পেন্ড করছি, এই কয়েকটা দিন হচ্ছে আমি ফার্মাকোলজির জন্য স্পেন্ড করছি। এসবের মধ্যেও কিন্তু একটা ব্রেক টাইমে আপনি দিয়ে রাখবেন। ধরেন স্যাটারডে আপনি পড়বেন না, তো ওই স্যাটারডেতে কিছু লিখলেন না, ওই দিন হচ্ছে ধরেন আপনি যে জিনিসটা একদিন রুটিন মেনটেন করতে পারলেন না, ধরেন হচ্ছে ফ্রাইডেতে হচ্ছে আপনার অ্যানাটমি শেষ করার কথা, বাট কোনো কারণে হচ্ছে বা নিজের ভালো লাগে নাই বা বাসায় গেস্ট এসছে, আপনার জবে হচ্ছে বেশিক্ষণ থাকা লেগেছিল, ওই সব টাইমে হচ্ছে আপনি অ্যানাটমিটা পারলেন না, তখন তো রুটিন করার সময় এটাও একটু মনে রাখেন যে একটা এক্সট্রা দিন একটু মাঝখান দিয়ে রেখেন, যাতে হচ্ছে যেসবগুলো আগের দিন বা অন্য সময় পারেন না ওই সবগুলো যাতে ফিল ইন করতে পারেন। এইভাবে করলে মানে আই ডোন্ট সি এনি রিজন ওয়াই ইউ শুডন্ট বি এবল টু ফিনিশ দ্য সিলেবাস অ্যান্ড ডেফিনেটলি পাস দি এক্সাম উইথ ফ্লাইং কালার্স। ওকে, আপনারা হচ্ছে এর মাঝখান দিয়ে কয়েকজন কোয়েশ্চেন করেছেন, আমি হচ্ছে একটু স্ক্রোল করছি অ্যান্সারগুলো কোয়েশ্চেনগুলো দেখার জন্য। Okay. Is it tough to get a job in the UK if the age is more than 35 years? Absolutely not. ইংল্যান্ডে হচ্ছে আপনার একটা জিনিস আছে যেটা কোনো এজের মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই। ইনফ্যাক্ট ইংল্যান্ডে হচ্ছে আমরা যেরকম মেডিকেলে ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্টরা হচ্ছে 5 বছর, 5 বা একটা দুইটা মাঝখান দিয়ে যদি সাপ্লি বা রেজাল্টের জন্য আমাদের একটু ওয়েট করে এক একটা মানে আমাদের ডিইউ বলেন সিইউ বলেন আমাদের একটু টাইমটা ভ্যারি করে, বাট সাধারণত হচ্ছে বাংলাদেশের সবাই মেডিকেল হচ্ছে 5 থেকে 6 বছরে শেষ করেন আর ইন্টার্নশিপ হচ্ছে 1 বছরে শেষ করেন। ইংল্যান্ডে কিন্তু মেডিকেলে ঢোকাটা খুবই খুবই চ্যালেঞ্জিং আর কম্পিটিটিভ। তো এর জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষরা হচ্ছে 3 বছর আগে 5 বছর মেডিকেল করে, তার মানে কিন্তু নট এভরিওয়ান, অনেক মানুষই। তো আলটিমেটলি দেখা যায় আবার অনেকে হচ্ছে এমবিবিএস এর পরে হচ্ছে আবার মাস্টার্স করে যেতে 1 থেকে 2 বছর। তো আলটিমেটলি দেখা যায় যে আপনার হচ্ছে মেডিকেল শেষ করে ইন্টার্নশিপ শেষ করাতে অনেকেরই হচ্ছে প্রায় 30 ইয়ার্স হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি ট্রেনিং এর জন্য ওরা ঢোকার জন্য এই যে লেট 20s টু আর্লি 30s এটা কিন্তু খুবই নর্মাল। হ্যাঁ, তো আপনি এজ লিমিটের ব্যাপারে কখনই ওয়ারি করেন না। ইফ ইটস নট টাফ টু গেট আ জব, বাট আমি আমার আগের লাইফগুলোতেও এটা হচ্ছে একটু মেনশন করেছিলাম যে আপনি কেন তাড়াতাড়ি করাটা বেটার, ওয়াই শুড ইউ গিভ ইট অ্যাজ সুন অ্যাজ ইউর ডান উইথ ইন্টার্নশিপ ওর অ্যাজ সুন অ্যাজ ইউর ডান উইথ এমবিবিএস। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি ক্যারিয়ারের শুরুতে যদি আপনি বাংলাদেশে বেশি দিন ওয়েট করেন, তখন দেখা যায় যে আপনার এখানে ট্রান্সফার করতে লাইফস্টাইল বলেন সাইকোলজিক্যাল অ্যাডজাস্টমেন্টে একটু চ্যালেঞ্জ হয়। তো আপনারা যারা হচ্ছে এই লাইফের মধ্যে মেডিকেল স্টুডেন্ট আছেন বা ইন্টার্ন আছেন বা ফ্রেশ গ্র্যাজুয়েট আছেন, চেষ্টা করেন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্ল্যাব দিয়ে বা আপনার এমআরসিএস দিয়ে তাড়াতাড়ি শিফট করতেন, কারণ আর্লি স্টেজে আমরা নিজেরা অনেক ফ্লেক্সিবল থাকি, লাইফস্টাইল আমাদের অনেক ইজি থাকে। ওয়ারাজ আপনি একটু দেরি করলে জব পাওয়াটা আপনার কোনো ফ্যাক্টর না, জব পাওয়াটা মোটামুটি আপনার মানে খুব ফেয়ার গ্রাউন্ডসে ওরা চেক করে। নো ওয়ান ইজ গোয়িং টু নট হায়ার ইউ বিকজ অফ ইউর এজ। আমি নিজেও যে ওয়ার্ক করছি আমার আমি এখন হচ্ছে কারেন্টলি ফাউন্ডেশন ইয়ার 2 ইকুইভ্যালেন্টে এখন কাজ করছি। আমার হচ্ছে ইয়াংগেস্ট কলিগগুলো দেখা যায় হচ্ছে এনিওয়ার ফ্রম 25-26, আর এল্ডেস্ট কলিগ আই হ্যাভ সাম উইচ আর 36-37। সো কারণ হচ্ছে ওই কারণেই যে অনেকে হচ্ছে ব্যাচেলার্স মাস্টার্স এসবগুলো নিয়ে তারপরে হচ্ছে এমবিবিএসটা করছে বা মাঝখান দিয়ে হচ্ছে এমবিবিএসটা করছে। ক্যারিয়ার গ্যাপ নেওয়াটা এখানটাতে খুবই একটা কমন জিনিস, যে মানুষ 1 বছর হচ্ছে পুরোপুরি ছুটি নেয় জাস্ট হচ্ছে ফ্যামিলির জন্য বা জাস্ট হচ্ছে ট্রাভেল করার জন্য বা সেলফ এক্সপ্লোরেশন এসব কারণের জন্য। তো এইজটা হচ্ছে এখানটাতে ওই রকম কোনো ফ্যাক্টর না। ওকে, আপু, some people say that it's difficult to gain a job in surgical specialty after passing PLAB. Would it be wise to go for MRCS first to make sure I get into surgical specialty in the UK? আচ্ছা, the truth is it's not difficult to get a job in surgical specialty. It might take some time. তার মানে হচ্ছে আপনার প্ল্যাব শেষ করে আপনি যখন ইংল্যান্ডে আসছেন বা ইংল্যান্ডের জন্য আপনি জব অ্যাপ্লাই করছেন, এক একটা সময় থাকে বছরের, যেরকম হচ্ছে অগাস্টের সময়, তারপর হচ্ছে ফেব্রুয়ারির সময়। এই দুইটা টাইমে হচ্ছে জব পাওয়াটা যে কোনো স্পেশালিটিতে একটু ডিফিকাল্ট। আপনি ধরেন ফার্স্ট জব, এটা হচ্ছে এই একটা কনসেপ্ট আমি খুব উইশ করি যে আমাকে হচ্ছে ইংল্যান্ড আসার আগে কেউ বলতো, কারণ হচ্ছে আমি খুব ফিক্সেটেড ছিলাম যে আমি শুধু সার্জারিতেই কাজ করব। বাট যদি আপনি প্রথম জব যদি আপনার মেডিসিনেও থাকে, হ্যাঁ, আপনি ফার্স্ট জব ধরেন পেলেন মেডিসিনে, 4 মাস করার পর আপনি যদি রোটেট করেন যে না আমি আমার প্যাশন হচ্ছে সার্জারিতে, আমাকে সার্জারিতে জব দেন, দ্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট উইল ডেফিনেটলি গিভ ইউ দিস চেঞ্জ। এটাতে কিন্তু ওদের কোনো বাধা নাই। তো হচ্ছে আমি
এনকারেজ করবো যে আপনারা প্ল্যাব দিয়ে আপনি যে কোনো জবে যদি দিয়ে ঢোকেন, আপনি যদি একটা রিকোয়েস্ট করেন যে না আমি চাই হচ্ছে এই স্পেশালিটিতে কাজ করতে, তখন কিন্তু ওরা এটা অ্যালাউ করবে। হ্যাঁ, ইট ইজ নট পার্টিকুলারলি টাফ টু গেট আ জব। আপনি যদি পারসিস্টেন্ট থাকেন যে না আমি সার্জারিতে ওয়ার্ক করব, কি জিনিস ইমপ্রুভ করতে পারবেন। আপনি একটা জিনিস করতে পারেন যেটা হচ্ছে সার্জারিতে আপনি যখন ইন্টার্নশিপ করছেন তখন অ্যাজ মাচ অ্যাজ পসিবল ক্লিনিক্যাল স্কিলস একটু গেইন করার চেষ্টা করেন। ফর এক্সাম্পল অপারেটিভ স্কিল গেইন করার চেষ্টা করেন, যেরকম অ্যাপেসেটমি, চেস্ট ড্রিল, প্লাস্টার লাগানো, এই কয়েকটা জিনিসগুলো হচ্ছে যদি আপনার সিভিতে থাকে তখন হচ্ছে আপনাকে একটু বেশি প্রেফারেন্স দেওয়া হবে, অন্য ক্যান্ডিডেট থেকে এটা একটু এনকারেজ করব। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি প্যাবের পরে হচ্ছে MRCS পার্ট এটা দিতে পারেন যে কাজটা করছেন। এটার জন্য দেখা গেছে যে আমার কিন্তু জেনারেলি যা সার্জারিতে অ্যাপ্লাই করছে ওনাদের থেকে আমার সি আর বেশি স্ট্রং ছিল, কারণ আমার MRCS পার্ট এও আছে। তখন হচ্ছে আমার কনসাল্ট আমার যারা আমার ইন্টারভিউ কিন্তু বুঝেছে যে this candidate is dedicated to surgery and has the knowledge for part A, which means that they are probably good people to have inside a surgical team. তো এই কয়েকটা জিনিস আপনি করতে পারেন যদি আপনি তাড়াতাড়ি জবে জয়েন করতে পারেন। আমি আগেও বলেছি, বাট আমি কখনোই হচ্ছে এটা এনকারেজ করবো না যে আপনি MRCS দিয়ে তারপর যদি সার্জারিতে আপনার প্ল্যান থাকে ফিক্সড, MRCS এর জন্য ওয়েট করতে আপনার অ্যাটলিস্ট 2 বছর লাগে হচ্ছে ইন্টার্নশিপের পরে। তখন আপনার দেখা যাবে ওই 18 মাস যেহেতু পার হয়ে যায় হ্যাঁ কোর ট্রেনিং এ ঢোকার জন্য। আমার যারা কলিগরা হচ্ছে MRCS দিয়ে এখানে এসছে, they've been here for more than I have been, ট্রেনিং নাম্বার আদৌ পায় নাই। তো ওনাদের কি দেখা যাচ্ছে যে ঠিকই হচ্ছে জব করা যাচ্ছে, বাট ন্যাশনাল ট্রেনিং এ যদি না থাকে দেখা যায় আপনার সার্জিক্যাল কোনো একটা কাজ করতে ওই আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে ট্রেনিরা সব কাজ সব অপারেশনে ফার্স্ট অ্যাসিস্ট হয়ে বা প্রায়োরিটি, এখানে হচ্ছে যারা ট্রেনিং প্রোগ্রাম আছে ওরা ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে, আর যারা হচ্ছে ট্রাস্ট গ্রেড বা যারা হচ্ছে ট্রেনিং এ নাই ওদেরকে হচ্ছে এক এক সময় সার্জিক্যাল বা অপারেশন থিয়েটারে হচ্ছে কাজ করার অপরচুনিটি দিবে, বাকি জাস্ট ওয়ার্ডের কাজ বা পেন ম্যানেজমেন্ট গুলো করা লাগে। তো আপনি যদি অপরচুনিটি থাকে ফাইনালি ইংল্যান্ডে আগে আসতে পারেন, 18 মাস পার করার আগে এখানে দুইটা অপশন আমি বলবো। একটা হচ্ছে যদি পারেন প্ল্যাবটা ইন্টার্নশিপের অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করে ইংল্যান্ড চলে আসেন, তারপর এখানে এসে ট্রেন নাম্বারটা আগে সিকিউর করেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি and I'm not saying this because আমি personally জানি যে you're very young and you're very early into your career, which is that MRCSটা চেষ্টা করেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে পুরোটা কমপ্লিট করে তারপরে এখানে আসা। তাহলে হচ্ছে আপনি এখানে নর্মাল একটা জবে ঢুকলেও আপনি হচ্ছে খুব তাড়াতাড়ি ট্রেনিং নাম্বারটা পেয়ে তারপরে হচ্ছে আপনি ক্যারিয়ার প্রগ্রেস করতে পারছেন। বাট আদার দেন দ্যাট, যেটা সাধারণত মানুষের 2 থেকে 3 বছর লাগে MRCS শেষ করতে, অনেকের আরো বেশিও লাগে। আপনি যদি একটু সিনিয়র কয়েকজনকে করেন যে অনেকে বলে 3 থেকে 4 বছরও লাগে, কারণ অনেক সময় হচ্ছে পার্ট বিটা পাস করা, পার্টিকুলারলি বেঙ্গল country where all of us practice medicine in Bengali, আমাদের হচ্ছে একটু চ্যালেঞ্জ, তখন হচ্ছে 2 বছর পার হয়ে গেলে আমাদের আবার একটু স্ট্রাগল করতে হয়। ওকে, next thing that we're going to talk about is okay, I'm just going through the questions. If you have any questions, please put them down. হ্যালো, সরি মাঝখান দিয়ে হচ্ছে আমাদের ওই ভিডিওটা একটু স্টপ হয়ে গেছে। হ্যালো, আচ্ছা আমাদের হচ্ছে আগের লাইভটা হচ্ছে ফলস হয়েছে। আমি একটু টাইম দিচ্ছি সবাইকে আবার অনলাইন আসার জন্য, কারণ হচ্ছে ওইটা আই এম নট রিয়েলি শিওর হোয়াটস হ্যাপেন, বাট উইভ লস্ট সাম কানেকশন। আমরা হচ্ছে একটু ওয়েট করছি সবাই অনলাইন আসার জন্য। আমি হচ্ছে 2টা মিনিট দিচ্ছি, আমরা হচ্ছে একটু পরে শুরু করছি আমাদের কোয়েশ্চেনগুলো।
হসপিটালের ডিউটির লোড অনেক বেশি, বাট আশা করি সবাই হচ্ছে আমরা সুস্থ থাকি আর হচ্ছে যাতে আমাদের এই ডিফিকাল্ট টাইমগুলো যাতে ওকে তাড়াতাড়ি করে পার হয়ে যায় আর আমরা যাতে হচ্ছে আই থিঙ্ক আমাদের হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যারা আগে আমরা যারা লাইভ ছিলাম সবাই হচ্ছে আবার আমরা জয়েন করেছি। আমরা হচ্ছে এবারে আমাদের ওই কোয়েশ্চেনটাতে চলে আসি। আমার একজন কলিগ আপনি জিজ্ঞেস করেছেন হচ্ছে যে ইন্টার্নশিপের পরে 6 মাস পার হয়ে গেছে। ও আচ্ছা সরি, আমি হচ্ছে এটা ভুল পড়েছিলাম। 6 মান্থস পার হয়ে গেছে, হাউ শুড আই প্রসিড ফর দ্য প্রাইমারি স্টেজ? ফার্স্ট থিং দ্যাট ইউ শুড ডু ইজ বাই দ্য বুকস। সেকেন্ড থিং দ্যাট ইউ শুড ডু ইজ প্ল্যান ওয়েন ইউ শুড গিভ দ্য এক্সাম। ওই এক্সামটা হচ্ছে ধরেন আপনি রিয়েলাইজ করলেন যে আচ্ছা আমি হচ্ছে এই মাসে দিতে পারবো, এরপর একটা স্টাডি রুটিন সেট করেন। স্টাডি রুটিন আপনি সেট করার পরে হচ্ছে আপনি ওইভাবে করে অ্যাক্ট করে নেন। যখন পড়া শুরু করবেন তখনই আপনি প্রথম দিনগুলোতে বুঝবেন যে আপনার কি দরকার। অনেকে হচ্ছে ফার্স্ট পড়া শুরু করার পরে হচ্ছে আপনার আইডিয়া থাকবেন যে আচ্ছা আমি হচ্ছে একা পড়তে পারি না, তখন হচ্ছে আপনার কি দরকার, ইউ নিড আ স্টাডি পার্টনার। তখন হচ্ছে আপনার যদি বাংলাদেশে স্পেশালি আমাদের ফেসবুক গ্রুপগুলোতে বা আপনার নিজের সোশ্যাল সার্কেল বা আপনার ওই মেডিকেল থেকে কোনো কাউকে যদি আপনি পান যে হচ্ছে একসাথে আপনার সময় এক্সামটা দিচ্ছেন বা কাছাকাছি কোনো ডেটে এক্সাম দিচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো দিস ইজ ওয়ান অফ দ্য থিংস ইউ মাইট রিকোয়ার অ্যান্ড ইটস ভেরি হেল্পফুল। অনেকে হচ্ছে আপনি দেখবেন আমি পড়তে পারছি ঠিকই, বাট আমার কনসেপ্টগুলো বুঝতে খুবই ডিফিকাল্ট হচ্ছে। এটা ম্যাক্সিমাম কাদের জন্য হয়, ধরেন হচ্ছে আপনি এমবিবিএস পাস করার পরে হচ্ছে আপনি এখন ওয়ার্ক করছেন ওই কার্ডিওথোরাসিক সার্জারিতে। আপনার কাছে কিন্তু এখন জেনারেল সার্জারি কনসেপ্ট বলেন, তারপরে হচ্ছে আপনার ওই ধরেন জেনারেল সার্জারি বলেন, আপনার হচ্ছে ট্রমা অ্যান্ড অর্থোপেডিক্স এসব একটু ডিফিকাল্ট লাগবে। তখন আপনি কি করতে পারছেন, আপনি হচ্ছে ওই কোচিং একটা জয়েন করতে পারছেন। কোচিং জয়েন করলে আপনার বেনিফিটটা কি হবে, আপনি হচ্ছে ওইটার আপনি যেসবগুলো হচ্ছে আপনার ল্যাকিংস, ফর এক্সাম্পল আপনি হচ্ছে অর্থোপেডিক্সের যেসব কনসেপ্টগুলো না জানতে পারছেন, কেউ যখন আপনাকে এটা বুঝাই দিচ্ছেন বা কেউ যখন আপনাকে সুন্দর করে এটা এক্সপ্লেন করে দিচ্ছে, তখন হচ্ছে এটা আপনার জন্য কনসেপ্টটা ক্যাচ করতে একটু ইজি হচ্ছে। সো কোচিং অ্যাগেন সবার হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট যারা হচ্ছে করতে চাচ্ছেন, there is no discouragement for it because it's quite